ছেলেদের স্বপ্নদোষ হবে, এটা খুবই ন্যাচারাল, কিন্তু আমরা এটা লজ্জা পাই। এবং মেয়েদেরও কিন্তু মেনস্ট্রুয়াল পিরিয়ড বা মাসিক রান করবে, কারণ সে একজন পরিপূর্ণ নারী বা সে একজন পরিপূর্ণ পুরুষ হতে যাচ্ছে। যখনই সাইকোসেক্সুয়াল কোনো ডিসঅর্ডার নিয়ে কাজ করি, তাদের আর্লি চাইল্ডহুডে স্টোরি নিলে দেখা যায় তারা কোনো না কোনো ভাবে সেক্সুয়ালি এবিউজ হয়েছে, পরবর্তীতে সে আবার কাউকে ভিকটিম বানাচ্ছে। বাচ্চারা কিন্তু এখন অনেক আগেই ম্যাচিউর হয়ে যাচ্ছে। সে যদি একটু শিশু সুলভ আচরণ করে, বাবা মা বলে তুই কি এখনো ছোট, তুই কি বাচ্চা, আবার যখন একটু অ্যাডাল্টের মতো কথা বলেন, বড়দের মতো পাকামো করছে। 8 বছর বয়সে যেমন ছিল, 9 বছর বয়সে যেমন ছিল, তার সব কথা শুনতো। বাট এটা তো এখন আর হবে না, কারণ এখন 13 বছর বয়সে সে একজন কৈশোর। কোনো বাচ্চা কোনো রিলেশনশিপে যায় বা কারোর সাথে কথা বলে, আপনি দেখবেন অনেক ফ্যামিলিতে এত বেশি রিয়াক্ট করে এবং বাচ্চাটাকে এত বেশি হিউমিলেট করে, যা তার জন্য মেনে নেওয়া খুব কঠিন। স্পেশাল বেবিদের ক্ষেত্রে কিভাবে বুতাম লাগাতে হয়, বুতাম খুলতে হয়, কিভাবে খাবারটা খেতে হয়, কিভাবে কাপড়গুলো ভাঁজ করে রাখতে হয়। তোমার বাচ্চা এমন, তোমার বাচ্চা বুঝে না, তোমার বাচ্চা তোমার কারণে এমন হয়েছে, এবং মা বাবা খুব হীনমন্যতায় ভোগে। হ্যালো বাংলাদেশ, আসসালামু আলাইকুম। মায়ের সেবার নতুন পডকাস্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো টিনেজারদেরকে নিয়ে। টিনএজার যারা আছেন এবং বয়সন্ধিকালে যাদের মানসিক সমস্যাগুলো হয়, কি প্রবলেম হয়, কিভাবে হয় এবং এই প্রবলেমগুলো থেকে উঠে আসার জন্য করণীয়গুলো কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা সবসময় মাইন্ড সেবা থেকে চেষ্টা করি আমাদের মানসিক স্বাস্থ্যের দিকগুলো নিয়ে কথা বলার, কি প্রবলেম হচ্ছে, কিভাবে হচ্ছে এবং এগুলো থেকে সলিউশনের উপায়। এবং আমরা প্রত্যেকদিনই আমরা স্পেশাল সাইকোলজিস্টদের নিয়ে আসি, যারা এই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। বয়সন্ধিকাল এবং টিনেজারদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা লম্বা সময় আজকে কথা বলবো এবং আমাদের সাথে আছেন আমাদের মাইন্ড সেবার সাইকোলজিস্ট সাদিয়া আরেফিন রুনা, এবং তার কাছে আমরা যাব এবং আজকে লম্বা সময় ধরে আমরা কথা বলবো মানসিক স্বাস্থ্য নিয়ে এবং বয়সন্ধিকাল এবং টিনেজারদের নিয়ে। শুরুতে ধন্যবাদ আপু আপনাকে। আজকে আপনি আমাদের সাথে আছেন, লম্বা সময় ধরে আমরা কথা বলবো টিনেজারদের মানসিক স্বাস্থ্য নিয়ে। কেমন আছেন? সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি অনেক ভালো আছি। আমরা আজকে অনেক সময় ধরে কথা বলবো। খুঁটিনাটি বেশ অনেক ব্যাপার নিয়ে কথা বলবো এবং ১ম এ আমরা একটু বুঝে নিতে চাই, এই যে টিনেজার কিংবা বয়ঃসন্ধিকালের যে মানসিক স্বাস্থ্য কিংবা বয়ঃসন্ধিকালটা কতটুকু, এইটা নিয়ে যদি আমরা একটু জানতে পারতাম। আচ্ছা। সোহান, এটা খুবই দুর্দান্ত একটা টপিকস। টিনেজ, আ এই বয়সটা আমরাও পার করেছি এবং এটা জানি কতটা ক্রিটিক্যাল একটা মানুষের জীবনে। হুম, যদি এটাকে ডিফাইন করি, টিনেজ হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডেরই একটা পার্ট। অ্যাডোলেসেন্স পিরিয়ডটা নরমালি ৯ থেকে ১৯ বছর ধরা হয়। এর মধ্যবর্তী সবচেয়ে ক্রিটিক্যাল টাইমটা হচ্ছে টিনেজ পিরিয়ডটা। টিনেজ। এটা হচ্ছে ১৩ থেকে ১৯ বছর পর্যন্ত। ১৩ থেকে ১৫ বছর। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আর্থসামাজিক অবস্থা কিংবা গ্লোবালাইজেশন এর যুগে এই বয়সটা কমছে, বাড়ছে, এরকম হচ্ছে। কারণ আমাদের বাচ্চারা কিন্তু এখন অনেক আগেই ম্যাচিউর হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের কাছে অনেক এক্সাক্টলি। ডিভাইস আছে, অনেক কিছু আছে। তবে এই যে টিন এজটা, এই টিন এজের কোন মানে সময়ে যে আমাদের অনেক মানসিক এবং শারীরিক পরিবর্তন হয়, সেক্ষেত্রে কোন পরিবর্তনগুলো লক্ষণীয় এবং আপনি অনেক আচ্ছা। ক্লায়েন্ট সার্ভ করেন, সেক্ষেত্রে আপনার হ্যাঁ, যদি এম জায়গাটা থাকে? টিনেজ মানে হচ্ছে গিয়ে রূপান্তর। একজন ব্যক্তি শৈশব থেকে প্রাপ্তবয়স্কের দিকে যাবে। হুম, তো স্বাভাবিক একটা ট্রান্সেকশন, আর যেকোনো ট্রান্সেকশনই মানুষের জীবনে কিছু প্রভাব ফেলে। আর সবচেয়ে বেশি প্রভাব মনে হয় এই টিনেজেই হুম, মানুষের জীবনে দেখা যায়। এই সময় বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে একজন শিশু যায়। কারণ সে হচ্ছে একদম প্রাপ্তবয়স্কের দিকে যাবে। আ এক্ষেত্রে দেখা যায় যে কিছু মানসিক আ সমস্যা থাকে। কারণ তার কিছু শারীরিক পরিবর্তন হয়, সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং তার চিন্তাগতরও বিকাশজনিত কিছু পরিবর্তন আসে। তো এই জায়গাগুলোতে ব্যক্তি খুব চ্যালেঞ্জ ফিল করে, যেহেতু এই হুম। পরিবর্তন মানেই হচ্ছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ পরিবর্তন। এটার পাশাপাশি এই যে পরিবারের অন্যান্য মানুষজনগুলোও কিন্তু এই পরিবর্তনটার বিপরীতে বিভিন্ন অ্যাকশন নিতে হয়, বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। তো সেক্ষেত্রে আপনার মতে এই যে টিনেজের বয়সটাতে আসলে কি মানসিক সমস্যাগুলো ফেস করে? আচ্ছা, মানসিক এবং শরীর এবং মন একটা তো একটার সাথে জড়িত। হুম, একটা বাদে আরেকটা কল্পনাই করা যায় না। সুস্থ শরীর, সুস্থ মন, আমরা যে কথা বলি। তো দেখা যায় ব্যক্তি ১ম এ যদি বলি যে টিনেজের ১ম হচ্ছে গিয়ে তার শারীরিক বেশ কিছু পরিবর্তন আসে। পরিবর্তন আসে। সেটা কিরকম হয়? যে ব্যক্তি আ আকারে বড় হবে, হুম, তার শরীরে অবাঞ্ছিত লোম আসবে, তার কণ্ঠস্বরের পরিবর্তন আসবে। ছেলে হলে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে তার আ পৌরুষালী যেসব বৈশিষ্ট্য আছে সেগুলো আসবে। মেয়ে হলে সে menstruation এর পার্টে যাবে এবং তাদের আকার, আকৃতি সবকিছুতে পরিবর্তন আসবে। তো এই এবং যে পরিবর্তনটা আগে পরিবর্তনগুলো কখনোই হয়নি। কখনোই হয় না, হয়নি এবং এই সেটা। পরিবর্তনগুলো যদি সে আগে থেকে অ্যাওয়ার না থাকে, তার জন্য কিন্তু খুব সহজ না।
খুব সহজ না। খুব সহজ না। হুট কারণ করেই হুট ভয়েসটা পরিবর্তন হয়ে হ্যাঁ, গেলে এই হ্যাঁ, জায়গাটা যদি একটু বলি, এই হ্যাঁ, ভয়েস চেঞ্জ নিয়ে আমার একজন ক্লায়েন্ট রিসেন্টলি আমি একটা ক্লায়েন্ট ডিল করছি একজন। আ তার কণ্ঠ তার কাছে মনে হয়েছে ভেঙে গেছে। কারণ সে তার পিয়ার গ্রুপ থেকে ফিডব্যাক পেয়েছে। হুম, হুম। এরপর থেকে সে ১ বছর যাবত স্কুলে যাওয়া বন্ধ করে মানে তার দিয়েছে। বন্ধুদের থেকে কথাবার্তা শুনছে যে তোর হ্যাঁ, কণ্ঠটা স্বাভাবিক না। হ্যাঁ এবং সে সকালে উঠলে তার মনে হয়েছে সে গলা দিয়ে কথা আসে না। হুম, কথা ভাঙা আসতেছে। স্কুলে লজ্জায় যাচ্ছে না যে বন্ধু-বান্ধব বলবেই। সে কথা ভাঙা, গলা ভাঙা। এটা কেন সে এই পরিবর্তনটার কথা জানেই না যে বয়ঃসন্ধিকালে এটা খুবই ন্যাচারাল। হ্যাঁ, তার ভয়েস চেঞ্জ হবে এবং সে বিভিন্ন নাক, কান, গলা বিশেষজ্ঞ দেখিয়েছেন এবং somehow আমার কাছে রেফার্ড হয়ে এসেছে। তো যখন আমি ছেলেটিকে বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো সম্পর্কে নরমালাইজ করলাম এবং আমার সাথে কয়েকটা থেরাপিউটিক সেশন এ আসলো, তার লাইফটা আবার স্বাভাবিকের দিকে গেল। সে এখন স্কুলে যাচ্ছে, সে এখন কথা বলতে আর ভয় পায় না এবং তার যে মনে হতো সকালে উঠলে কথা বলতে পারছে না, এই ভীতিটাও চলে গেছে জাস্ট একটা সাইকো এডুকেশন এর কারণে। এক্সিকিউশন কার্ড। তার মানে এখানে একটা চমৎকার ব্যাপার লক্ষণীয়। তার কিছু শারীরিক পরিবর্তন হলো। এই শারীরিক পরিবর্তনটা সে নিতে পারল না। সে মানসিকভাবেই কিন্তু বিপর্যস্ত হয়ে গেল। পরবর্তীতে মানসিকভাবে তার সহযোগিতায় কিন্তু তার এই প্রবলেম গুলো থেকে উঠে আসলো। অতএব আমাদের শারীরিক স্বাস্থ্যটার ব্যাপারটা কিন্তু একটা সমস্যা কিন্তু মানসিক দিক দিয়েও যায়। অতএব আমাদের ২ টা ব্যাপারে আমাদের জানা দরকার। শারীরিক স্বাস্থ্যর কি পরিবর্তন হচ্ছে সেটাও যেমন জানা দরকার, মানসিক স্বাস্থ্যের পরিবর্তনটাও জানা দরকার। আ আর কি আসলে শারীরিক এক্সাক্টলি। পরিবর্তনগুলো আচ্ছা হয়? এই ক্ষেত্রে যদি বলি যে শারীরিক পরিবর্তনগুলো তো আপনি যেটা বললেন একটা একটার সাথে জড়িত। আ তার হরমোনাল তো চেঞ্জ আসবে। হুম, এই কারণে কিন্তু যেহেতু তার বডিতে হরমোনের চেঞ্জ আসবে, মনস্তত্ত্ব কিন্তু প্রভাব পড়বে। মানসিক কারণ সমস্যা। হরমোনের এই পরিবর্তনের কারণে তার খুব বেশি মুড সুইং হইতে দেখা যায়। হুম, হুম, যেই হুম। তার খুব ভালো লাগছে আবার এই তার প্রচন্ড এবং তার খারাপ ভালো লাগছে। লাগার দিকগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা রুচিতেও চেঞ্জ আসে। এটা রুচিতে চেঞ্জ আসছে। এক্সাক্টলি এই জায়গাটাও দেখা যায় যে ব্যক্তি এই যে বাবা-মার যে কথাটা আগে তার কাছে খুব সহজ লাগতো, এখন সে নিতে পারে না। নিতে পারে। যে বাবা-মা একটু জোরে কথা বলল, তার মনে হলো তাকে ধমক দিয়েছে, তাকে অপমান করেছে। আবার এরকম কিন্তু বাবা-মার ক্ষেত্রেও হয়। মানে যাকে বাবা-মা শিশু কল্পনা করছে, হুট করে তার ম্যাচিউর আচরণের পরিবর্তন, সেটাও কিন্তু একটা পরিবারের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এই বাবা-মার দিক জায়গাটায় আপনি থেকে একটা ভালো একটা পয়েন্ট মনে করেছেন। এই টিনেজে সে না প্রাপ্তবয়স্ক না শিশু। শিশু আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টি সে জানে না সে কি? সে হুম, যদি একটু আ শিশুসুলভ আচরণ করে বাবা-মা বলে, "এই তুই কি এখনো ছোট? তুই কি বাচ্চা? তুই এরকম আচরণ করছিস কেন?" আবার যখন একটু অ্যাডাল্ট এর মতো কথা বলেন, তখন দেখা যায় যে বাবা-মা বলে যে বড়দের মতো পাকামো করছে। তো এই জায়গাটাও কিন্তু বাচ্চার মধ্যে একটা ক্রাইসিস তৈরি করে। আসলে সে কি বা কে? সে কিন্তু তার নিজের অস্তিত্ব খুঁজে পায় না এবং বাবা-মাও এক্সপেক্ট করে তার শিশুটি ৮ বছর বয়সে যেমন ছিল, ৯ বছর বয়সে যেমন ছিল তার সব কথা শুনতো। যখন স্কুলে যাওয়ার কথা যেত, বাসায় থাকতো, বন্ধু-বান্ধব ছিল না। মার সাথে সবকিছু শেয়ার করত, বাবার সাথে সবকিছু শেয়ার করত। এখন সে সেই একই রূপ আচরণ করবে। বাট এটা তো এখন আর হবে না। কারণ এখন ১৩ বছরের বা ১৩ বছর বয়সে সে একজন কৈশোর। অবশ্যই। তার মনোজগতে পরিবর্তন আসছে। তার রুচির পরিবর্তন এসেছে। সে সবকিছু এখন আর বাবা-মাকে শেয়ার করবে না। সে এখন স্বাধীনতা চাইবে। স্বাধীনতা সে চাইবে। একটু নিজের মতো করে চলতে চাইবে। সে তার পিয়ার গ্রুপের প্রেশার তার মধ্যে বেশি থাকবে। সে বন্ধু-বান্ধবের সাথে বাইরে একটু সময় কাটাইতে চাইবে। তারপরে একটু পড়াশোনার প্রতি কিছুটা অমনোযোগিতা আসে। বাবা-মা কিন্তু এটা নিয়েও অনেক রিঅ্যাক্ট করে। টেস্ট যে করে। কেন আগের মতো এত পড়ছে না? কেন আমার ছেলেটা এখন কম ছোটবেলায় তো ও পড়ছে? সব কথা হ্যাঁ, শুনতো। সব কথা শুনতো, কিন্তু এখন এখন শুনতো কেন না। শুনছে তো না? বাবা-মা এবং বাচ্চার মধ্যে কিন্তু এটা নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। জি, জি। যা সম্পর্কে প্রভাব ফেলে এবং তাদের। একটা ব্যাপার কিন্তু আমরা এই জায়গা থেকে উপনীত হইতেই পারি। এই যে পরিবর্তন টিনেজার কিংবা বয়ঃসন্ধিকালে যে পরিবর্তন, এই পরিবর্তনের শারীরিক এবং মানসিক যে সমস্যাগুলো আসবে, সেটা শুধুমাত্র একজন টিনেজারকে জানলেই হবে না, পরিবারকে এটার সাথে অ্যাটাচ হতে হবে। পরিবারকে এই ব্যাপারগুলো উপলব্ধি করতে হবে। এই পরিবর্তনগুলো মেনে নিতে হবে। এই পরিবর্তন নিয়ে অ্যাওয়ার হইতে হবে। তাহলেই এই ক্রাইসিস মোমেন্টটা থেকে উঠে আসা সোহান যাবে। আপনি একদম মেইন পয়েন্টে ধরেছেন। বিষয়টা আসলে এটাই। কারণ বাবা-মা যদি সাপোর্টিভ না হয়, এই বিষয়টা অ্যাওয়ার না হয়, বাচ্চার জন্য এটা টাফ হয়ে যাবে হ্যান্ডেল করা। কারণ পরিবার থেকেই সর্বপ্রথম সে কৈশোরকালীন বা টিনেজে যে পরিবর্তন আসে কিভাবে ম্যানেজ করবে, ফার্স্ট গাইডলাইনটা দিবে বাবা-মা বা তার কেয়ার গিভার বা সে সবচেয়ে বেশি যার সাথে সময় কাটায়। যদি এই জায়গাটা যদি কাজ না করা হয়, বাচ্চা যেটা হবে, যেহেতু সে প্রপার ইনফরমেশন পাবে না, সে মিসগাইডেড হওয়ার একটা সুযোগ আছে। হুম, এবং এগুলো যে খুবই ন্যাচারাল একটা বিষয়, এটা যখন জানবে না তার কাছে এটা প্রবলেম মনে হবে। হুম, সে ভাববে সে অসুস্থ। হুম, 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 তার হয়তো কোনো ডিজিজ হয়েছে।
এবং বাবা-মা যদি এখানে সহানুভূতিশীল আচরণ করে, আ হেলথি প্যারেন্টিং করে তখন কিন্তু এখানে একটা ম্যাজিক হবে। ম্যাজিক হবে। বাচ্চাগুলোর জন্য বা ওই কৈশোরকালীন ছেলেমেয়েগুলোর জন্য এটা ওভারকম করা খুবই ইজি হবে। ১ম এই হচ্ছে ইভেন টিনেজ শুরু হওয়ার আগেই বাবা-মাকে প্রিপারেশন নিতে হবে এই সম্পর্কে বাচ্চাকে ইনফরমেশন গুলো দেওয়া। দে অল্প, অল্প করে, অল্প, অল্প করে। যে তার ফিজিক্যাল কি পরিবর্তন আসবে, তার হচ্ছে গিয়ে মেন্টাল হেলথ কিভাবে ইমপ্যাক্ট ফেলতে পারে, তার কেন মুড সুইং হতে পারে বা সে এই সময়ে যে এই জায়গায় একটু কথা বলি, এই বয়সের বাচ্চারা কিন্তু প্রেমে পড়ে। হ্যাঁ, প্রেমে এটা পড়ে। কিন্তু খুবই ন্যাচারাল একটা বিষয় আচ্ছা। যে আমাদের হচ্ছে অপোজিট জেন্ডারের প্রতি আকর্ষণ আসবে। এটা বাই ন্যাচারাল এটা আমাদের মধ্যে ফিট করা। সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন। কিন্তু যদি কোনো বাচ্চা কোনো রিলেশনশিপ এ যায় বা কারো সাথে কথা বলে আপনি দেখবেন অনেক ফ্যামিলিতে এত বেশি রিঅ্যাক্ট করে এবং বাচ্চাটাকে এত বেশি হিউমিলেট করে যা তার জন্য মেনে নেওয়া খুব কঠিন। এবং একটা ব্যাপার কি সবগুলো কিন্তু প্রেম না। অনেক সময় ভালো লাগা, অভ্যাস, এই ভালো একসাথে চলার লাগাটাই কিন্তু কিন্তু বাবা-মাকে এই রিলেশনশিপ ট্যাগ দিয়ে দিচ্ছে এবং পরবর্তীতে বাচ্চাকে মিসগাইড হিউমিলেট করছে এবং বাচ্চা তখন লো ফিল করে, লোক হীনমন্যতায় ভোগে যে এরকম একটা বিষয় ফ্যামিলিতে এক্সপোজ হয়ে এবং গেল। বাবা-মায়ের সাথে কিন্তু সম্পর্কটা দূরে চলে যায়। হ্যাঁ, যেটা এটা কিন্তু পরবর্তীতে হয়। বাজে কিছু এভাবেই কিন্তু শুরু হয় ধীরে, ধীরে হচ্ছে বাচ্চা আর বাবা-মার থেকে সম্পর্ক দূরে সরে যাওয়ার একটা অন্যতম কারণ। তারপরে দেখা যায় যে বাচ্চা এই সময় স্বাধীনতা চায়। একটু ঘুরতে যেতে চায়। দেখা যায় যে বাচ্চা চায় যে একটু আ বাবা-মা তাকে বুঝুক বা এই সময় কিন্তু বাচ্চাদের টাকা-পয়সারও কিছু প্রয়োজন হয়। হুম, হুম। আমি আমার একটু এক্সপেরিয়েন্স শেয়ার করি। বাবা-মা যখন অ্যাডোলেসেন্স গুলো নিয়ে আসে আমাদের কাছে, দেখা যায় যে অন্যতম একটা কজ থাকে যে না বলে টাকা নিয়ে যায়। মানে আমার একটা কথা মনে হলো, হ্যাঁ? আমি যখন ছোটবেলায় ছিলাম, তো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমাদেরকে একটা পয়সা দেয়া হইতো। যাতায়াত খরচ, পকেট খরচ না তো তখন কিছু মজা খাওয়ার জন্য, কিছু খাবার জন্য। ক্লাস 6 থেকে টাকার পরিমাণটা কিছুটা বাড়লো। ক্লাস 8 এ ওঠার পরে 6 এবং 8 এর মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। কিন্তু তখন তো আসলে খাদ্যাভ্যাস চেঞ্জ হয়েছে। তখন পছন্দ চেঞ্জ হয়েছে। 6 এ একটা বিস্কিট খাইলেই হইতো। 8 এ কিন্তু একটা বিস্কিট খাইলে হবে না। এছাড়াও কিন্তু আরো বেশ কিছু নিড থাকে। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট যে কোন সময় আমার বাচ্চার নিডটা কতটুকু? খাবার পরিবর্তন হচ্ছে, শরীরের চাহিদা পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট যে আপনি হ্যাঁ, ক্লাস 6 এ যে বাচ্চাকে ৳১০ দিতেন, ক্লাস 8 এ কিন্তু ৳১০ দিলে হবে না। তাকে টাকার পরিমাণটা বাড়াতে হবে। কতটুকু বাড়াতে হবে কিন্তু এটা প্যারেন্টদেরকে কিন্তু খুব বুঝে করতে সুন্দর হবে। একটা কথা বলছেন যে নিড বাড়বে। পাশাপাশি আরেকটা বিষয় আমি এড করতে চাচ্ছি, তার কিন্তু বন্ধু-বান্ধব বাড়বে। হুম, হুম। তো একটা টিমে যখন চলতে হয়, আদার্স ফ্রেন্ড গুলো যেরকম বিহেভিয়ার করে, ওরকম যদি সে না করে তখন কিন্তু সে গ্রুপ থেকে বাদ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা এবং থাকে। তার কিন্তু খারাপও হ্যাঁ, লাগে অনেক সময় যে হ্যাঁ, প্রত্যেকদিন একটা ফ্রেন্ড ৳১০ একটা ফ্রেন্ড খাওয়াচ্ছে, দেখা যায় আমি তো একদিন খাওয়াইতে পারি। এক্সাক্টলি এই হুম, জায়গাটায় কিন্তু তার কিন্তু তখন এই যে লো কনফিডেন্স যেটা হবে। তখন মার কাছে চাইলেও দিল না। হুম। ২য় দিনও চাইলেও দিল না। সে কিন্তু পরবর্তীতে না বলে নেয়ার একটা সম্ভাবনা মানে থাকবে। তার তো আসলে চাহিদাটা পূর্ণ হচ্ছে না। পূর্ণ তখন সে হচ্ছে না। মানে ভিন্ন পথে, হ্যাঁ, খারাপ পথে তখন খারাপ পথে। তাহলে নিতে এই বাধ্য জায়গাটায় হচ্ছে। দেখেন খুব সহজেই কিন্তু বাবা-মা চাইলে হ্যান্ডেল করতে পারত এই বিষয়টা। যদি বাচ্চাটাকে বুঝতো, ওর সাথে খোলামেলা কথা বলত যে কেন সে নিতে চাচ্ছে এবং সে যদি পকেট মানিটা সামহাউ উইকলি ১ দিন বা ২ দিন কিছু অ্যামাউন্ট বেশি দিত যেন ফ্রেন্ড সার্কেল নিয়ে সে কিছু করতে পারে বা অন্যরা কন্ট্রিবিউশন করছে সেও করতে পারে। তখন সে খুব নিজেকে ফিল করত যে না বাবা-মা তাকে খুব মানে বুঝতে বোঝে বোঝে। এবং বাবা-মা তার মানে পছন্দের মূল্যায়ন করে বা তাকে গুরুত্ব দেয়। তাহলে কিন্তু সম্পর্কটা বাবা-মার এবং বাচ্চার সম্পর্কের মধ্যে একটা ম্যাজিক মানে যেটা বলে হ্যাঁ, খুবই ওয়ার্ম একটা সম্পর্কের মধ্যে দিয়ে তারা যেত। এটা খুবই ইম্পোর্টেন্ট বিকজ এই টিনেজার কিংবা বয়ঃসন্ধিকালে বাচ্চা যেভাবে গড়ে উঠবে, বাবা-মার সাথে সম্পর্কটা যেভাবে গড়ে উঠবে, এইটাই কিন্তু পরবর্তীতে হবে। এটা হচ্ছে একটা মানুষের স্ট্রাকচার, একটা পিলার কিন্তু এই বয়ঃসন্ধিকালে তার ব্যবহার, তার আচার-আচরণ সবকিছু। এই বাচ্চাই যদি সে সোশ্যালি সবার সাথে ওয়েলকামিং না হয়, পরবর্তীতে কিন্তু এরই সোশ্যাল এনজাইটিটা বাড়বে। সো এই সময় কিন্তু খুব ইম্পোর্টেন্ট বাবা-মা এবং সন্তানের জন্য। অতএব বাবা-মা এবং সন্তানকে এই টিনেজ বয়ঃসন্ধিকালটাকে খুবই ভালোভাবে হ্যান্ডেল করা উচিত। আপনি একদম সঠিক বলেছেন। বয়ঃসন্ধিকাল হচ্ছে একটা বাচ্চার বেসমেন্ট। হুম, হুম। যে পরবর্তী তার জীবনটা কেমন যাবে, সে কেমন হবে সামাজিকভাবে, পারিবারিকভাবে, ইভেন একজন পুরুষ বা একজন মহিলা হিসেবে। তার ওভারঅল আইডেন্টিটিটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে তার এই বয়ঃসন্ধিকালের আম পরবর্তীর গঠনটা মানে পরবর্তীর পরবর্তী জীবনের গঠনটা। গঠন কেমন হবে, এক্সাক্টলি। সে আসলে কত বড় হবে, কেমন মানুষ হবে এই গঠনটা হবে। এবং এইটা কিন্তু বেসিক্যালি ইনফ্লুয়েন্সড হয় বাই কেয়ার গিভার
অথবা যদি বলি একদম কোর হচ্ছে গিয়ে বাবা-মা। হুম। বাবা-মা হচ্ছে তার কাছে আয়নার মতো। আমরা যেমন নিজেকে আয়নাতে প্রতিবিম্ব হিসেবে দেখি, বাবা-মাকে সে এরকমই দেখে। আমি বাবা-মার সাথে কিন্তু বড় ভাই কিংবা বোনকেও এড হ্যাঁ, করতে চাই। অফ কোর্স, ওরা কিন্তু খুব ফলো করে অফ এটা। কোর্স। ওরা কিন্তু তার এল্ডার যারা আছে তাদেরকে ফলো করবে। তারা হুম, কিভাবে আচরণগুলো করছে। এখন যে বাবা-মাটা তার সন্তানের সিদ্ধান্তকে মূল্যায়ন করবে এবং অ্যাপ্রিসিয়েশন পাবে। সেই বাচ্চাটা বুঝবে যে না আমি সিদ্ধান্ত নিতে পারি। সে কনফিডেন্ট ফিল করবে বা আ বাবা-মা যদি বাচ্চাটাকে বা ওই কৈশোরকালীন শিশুটাকে কিছু দায়িত্ব দেয় এবং সেটা পালন করে এবং সেটার জন্য প্রশংসিত হয়, তার মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে সে হুম, পারে। আই এম গুড। তারপরে আবার দেখা যায় বাচ্চা যদি আ আম দেখা গেছে যে বাসার কোনো একটা দায়িত্ব, কোনো একটা ম্যানেজমেন্ট হুম, হুম। কিছু একটা করার জন্য তাকে একটা পার্ট দিয়ে দেওয়া হলো, করার জন্য। বাচ্চা এখানে কি পরিমাণ যে হ্যাপি হয় বা কি পরিমাণ অনার্ড ফিল করে বাচ্চার সাথে কথা বললে বোঝা যায়। ঠিক এর বিপরীতেও কিন্তু আমরা দেখতে পাই। কি দেখতে পাই? বাবা-মা খুব তুলনা করে। হুম। যে বিশেষ করে তার সমবয়সী কোনো ফ্রেন্ড বা কাজিন যে ও তো অনেক পারে, তুমি কিছুই পারো না। আমি আমি এটাতে আমার লাইফ টাইম কিছু এক্সপেরিয়েন্স আছে। আমি দেখেছি একদম চোখে দেখা কয়েকটা ব্যাপার। সেটা হলো যে সম্ভ্রান্ত পরিবারের একটা বাচ্চা, তার পাশে একটা গরিব ফ্যামিলির বাচ্চা আছে। আমি একদম আইডেন্টিফাই করে বলতে চাই। সম্ভ্রান্ত পরিবারের যে সন্তান আছে তাকে কিন্তু বারবার শুনতে হয়, "তোমার কিসের অভাব? সবকিছু দিচ্ছি। ভালো মানে ভালো টিচারের কাছে তুমি পড়ছো। সবকিছু ভালো জায়গায় দিচ্ছি। ভালো পোশাক, ভালো খাবার সব পাচ্ছ। তুমি ওর সাথে পারো না? গরিবের ছেলে, ওর থাকার জায়গা নেই, পড়ার জায়গা নেই, টিউশনি পায় না। তুমি ওর সাথে পারো না? ওর রোল ১, তোমার রোল ৫।" এই যে, এই যে তুলনা এবং এইভাবে মার্ক করে যে তাকে বিভিন্ন জিনিস নিয়ে তাকে করা, মার্ক করা যে তুমি এত কিছু দিচ্ছ, তুমি কিছু করতে পারছো। এই জায়গা কিন্তু খুব ইম্পোর্টেন্ট আমার মনে এটা হয়। ইম্পোর্টেন্ট। আপনি চিন্তা করেন সোহান যখন কম্পেয়ার করা হয় বা আপনাকে কারো সাথে আপনার কেমন অনুভব হয়? খুবই মানে লো ফিল হয়। আমরা সোশ্যালি মনে করি কম্পেয়ার করলে সে তাকে দেখে উৎসাহিত হয়ে সে এর চেয়ে বেটার কিছু করবে। বাট বেসিক্যালি এটা হয় না। সব মেক্সিমাম টাইমে বেসিক্যালি এটা নেগেটিভ হয় একটা না। ইমপ্যাক্ট পড়ে। কারণ আমাদের যখন কম্পেয়ার করা হয় আমরা কেউ এইটা পছন্দ করি না। হুম, হুম। বরঞ্চ আমি যতটুকু করলাম সেটার জন্য প্রশংসা করা হলে মনে আগ্রহ জন্মাবে যে না আমি এতটুকু পেরেছি পরেরটুকুও আমি পারবো। আচ্ছা আপু একটা আত্মবিশ্বাসের তৈরি হয় আরেক এবং নেক্সট স্টেপে সে যাবে। আরেকটা জি। জিনিস বাবা-মার এই জায়গাটাকে আসলে কিভাবে ডিফাইন করা যায়? অনেক সময় এরকম হয় না যে বলা যে, "তুমি যেটা করছো অনেক ভালো। তবে আমার মনে হয় তুমি আরেকটু বেটার করতে পারো।" তো আমার মনে আ আ কি মনে হয় যে আমাদের আসলে কথার ধরণটা কেমন হওয়া উচিত ওই সময়? আপনি যেটা বললেন আমরা যদি স্পেসিফিক একটা রেজাল্টের পরে একটা আচ্ছা, এটা সিনারিও যদি চিন্তা করি। এটা যদি বলি স্পেসিফিক ধরেন সে রেজাল্টস করলো একটা। সে হচ্ছে 80 আমরা যদি ধরি A+ আমরা যেটা ভালো রেজাল্ট বলি, সেটা পায়নি। সে পেয়েছে 60। হুম। বাবা-মার কাছে নরমালি বাচ্চারা কিন্তু রেজাল্ট একটু মানে যেটা চাচ্ছে সেটা না আসলে খুব হীনমন্যতায় ভোগে। খুব মানে সে মাথাটা নিজেই নিচু কিন্তু লো করে ফিল করে ফেলছে লো অলরেডি যখন করে রেজাল্ট বের ফেলেছে। হইছে। মাথাটা একটু নিচু করে আপনাকে দেখালো কার্ডটা মার্কের। তখন বাবা-মা যদি রিঅ্যাক্ট করে, "তোকে দিয়ে কিচ্ছু হবে না।" আপনার কি মনে হয় বাচ্চাটা পরবর্তী সেশনের জন্য প্রিপারেশন নিবে না, ভালো করে? বিকজ সে তো অলরেডি লো ফিল করেছে রেজাল্ট বের হওয়ার পরেই। তার নিজের প্রতি তার ক ইয়ে হ হবে যে আমি তো পারি না। আমরা যখন নেতিবাচক চিন্তা করি আমরা কিন্তু এনার্জি পাই না পরবর্তী ধাপে যাওয়ার জন্য এবং আমরা মেনে নেই আমি পারব না। হুম, হুম। তখন কিন্তু আমি স্টেপ নিব না। কি করণীয় তখন আসলে ওই যদি জায়গায়? বাবা-মা বলে যে, "তুমি ভালো রেজাল্ট করেছ। তবে তুমি যদি এভাবে করতে আরেকটু ভালো হতো বা আমি আরো খুশি হতাম তুমি যদি এই মার্কসটার থেকে পরবর্তী সেশনে আরেকটু বেশি পাও। আমি জানি তুমি পারবে। তুমি পরিশ্রমী। শুধু তোমাকে একটু চেষ্টা করতে হবে।" তখন টোনটা এমনই হলো, কথা কনভারসেশন এমনই হলো। তখন কি হবে? যে কার্ডটা ফেলে দিয়ে বলা যে, "তুমি কত পচা রেজাল্ট করছো বা কিছু তোমাকে কিচ্ছু হবে না।" আর যদি বলা হয় যে, আমি জানি, আমি আশাবাদী। তুমি আরেকটু চেষ্টা করলে এর চেয়ে ভালো করবে। কোনটা বেশি কাজ করবে? অবশ্যই পজিটিভলি কাজ করবে এবং বাবা-মায়ের সাথে দূরত্বটাও কমবে। ভয় পাবে না, রেজাল্ট শিট দেখাতে ভয় পাবে না। আমি অনেক দেখছি যে অনেক বাচ্চা-কাচ্চা বাবা-মাকে রেজাল্ট শিট দেখে না এবং আমাদের সময় একটা ছিল যে রেজাল্ট শিট সাইন করে নিয়ে আসতে হইতো। অনেকেই বাবা-মার নকল করত। সাইন সাইন নকল নকল করতো। করে হ্যাঁ, নিয়ে আসতো। কারণ কি ওরা এই জিনিসটা বাবা-মার কাছে যে বলবে এই সাহসটা তাদের কাছে নাই। তাহলে বাচ্চা-কাচ্চা সবকিছু কিন্তু নিজের মধ্যে থেকেই সবকিছু করতেছে। তার মানে এই দেখেন একটা ছোট্ট বিষয় কিন্তু বাচ্চাকে গোপন করা, মিথ্যা কথা বলা, তার বিহেভিয়ার এর মধ্যে চলে আসছে। চলে আসলো।
কিন্তু আমরা তো চাই না আমার বাচ্চাটা এমন হোক। আমি চাই যে আমার শিশুটা সত্যবাদী হোক। আমি চাই যে আমার বাচ্চাটা খুবই জেনুইন হোক। কিন্তু আমি যদি ছোট, ছোট আচরণগুলোতে বাচ্চাকে খুব নেতিবাচকভাবে মূল্যায়ন করি, সে কেন সত্য কথা বলবে? তার কেন মানে জেনুইন থাকবে আমাদের অবশ্যই সাথে? এই নীতিগত দিক, সত্য বলবে কি মিথ্যা বলবে, এই স্পেসটা বাবা-মার তৈরি করতে নিতে হ্যাঁ, হবে। এগুলো খুবই মাইক্রো স্কিল এবং এটা গ্র্যাজুয়ালি ডেভেলপড হয়। হুম, এটা হঠাৎ করে আমি ম্যাজিক চাবো, যেমন আমি এই জায়গায় একটু এড করতে চাই। অনেক ক্লায়েন্ট আসে আমার কাছে এরকম। সমস্যাগুলো কি? যে বাচ্চা জেদ দেখায়, রাগ দেখায়, কথা শুনে না, বাচ্চা মিথ্যা কথা বলে, বাচ্চা চুরি করে, বাচ্চা হচ্ছে বেশিরভাগ সময় মোবাইলে থাকে, আমাকে কোনো সম্মান দেখায় না। এখন ১৩-১৪ বছর বয়সী একজন শিশুকে আমার কাছে নিয়ে আসলো। হঠাৎ করে কোনো সাইকোলজিস্টের কাছে ম্যাজিক নাই যে এক সেশনে বসে ম্যাজিক মানে ম্যাজিশিয়ানের মতো একদম তার সব আচরণ পরিবর্তন করে দিবে। এটা কেন হলো? এটা বিহাইন্ড দ্য সিনারিও কি? মানে এটা এগুলো তো কিন্তু গ্র্যাজুয়ালি বাচ্চার মধ্যে হুম, ডেভেলপ এটা করেছে। কিন্তু একটা লম্বা সময় ধরে তার মধ্যে এর হ্যাঁ, গঠন হইছে। এই যে ১৩ বছরের একজন কৈশোর বা ১২ বছরের একজন কৈশোর, তার মানে চাইল্ডহুড থেকে তার সাথে এমন কিছু করা হয়েছে যে আচরণগুলোর কারণে সে আজকে এই পর্যায়ে। শিশু কিন্তু কাদা-মাটির মতো। তাকে আমরা যা শেখাবো সে তাই শিখবে এবং একটা হচ্ছে টার্ম আছে যে মানুষ হচ্ছে আ মানে দেখে, দেখে শেখে। অবশ্যই, অবজার্ভার, অবশ্যই, হ্যাঁ? অবশ্যই। বাই থ্রু অবজারভেশন দে লার্ন। জি, তার মানে সে যা দেখেছে সে সেগুলোই তার আচরণের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। আসছে। আরেকটা জিনিস একটু বলতে চাই। শুধুমাত্র বাবা-মা এবং বড় ভাই-বোন না। এটা কিন্তু সামাজিক, সামাজিক, সামাজিক জি। অবস্থাটাও কিন্তু এর জন্য দায়ী। সে কোথায় থাকে, তার সারাউন্ডিং এ কারা আছে, তার বন্ধু-বান্ধব এগুলোও কিন্তু অনেক বড় হ্যাঁ, ব্যাপার। এই জায়গায় একটা ভালো জিনিস আপনি বলেছেন। এখানে আমি একটু এড করি। বাবা-মার কিন্তু যদি চায় আমার সন্তানটা এরকম হবে, তাহলে এরকম একটা মানে কার সাথে মিশছে এটা কিন্তু আমাকে দেখতে হবে। হুম, আমরা বলি যে পিয়ার গ্রুপটাকে অবজার্ভ করেন, বাসায় এনে বন্ধু-বান্ধব। দাওয়াত দেন, খাওয়ান, আপনি ওদের সাথে কথা বলেন। কারণ সে কার সাথে মিশছে এটা ইম্পোর্টেন্ট। কারণ তার আচরণ তার বন্ধু-বান্ধব দ্বারা প্রভাবিত হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট। পিয়ার গ্রুপ সিলেকশন ইম্পোর্টেন্ট। এখন সে তো নাও বুঝতে পারে সে কার সাথে মিশবে। সে হুম। ছোট। সে ভালো-মন্দ কম বুঝে। কিন্তু আমরা বাবা-মারা তো বুঝি। কিন্তু আমরা সারা বছর বাচ্চার দিকে কোনো মনোযোগ দিলাম না। হঠাৎ শুধু করে রেজাল্টের সময় যখন মনোযোগ দিচ্ছি। পরিবর্তন আসলো এবং একদমই দেখা যাচ্ছে আমার নিয়ন্ত্রণের বাইরে, তখন আমি অনেক মনোযোগ দিচ্ছি। তখন কিন্তু পরিবর্তন আসতে সময় লাগবে। তখন এবং একটা কাজ জিনিস করতে হবে। হ্যাঁ, একটা জিনিস একদম নষ্টের পথে কিংবা একটা খারাপ পর্যায়ে চলে গেছে। সেখান থেকে বের হয়ে আসতে সময় লাগবে। আপু আমরা এবার একটু জানতে চাই যে, এই যে বয়ঃসন্ধিকালে ছেলেদের কিছু শারীরিক পরিবর্তন হয়, মেয়েদের কিছু শারীরিক পরিবর্তন হয়। আমরা যদি একটু ডিফাইন করে বলি কি, কি শারীরিক পরিবর্তন হয় ছেলে এবং মেয়েদের? আচ্ছা, এটা একদমই যদি টু দি পয়েন্ট এ বলি, ছেলে-মেয়ে ২ জনের তো হাইট বাড়বে, হুম, ওয়েট বাড়বে, খুবই ন্যাচারাল। সাথে যেগুলো আমরা শাই ফিল করি বা স্টিগমা বলা যায় যে শরীরে অবাঞ্ছিত লোম আসবে। এটা হুম, কিন্তু খুবই ন্যাচারাল। খুবই ন্যাচারাল। এটা নিয়ে কিন্তু এটা আসবে। তারপর হচ্ছে মেয়েদের ওয়েস্ট একটু ভারী হবে। হুম, তাই না? তার হচ্ছে ব্রেস্টে একটু পরিবর্তন আসবে হুম, হুম, এবং ২ জনেরই কিন্তু কণ্ঠস্বরে পরিবর্তন আসবে। কণ্ঠস্বর পরি ছেলেদের কণ্ঠস্বরটা একটু হার্শ হয়ে যাবে, মেয়েদেরটা আরো একটু মোলায়েম হবে এবং যেটা আমরা বলি না বা বলতে চাই না, ছেলেদের স্বপ্নদোষ হবে। এটা হুম। খুবই ন্যাচারাল। কিন্তু আমরা এটা লজ্জা পাই বা লজ্জা বলি পাই না। এবং আমরা এটা নিয়ে ওপেন হুম, আপ হই না। দ্যাটস ওয়াই এখানে একটা ভুল বার্তা যায় হ্যাঁ। এবং বিভিন্ন রকমের আনহাইজেনিক কাজ করে ফেলি কিংবা বিভিন্ন রকমের অহেতুক কাজ করি যেটা আমাদের শরীরের জন্য খারাপ হয়। খারাপ হয়। এবং মেয়েদেরও কিন্তু আমরা যেটা বলি menstrual পিরিয়ড বা মাসিক এটা রান করবে। কারণ সে একজন পরিপূর্ণ নারী বা সে একজন পরিপূর্ণ পুরুষ হতে যাচ্ছে। এটা তার সাইন অ্যান্ড সিম্পটম সাইন অ্যান্ড ইটস একদম ন্যাচারাল আপনি একটা বিষয়। একটা জিনিস আমরা সবসময় অনেকদিন ধরেই ফেস করেছি যে মেয়েদের যখন পিরিয়ড শুরু হয় তাদের মেক্সিমাম এক্সপেরিয়েন্স খুব খারাপ। তারা হয় স্কুলে এরকম একটা ঘটনার শিকার হয়েছে কিংবা কোনো জায়গায় গিয়ে হয়েছে এবং সে এই ব্যাপারটা জানেই না। তখন তার মধ্যে ভয়, তার মধ্যে লজ্জা সবকিছু ঘিরে বসে এবং তার এই এক্সপেরিয়েন্সটা তার একটা ট্রমা দেয়। তো এই জায়গায় থেকে বের হয়ে আসার জন্য আপনি যদি একটু ছোট্ট করে বলতেন এই আচ্ছা। পরিবর্তনটার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব এবং আমাদের প্যারেন্টসদের কি আপনি করণীয়? এমন একটা পয়েন্ট বলছেন এটা আসলে আমাদের দেশের জন্য খুবই একটা ট্যাবু। হুম, মানে মাসিক কোনো একটা খারাপ জিনিস হুম। এরকমভাবেই ধরা হয়। কাউকে বলা যাবে না। একদম শুধু মা বা বড় বোনকে ছাড়া কাউকেই বলা যাবে এবং না। প্যাডটা এবং আমরা প্যাড কেনার সময় প্যাড কেনার সময় হ্যাঁ, এমনভাবে লুকায় হ্যাঁ নিয়ে এবং যাইতে আপনি হয়, দেখবেন ডিসপেন্সারির যারা আছে তারাও পেপার দিয়ে মুড়ায় মোড়াইয়ে দেয়। দেয়, পলিথিনে দিয়ে দেয়। হুম। মানে ইটস সামথিং এমনভাবে আনন্যাচারাল দিচ্ছে তারা যেন হ্যাঁ। কোনোভাবে এটা দেখা না যায় যে দেখা এটা না একটা যায়। প্যাড। এবং এটা নিয়ে যখন স্কুলে একটু অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, একটা গ্রুপ দেখবেন এটা নিয়ে খুব নেতিবাচক মন্তব্য করছে। কিন্তু এটা কিন্তু খুবই পজিটিভ একটা জিনিস। পজিটিভ। আপনি বললেন যে কি করা যায়?
ফার্স্ট অফ অল বাচ্চার টিনেজে পৌঁছানোর আগেই তাকে অ্যাওয়ার করা, তাকে জানানো, অ্যাওয়ার না এক্সাক্টলি, এটা হবে ইনফর্ম করা, ইনফরমেশন শেয়ার করা, একদম টু দি পয়েন্ট টু দি পয়েন্টে যে শেয়ার তোমার করা। এই পরিবর্তনটা হবে। বিষয়টা কি? হুম, কেন হচ্ছে? সে কিভাবে এটা মেইনটেইন করবে? maintain। দ্যাটস ইট। এবং এটা কে করতে পারেন? স্কুল থেকে স্টেপ নিলে যেটা নিচ্ছে এখন এটা খুবই ভালো। তবে আপনি টিচাররা। জানেন কিনা স্কুলে অনেক সময় এই চ্যাপ্টার গুলো স্কিপ করা হয়। হ্যাঁ, আমাদের সময় করা হয়েছে। সো পড়ানো হয় আমরা না। আমরা হ্যাঁ, এটাই বুঝি নাই। স্কিপ করা হয় এবং এটা কে করবে? তার বড় বোন থাকলে বড় বোন হতে পারে, মা থাকলে মা হতে পারে, এমনকি কেয়ার গিভার যে কেউ বাবাও হতে পারে। হুম, হুম। যার মা নেই, বোন নেই, তার বাবা বলবে। বাবা বলবে। এটা একটা এবং নরমাল টু দি প্রসেস। পয়েন্টে বলা টু দি উচিত যে পয়েন্টে তোমার, বলা। কারণ এটা তো অনিবার্য। অনিবার্য। এই পরিবর্তনটা হবেই। ক্লাস 5 এ হইতে পারে, ক্লাস 4 এ হইতে পারে, ক্লাস 6, 7, 8 যেকোনো সময় হইতে পারে। হ্যাঁ, আর আমরা কেউ জানি না কবে হবে। হ্যাঁ। অতএব তাদেরকে একটা অ্যাওয়ারনেস তৈরি করা। অ্যাওয়ারনেস তৈরি করা। এবং যদি সে অ্যাওয়ার হয়, আপনি যে ট্রমার কথা বলবেন, আসলেই হয়। সে হঠাৎ এমন হলো, সে ভাবছে সে খুব খারাপ হয়ে গেছে। তার কোনো কিছু হয়েছে বা সে ভাবে যে আমার কোনো ডিজিজ হয়ে গেছে। আমি মনে হয় আর বাঁচব না। আমার একজন ক্লায়েন্ট ছিল, তার মনে হয়েছিল যে তার বড় কোনো অসুখ হয়ে গেছে। হ্যাঁ, কারণ হুট করে এই জায়গা থেকে ব্লাড আসতেছে, তার মাথায় তো অনেক কিছু চিন্তা আসতে পারে যদি সে না জানে। হ্যাঁ, শুধু যে জানে যে এরকম ব্লাড আসতে পারে, ব্যাপারটা এরকম হবে, তোমার পেটে ব্যথা হবে এগুলো, তখন সে রিলেট করতে পারবে রিলেট যে করতে আমার পারবে। এই সময়টা আসছে। কিংবা এবং সে ব্যাপারটা কিন্তু এটা। ফিজিক্যালি মেন্টালি খুব কাম ডাউন কাম থাকবে এবং খুব সুন্দর করে এটা হ্যান্ডেল করবে। এবং এবং তাকে হাইজিনের বিষয়টা কিন্তু বিষয়টা তাকে মেইনটেইন করতে। অ্যাওয়ার করতে সে হবে। তখন বুঝবে যে এই টাইমে আমার কি করা উচিত, কাকে ফোন দেওয়া উচিত, কোন জিনিসের জন্য। আর যদি সেটা না জানে, সে বিচলিত হবে, সে উল্টাপাল্টা আচরণ করবে এবং তার জন্য এটা ট্রমাটিক এবং হয়ে যাবে। লাইফ লং এই ট্রমাটা সে ট্রমাটিক। থাকতে পারে। হুম, একদম ছেলেদের জন্য কিন্তু সেইম। হুম, যেমন ১২, ১৩, ১১ যেকোনো বয়সী হতে পারে। একটা ছেলের হঠাৎ স্বপ্নদোষ হলো, সে জানে না বিষয়টা কি। তখন তার এটা কেমন লাগবে? কি উইয়ার্ড একটা অনুভূতি। ওয়ের একটা হ্যাঁ, অনুভূতি। আম দেখা যাবে যে সে জানে না কিভাবে মেইনটেইন করতে হবে হাইজিন। হাইজিন। সে জানে না সে কি করবে। সে ভাবতে পারে তার কোনো কিছু অসুখ হয়েছে। হুম। এবং সে ভাবতে পারে যে সে মানে আর সবচেয়ে বড় ব্যাপার কি? আ আমাদের গোপনাঙ্গের যেকোনো সমস্যা আমরা সহজে তো এটা কাউকে বলতে চাই না। সো এই টাইপের সমস্যা যখন হয়, তখন আমরা খুবই সাই ফিল করি এবং এটা নিয়ে উল্টাপাল্টা জায়গায় গিয়ে কথা বলি, উল্টাপাল্টা পরামর্শ নিয়ে আমরা এখানে সমস্যা। এইজন্য আমাদের ফ্যামিলি থেকে কিংবা আমাদের টিচারদের মাধ্যমে এই ব্যাপারে অ্যাওয়ারনেসটা দরকার। এবং এক্সাক্টলি। আসলে এটা খোলামেলা আলোচনা এটা করা দরকার। খোলামেলা কারণ এটা আলোচনা তো আমাদের করলে ন্যাচারাল এটা ফ্যাক্ট। যেটা মানে তাকে হেল্প করবে, সে ভুল ইনফরমেশন পেয়ে মিসগাইডেড হবে না। হুম, ছেলেদের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হয়, স্বপ্নদোষের বিষয়টা থাকে। অনেক সময় মাস্টারবেশন নতুন জানতে পারে বা সে ট্রাই করে, অথবা হাইজিনটা কিভাবে মেইনটেইন করবে। সে যখন এই তথ্যগুলো সঠিকভাবে না জানবে, কি ডিজাস্টার হতে পারে। হুম, সে যখন এই তথ্যগুলো জানবে একজন হকারের কাছ থেকে, সে যখন তার সমবয়সী একজন ফ্রেন্ডের কাছ থেকে তারা জানবে, সেও হয়তো সঠিক ইনফরমেশন জানে না। আচ্ছা। অথবা সে কিন্তু আ আ মানে মিসগাইডেড এমনভাবে হতে পারে। আমি একটু এই ক্ষেত্রে একটা কেস আপনাকে শেয়ার করি। আমার একজন ক্লায়েন্ট ছিল, ১২ বছরের ছেলে। সে হচ্ছে একজন পাশের দোকানদার থাকে না? জি, জি, জি। একটু 40 or 45 ইয়ার্স এইজ। সে তাকে আম সেক্সুয়ালি হচ্ছে অ্যাবিউজ করেছে। হুম, ১ম এ হচ্ছে অ্যাবিউজ এর মতো ছিল। পরবর্তীতে সে এনজয় করেছে এবং সে এটা নিয়মিতই সে যেত। ছেলে। ছেলে বেবি। হুম, হুম, কারণ সে এই বিষয়ে কোনো ইনফরমেশন তার নাই। হুম। তার সাথে হচ্ছে গিয়ে আম ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার জন্য লোক অ্যাপ্রোচ করে। বিভিন্নভাবে তাকে হচ্ছে স্যাটিসফাইড করে এবং সেটাই খুব ভালো লাগে তার কাছে এবং সে পরবর্তীতে যখন নিয়মিত যাচ্ছে, মা-বাবা যখন ফলো করল তখন তারা আমার কাছে নিয়ে আসলো। যে তার এরকম ইস্যু আছে। কিন্তু এই বিষয়ে যদি আগে থেকেই তাকে ইনফর্ম করা হতো, তার বায়োলজিক্যাল চেঞ্জ আসবে, এই জিনিসটা প্লেজারেবল, তবে সে কি করতে পারবে, কি করতে পারবে না। এই যে একটা বাউন্ডারি গুলো বোঝানো, হ্যাঁ? তাহলে বিষয়টা কিন্তু ওই পর্যায়ে কখনোই যেত না। যেত না। সো এটা খুবই দরকার যে আমাদের সন্তানরা এই বয়সে কি করবে, কি করবে না, কি পরিবর্তনগুলো হবে এ ব্যাপারে অ্যাওয়ারনেস একদম খোলামেলা আলোচনা। খোলামেলা কেয়ার আলোচনা। গিভারদের খোলামেলা আলোচনা। যেটা তাকে প্রিভেন্ট করবে ডিজাস্টারাস বা আম অ্যান্টি সোশ্যাল কিছু করার ক্ষেত্রে। হ্যাঁ, যেকোনো খারাপ এবং যেমন ভালো। আমার অনেকগুলো কেস আছে, আমি যখন স্টাডি করতে গিয়ে দেখলাম বা ক্লায়েন্ট নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম, আ যখনই সাইকোসেক্সুয়াল কোনো ডিসঅর্ডার নিয়ে কাজ করি, তাদের আর্লি চাইল্ডহুড এর স্টোরি নিলে দেখা যায় তারা কোনো না কোনোভাবে সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে সেম জেন্ডার দ্বারা। হুম, 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 এবং হুম। পরবর্তীতে সে এই প্র্যাকটিসটা এনজয় করছে এবং এই প্র্যাকটিসেই আছে এবং সে আবার কাউকে ভিকটিম বানাচ্ছে। ভিকটিম বানাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই অ্যাওয়ারনেস, এই খোলামেলা আলোচনা, কি করব, কি করব না, কোন জায়গায় কোন রকমের আচরণ করা উচিত,
এটার প্রপার একটা গাইডলাইনস দরকার। এবং সেটা প্যারেন্টস থেকে কিংবা শিক্ষক থেকে কিংবা আমার এডলার কারো থেকে। এটা আমরা কখনোই থার্ড পার্টি যে আমার সন্তানকে চেনে না, যে আমার বাচ্চাকে চেনে না তার দ্বারা যেন না হয়। এটা অবশ্যই পরিবারকে এ ব্যাপারে অ্যাওয়ার হইতে হবে এবং বড় ভাই জি, বোনদের শোন ব্যাপারে আপনি একদম সঠিক কথা বলেছেন। এটা হলে দেখা যাবে যে বাচ্চাদের বা কৈশোরকালীন সময়টা আ নেগেটিভ কিছু হওয়ার কারণ সম্ভাবনা অনেক কমে যাবে। আমার সন্তান, আমার ভাই বোনদের সবচেয়ে ভালো আমরা চাই। অতএব আমরা সেই গাইডটাই দিব, সেই তথ্যগুলো শেয়ার করব যেটা তার জন্য ভালো হবে। হ্যাঁ, এবং এটা যদি খোলামেলা আলোচনা করতে পারি তাহলে আমাদের আসলে এই পিলারটা খুবই শক্ত যদি হবে। এক কথায় বলি লজ্জা নয়। হুম, মানে এটা আমাদের জানতে হবে, জানতে হবে। ইনফরমেশন শেয়ার করতে হবে এবং শিশুটিকে নেগেটিভ কিছু করার থেকে আমরা জি, তাহলেই প্রিভেন্ট করতে পারবো। প্রিভেন্ট করতে পারবো। এখন সহজ তো হবে আমাদের এখন তো জন্য। গেল শারীরিক পরিবর্তনগুলো, মানসিক পরিবর্তনগুলো কি, কি আসে এবং মানসিক এই পরিবর্তনের জন্য কি, কি প্রবলেম ফেস করে তারা? আচ্ছা, এই জায়গাটা যদি বলি, ১ম এই একটু বলেছিলাম যে এই সময় হরমোনাল অনেক চেঞ্জ আসবে। এইজন্য তার মনোজগতে অনেক পরিবর্তন আসবে, মুডে অনেক পরিবর্তন আসবে। হুম, সে অল্পতেই রেগে যেতে পারে, আবার অল্পতেই খুশি হয়ে যাবে। তো দেখা যায় এই সময় যেহেতু একটা আইডেন্টিটি ক্রাইসিস এর মধ্য দিয়ে যায়, আ এবং সে কিন্তু অনেক সময় হীনমন্যতায় ভুগতে দেখা যায়। যেহেতু সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, পিয়ার গ্রুপের একটা প্রেশার তার মধ্যে থাকে, তার কম্পিটেন্সি নিয়ে তার বিভিন্ন সন্দেহ থাকে আচ্ছা। এবং মনোজগতেও বেশ পরিবর্তন আসে। ভালো লাগা, খারাপ ভালো লাগাটাও। লাগা, খারাপ লাগা, তার চিন্তা চেতনায় একটু পরিবর্তন আসে। তো এই পরিবর্তনগুলো কিন্তু তার মধ্যে বেশ কিছু মানসিক জটিলতা তৈরি করতে পারে। হুম, হুম। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই বয়সে বাচ্চারা বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভোগে। ডিপ্রেশন সে দেখা যায় কিছু ভালো লাগে না। বেশিরভাগ সময় মন খারাপ থাকে। একা, একা থাকতে পছন্দ করে। ঘুমের আম শিডিউলটা তার চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ। দেখা যায় সারারাত সে ঘুমাচ্ছে না। আবার দিনে পড়ে ঘুমাচ্ছে। তার ডেইলি লাইফ এর এক্টিভিটি গুলো টাইম টেবল মেইনটেইন করছে না। পড়াশোনা করতে ইচ্ছে করছে পড়াশোনা না। করতে ইচ্ছা করছে না। কখন ঘুমায়, কখন খায়, কোনো কিছুর ঠিক নাই। আবার আরেকটা জিনিস হচ্ছে বাবা-মার সাথে তার দূরত্ব বাড়ছে। এবং এইটা খুব বেশি দেখা যায়। এই সময় বাবা-মার সাথে সে কিছু শেয়ার করতে চায় না। হুম, সে একা, একা থাকতে পছন্দ করে। এইটা তো গেল অবসাদজনিত বা বিষণ্ণতাজনিত হুম। সমস্যা। একইভাবে বাচ্চাদের মধ্যে anxiety থাকে খুব বেশি এই সময়টাতে। বিশেষ করে পরীক্ষাভীতি। পরীক্ষা ভীতি থাকে। পরীক্ষা নিয়ে চাপ বোধ করা, পরীক্ষা নিয়ে ভয় পাওয়া বা পিয়ার গ্রুপের সাথে অ্যাডজাস্ট করতে গিয়েও তাদের বেশ কিছু anxiety হয়। আত্মীয়র বাসায় যেতে আত্মীয় ভয় বাসায় পায়, যেতে ভয় পায়। লজ্জা পায়, কোনো প্রোগ্রামে যাইতে সে লো ফিল করে। হ্যাঁ, বুলিং এর শিকার হতে কিন্তু এই বয়সে দেখা যায়। স্কুল থেকে বিভিন্নভাবে হয় শারীরিক পরিবর্তন বা অনেক সময় দেখা যায় সবার একই সময় পরিবর্তন আসে না। কিছু, কিছু ছেলে দেখা যায় অল্প বয়সী খুব বড় হয়ে যাচ্ছে হাইট-সাইট এবং আবার আরেকটা জিনিস এবং অল্প বয়সে একজনের মুছ দাড়ি হ্যাঁ, উঠছে, আরেকজনের মুছ দাড়ি ওঠে না। হ্যাঁ, এটা নিয়েও একটা বুলিং এটা এর নিয়ে হইতে হয় কেউ, কিন্তু কেউ বন্ধু মহলে। মোজদারিটাকে নেতিবাচকভাবে নিচ্ছে, আবার কেউ উঠছে না দেখে নেতিবাচকভাবে হ্যাঁ, নিচ্ছে। এটার জন্য কিন্তু সে খুব লো ফিল করে, এনক্সাইটি ফিল করে এবং ভাবে আমার কিছু হলো কিনা? এবং এখানে আমি একটা জিনিস না বললেই না, এই সময়ে বাচ্চাদের মধ্যে কনভার্সন ডিসঅর্ডারটা খুব কমন। কনভার্সন ডিসঅর্ডারটা কি আসলে? আচ্ছা, এটা যদি একটা বলি, অনেক ধরনের শারীরিক লক্ষণের মধ্য দিয়ে ব্যক্তি যায়, তবে তার কোনো শারীরিক কারণ নাই। আচ্ছা, এটাকে যদি বলি বাংলায় যদি ট্রান্সফার করি, এটা রূপান্তরজনিত প্রবলেম। এটা সম্পূর্ণই মনস্তাত্ত্বিক কারণে ব্যক্তির মধ্যে বিভিন্ন শারীরিক বা নিউরোলজিক্যাল কারণ দেখা যায়। উদাহরণ হিসেবে যদি বলি, অনেক সময় দেখা যায় বাচ্চা হাঁটতে পারছে না, প্যারালাইসিস হয়ে গেছে বা ব্যক্তি হচ্ছে গিয়ে মুখ সব ভুলে গেছে, কিছুই মনে নাই তার। আচ্ছা আর? অনেক সময় দেখা যায় সে কথা বলতে পারছে না। কিন্তু তার কোনো প্রকার নিউরোলজিক্যাল কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফিজিক্যাল কারণও খুঁজে নাই। পাওয়া যাচ্ছে না। খুব পেট ব্যথা, বুক ব্যথা এগুলো দেখা যাচ্ছে সব মেডিকেল এক্সামিনেশন করা শেষ কিন্তু তার কোনো ইস্যুস নাই। হুম, অনেক সময় দেখা যায় যে আ শিশু হচ্ছে এমন খিঁচুনি হয় মনে হবে যে এপিলেপসি হয়ে গেছে। হুম, হুম, বারবার অ্যাটাক হচ্ছে। কিন্তু তার এপিলেপসি নাই। হুম, হুম। মানে তার 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 মেডিকেল কোনো কোনো রকমের মেডিকেল রিজন নাই। কিন্তু তার শারীরিক বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। মনে হচ্ছে নিউরোলজিক্যাল কোনো ইস্যুস এর কারণে হচ্ছে বা ফিজিওলজিক্যাল কোনো ইস্যুস এর কারণ হচ্ছে। কিন্তু আমাদের কাছে যখন এই ক্লায়েন্ট গ্রুপটা আসে, আমরা যখন হিস্ট্রি টেকিং করি বা পুরো বিষয়টা নিয়ে কাজ করি, দেখা যায় যে মানসিক কোনো একটা দ্বন্দ্বের কারণে ব্যক্তি চাপ অনুভব করছে এবং সেটা রিজলভ করতে পারছে না। সেটা ম্যানিফেস্টেশন হয়ে বা রূপান্তরিত হয়ে তার শরীরে বিভিন্ন লক্ষণ দেখা আমরা যদি দিচ্ছে। একটা উদাহরণ জানতে পারি। আমি তাহলে আমার কয়েকটা কেস আপনার সাথে একটু শেয়ার করি। আমার রিসেন্টলি একটা কেস নিয়ে আমি কাজ করছি। তাকে হচ্ছে মাদ্রাসা বোর্ডিং এ দিয়ে দেওয়া হয়। হুম, সে মার সাথে পূর্বে থাকতো। ৬ মাসের মতো হয়েছে সে এখন ছেলে না মেয়ে? ওখানে ছেলে হুম, পড়াশোনা করছে।
কিছুদিন যাবৎ সে হাঁটতে পারছে না। হুম। বাসায় আসছে, হাঁটতে পারছে না এবং ডাক্তার দেখানো হয়, হসপিটাল অ্যাডমিশন করানো হয়। সকল এক্সামিনেশন করে দেখায়, শিশুটির কোনো প্রবলেম নাই। তখন আমার কাছে আসেন এবং আমি যখন কথা বলি, শিশুটির বাবা নেই, মা আছেন। মার সাথে খুব অ্যাটাচমেন্ট। সে হচ্ছে এবং ফিন্যান্সিয়ালিও তারা এত এবল না। তো এই মার সাথে যে থাকতে পারছে না, একা ওখানে থাকছে। ওই মাদ্রাসার ওখানে এসে বলছিল তাকে ভালো খাবার দেওয়া হয় না। তার থাকতে অসুবিধা হয় এবং সে মার কাছেও মাও নিয়ে আসছেন না। একটা দ্বন্দ্ব। সে সমস্যাটা সমাধান করতে পারছে না। সে মার কাছে থাকতে চায়, ভালো থাকতে চায় কিন্তু অনেক প্রতিকূল হ্যাঁ, পরিবেশের মধ্যে প্রতিকূল দিয়ে। পরিবেশের মধ্যে থাকছে কিন্তু সেটা চাচ্ছে না। কিন্তু দেখেন যখন তার এমন হলো, মা কিন্তু তাকে নিয়ে খুব কনসার্ন, হসপিটালে নিচ্ছেন এবং তাকে দীর্ঘ প্রায় ২ মাসের মতো হচ্ছে মাদ্রাসায়ও যেতে হচ্ছে না। হুম, হুম, হুম। প্রাইমারিলি সে হচ্ছে তার ওই প্রবলেমটার ফেস করতে হচ্ছে না। ওখানে গিয়ে অ্যাডজাস্ট করার দরকার নাই। মাদ্রাসায় যেতে হচ্ছে না। সেকেন্ডারিলি দেখা যাচ্ছে সে অনেক লাভ পাচ্ছে, ভালোবাসা অ্যাটেনশন পাচ্ছে, পাচ্ছে। অ্যাটেনশন পাচ্ছে। মানে একটা হচ্ছে গিয়ে হেলথি ওয়েতে সে তার মেন্টাল স্ট্রেস গুলো ম্যানেজ এবং করছে। তার প্রবলেমও সলভ পাচ্ছে। প্রবলেম হ্যাঁ, কিন্তু এটা আনহেলথি ওয়েতে। সে যেহেতু ওর বয়স ছিল ৯ বছর। সে খোলামেলা বাবা-মার সাথে কিভাবে কমিউনিকেশন করতে হবে জানে না। সে প্রবলেমটা কিভাবে সলভ করবে জানে না। সে ফিজিক্যালি তার প্রবলেমগুলোকে ম্যানিফেস্টেশন করল। তবে হুম, হুম। ইটস ট্রু তারা যে অনুভব করে সেগুলো কিন্তু সকল সত্যি। সত্যি। এমন না যে অনেকে ভাবতে পারে ভান করছে বা সে ইচ্ছা করে এমন করছে না। ব্যাপারটা ট্রুলি দে শারীরিক এবং মানসিক সংযুক্ততা আছে। একদম সংযুক্ত এবং সে এগুলো ডেফিনিটলি এগুলো হচ্ছে তার। এবং আরো একটা কেস যদি আপনার সাথে শেয়ার করি, একজন ১৩ বছরের ক্লায়েন্ট, মেয়ে ক্লায়েন্ট, আ সে হচ্ছে গিয়ে খিঁচুনি হয়। আচ্ছা। খিঁচুনি হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু তার খিঁচুনিটা কমছে না। যখন আমি কাজ করতে গেলাম, খিঁচুনির কখন হচ্ছে এই বিষয়গুলো যখন নিলাম, দেখা গেছে খিঁচুনির কারণটা বাবা রিলেটেড। বাবা রিলেটেড বলতে বাবা-মার সম্পর্ক রিলেটেড। বাবার এক্সট্রা ম্যারিটাল একটা অ্যাফেয়ার আছে, মার সাথে সম্পর্ক খারাপ। সে দেখতে পায় তার মাকে হচ্ছে সে মারধর করে, গালাগালি করে। বাচ্চা সেটা একদমই পছন্দ করে না। সে চায় বাবা-মা একসাথে থাকুক। আচ্ছা। খুব চায়। হুম। কিন্তু সে সে প্রবলেম যেহেতু সলভ সে করতে তো পারছে না। পারছে না প্রবলেম সলভ করতে এবং সে হচ্ছে খুব বেশি মেন্টালি খুব বেশি anxious থাকে, খুব ডাউন থাকে এবং তার এই মেন্টাল স্ট্রেসটা বা এই কনফ্লিক্টটা পরবর্তীতে তার ফিজিওলজিক্যাল সিম্পটম এ দেখা দিল। শারীরিক প্রবলেমে দেখা গেল। এবং আপনি দেখেন কি ম্যাজিক হলো এটার পরে? বাবা তাকে নিয়ে আমার কাছে আসছেন। বাবা বাবা অ্যাটেনশন দিচ্ছে অ্যাটেনশন দিচ্ছেন এবং থাকছেন। somehow কিছু পরিমাণ হলেও সে বাবার ভালোবাসাটা পাচ্ছে। যেই মানে নিডটা তার ছিল এবং কিছুটাও পাচ্ছে। হ্যাঁ। এবং in the long run সে যদি এভাবেই আনহেলথি ওয়েতে থাকে, কি হবে? সে যেকোনো প্রবলেমে আসলে কিন্তু তার ফিজিওলজিক্যাল ম্যানিফেস্টেশন আসবে। হুম, হুম, তাই এই জায়গাটা তাকে প্রবলেম সলভিং নিয়ে কাজ করতে হবে। হুম, তো দেখা যায় আমি যদি বলি কেসগুলো কিভাবে ভালো কাজ করে বা দেখা গেছে এই কেসগুলো মানে খুব দ্রুতই ঠিক হয়ে যায়। প্রবলেম আইডেন্টিফাই করলে যদি সেগুলো নিয়ে কাজ করা যায়, আমরা হচ্ছে এক্সপ্লোরেটিভ সাইকোথেরাপি এর মাধ্যমে এটা আগাই। দেখা যাচ্ছে খুব দুর্দান্ত কাজ করে। হুম, হুম, সাইকোথেরাপি এই ধরনের কনভার্সন ডিসঅর্ডার থেকে ব্যক্তিকে বের করতে একটা পাওয়ারফুল টুল। হুম, দেখা যায় যখন বাচ্চা প্রবলেমটা ফেস করে সেটা সলভ করার জন্য আগায় বা কিছু প্রবলেম থাকবে যেগুলো আমাদের সলভ করার কোনো সুযোগ নাই। হুম, 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 অ্যাকসেপ্ট করে নেওয়া, তার অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টেন্স যদি বাড়ে এবং সাইকো এডুকেশন খুব ইম্পোর্টেন্ট। সে যদি জানে এটা আমাদের ডিজিজ না, এটা একটা ডিসঅর্ডার এবং এটা এই কারণে হচ্ছে, সে কিন্তু তখন মাইন্ড বডি রিলেশনটা শেখে এবং খুব ভালো অ্যাওয়ার হয়ে যায়। হুম, হুম, এবং যখন তার প্রপার নলেজটা থাকে, এটা থেকে কিন্তু খুব হেল্প করে বের হুম, হয়ে আসতে এবং পরবর্তীতে এই যে প্রাইমারি যে সেকেন্ডারি গেইন গুলো হয় যে বাবা-মার আচরণগুলো ব্যক্তির সাথে কেমন হবে সেটা হেল্প করে এবং আপনি আ দেখা যায় যে কনভার্সন ডিসঅর্ডার গুলোতে পরিবারের হেল্পটা খুব ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট সারাউন্ডিং। তারা কিভাবে হুম, এই আচরণগুলাকে দেখছে, রিঅ্যাক্ট করছে, এটাও হেল্প করে তাকে এই জায়গা থেকে বের বের হতে। হয়ে আসছে। যে দেখা যায় যে আমরা দেখি যে বাবা-মা যদি তার এই আনহেলদি বলব না অ্যাকচুয়ালি, যে এই আচরণগুলো যে ফিজিওলজিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে এগুলোকে কম মনোযোগ দেয় এবং প্রবলেম সলভিং এ আগায়, বাচ্চাকে ওই পরিমাণ এমপ্যাথি দেয়, বাচ্চাটাকে বুঝতে চেষ্টা করে এবং সমস্যার সমাধানে বাচ্চাকে হেল্প করে বা ওই ব্যক্তিটাকে, শুধু তো বাচ্চা হয় না, এই হুম, কনভার্সন ডিসঅর্ডার কিন্তু যেকোনো বয়সে হতে পারে। হুম, হুম, তবে দেখা গেছে তুলনামূলকভাবে মেয়েরা বেশি অ্যাফেক্টেড হয় এবং এক্ষেত্রে পরিবার একটা পাওয়ারফুল টুল, সাইকোলজিস্ট একটা পাওয়ারফুল টুল, কম্বাইন্ডলি কাজ করে খুব সহজে এখান থেকে বের হয়ে বের আসা হয়ে যায়। আসতে পারে। বুঝতে পেরেছি। তাহলে আমরা কনভার্সন ডিসঅর্ডার ব্যাপারটা বুঝলাম যে এই বয়সে কিভাবে কাজ করে এবং কি সমস্যাগুলো হয়।
আর কোন সমস্যাগুলো এই টিনেজারদের মধ্যে আচ্ছা হয়? যেটা এই আপনি একটু পয়েন্ট আউট করে বলতে আচ্ছা পারেন। এটা যে হতে পারে আরেকটা পয়েন্ট যেটা আমরা জানি যে আ কোন পয়েন্ট আরেকটা পয়েন্ট সবচেয়ে বেশি বলতে হয়? পারি যে পড়াশোনার চাপ। পড়াশোনার চাপ। পড়াশোনার চাপ এই সময় দেখা যায় খুব বেশি। মেক্সিমাম বাবা-মায়ের একটা আ নালিশ থাকে যে, "ছোটবেলায় আমার কথা শুনতো, পড়াশোনা করতো, এখন করে না।" হ্যাঁ, তো এই সমস্যাটা কেন হয়? কিংবা এই ব্যাপারটা কি শুধুমাত্র এইটুকুই সীমাবদ্ধ কিনা? আসলে সমস্যার কেন্দ্রবিন্দু কোথায় এবং এটা নিয়ে বাচ্চা-কাচ্চা কিভাবে কাজ করতে পারে, বাবা-মা কিভাবে কাজ করতে পারে? সোহান এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাবা-মা যখন কোনো একজন ক্লায়েন্ট নিয়ে আসেন বা তার বাচ্চাকে নিয়ে আসেন, ১ম ইয়ে থাকে পড়াশোনা ও মনোযোগী। ঠিকমতো পড়ে না। কিন্তু আপনি বললেন কেন হয়? যদি বলতে যাই, প্রথমত যদি বলি যে পড়াশোনার মনোযোগ কমে আসার অনেকগুলো কারণ থাকে। হুম, দেখা যায় এই বয়সে অনেক সময় স্কুল চেঞ্জ হয়। স্কুল চেঞ্জ হয়। মানে পরিবর্তনজনিত হ্যাঁ, কারণে বাসা চেঞ্জ হচ্ছে। বাসা চেঞ্জ হয়। দেখা হুম, যায় যে ৫ম শ্রেণী পর্যন্ত এক জায়গায় ছিল। এলিমেন্ট যখন ৬, ৭, ৮ তাকে তো পরিবর্তন বাধ্যতামূলক হচ্ছে। একটা তখন সাথে কিন্তু তার পিয়ার গ্রুপটা চেঞ্জ হয়ে যায় তার অনেক ক্ষেত্রে। বন্ধু-বান্ধব চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় সেম বন্ধু-বান্ধবের মহলে নাই। হুম, তাকে ওখানে অ্যাডজাস্ট করতে হয় নতুন একটা পরিবেশে। বাসা চেঞ্জ হলো, বাবা-মার হুম, চাকরিজনিত কারণে। হুম। সেটাও কিন্তু নতুন একটা জায়গায় এবং অ্যাডজাস্টমেন্ট এর তারও একটা কিন্তু বিষয় মানসিক থাকে। পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, মানসিক পরিবর্তনের মানসিক কারণে তার পরিবর্তনের সাথে পড়াশোনার হ্যাঁ, মানসিক পরিবর্তন তো অফ কোর্স একটা ইয়ে। এনভায়রনমেন্টাল ইস্যু গুলো যদি ধরি এগুলো। তারপরে আরেকটা বিষয় হতে পারে বাচ্চার ক্যাপাবিলিটি কেমন? ক্যাপাবিলিটি কেমন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আমার বিষয়টা আমি একটু এক্সপেকটেশন ডিটেইলস এ ভার্সাস হ্যাঁ, ক্যাপাবিলিটি চিন্তা করতে হবে। এই জায়গাটা যদি বলি, দেখা যায় 6 বা 5 পর্যন্ত বাচ্চা ভালো রেজাল্ট করছে। আচ্ছা 6 এ উঠলে একদমই আশানুরূপ করতে পারছে না। অনেক সময় বাচ্চাদের কগনিটিভ এবিলিটি টা ইম্পোর্টেন্ট। কগনিটিভ এবিলিটিটা কি এটা যদি ব্যাপারটা? বলি তার হচ্ছে যেমন শারীরিক একটা সক্ষমতা থাকে মানুষের, হুম। মানসিকও একটা মানে সক্ষমতা শারীরিক থাকে। সক্ষমতা মানে আমি কতটুকু ওজন ওজন উঠাইতে নিতে পারবো, পারবো। আমার কর্মদক্ষতা কতটুকু? কর্মদক্ষতা কত? হুম। মানসিক একই রকম একটা সক্ষমতা আছে। তার মানে আমরা বলি যে আমরা কতটুকু ওজন ওজন নিতে পারবো এটা যেমন শরীরবৃত্তীয় একটা ব্যাপার, শক্তি, সামর্থ্য, হাইট এটার উপর ডিপেন্ড করে। মানসিক এবিলিটিও মানসিক একটা এবিলিটি সেম আছে, যে কেউ আছে। ৪০ কেজি নিতে পারবে, তাকে ১০০ কেজি দিয়ে আমি অনেক মানে মারলাম বা কষ্ট দিলাম, সে কিন্তু পারবে না। সমস্যাটা হয় কি আবার আসলে শরীরের সক্ষমতাটা বোঝা যায় শরীরবৃত্তীয় ব্যাপার দিয়ে। কিন্তু মানসিক সক্ষমতা তো বুঝতে পারি না। আমরা মনে করি সবাই মনে হয় স সেম টাইপের সেম করবে। টাইপের তো দিবে। এই ব্যাপারটা একটু খুলে এক্সাক্টলি। বলেন আসলে। তাহলে হচ্ছে গিয়ে কি বাচ্চাটা হচ্ছে মানসিকভাবে তার মেমোরি কেমন? তার প্রসেসিং স্পিডটা কেমন? সে কতটুকু অ্যাটেনশন ধরে রাখতে পারে? এই প্রতিটা বিষয় কিন্তু তার পড়াশোনার অ্যাটেনশন এর সাথে বা আবার এক ডিসেবিলিটি হ্যাঁ, আছে কিনা? এই জায়গাটায় বলতেছি। একটু বলি ডিসেবিলিটি কিন্তু এখানে অনেক সময় থাকে। হুম, ধরেন সে কোনমত ক্লাস ৫ পর্যন্ত চলে গেল। কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যদি সে থেকে থাকে, পড়া যত বাড়বে সে কিন্তু পারফরম্যান্স তত পুয়ার হবে বা হুম, খারাপ করবে। সে কিন্তু দেখা যায় যে ক্লাস ৬, ৭, ৮ কিন্তু বিশাল সিলেবাস, বিশাল পড়াশোনা হুম। যদি তার intellectual disability থাকে তখন কিন্তু সে অ্যাডজাস্ট করতে এই জায়গাটা পারবে না। কিভাবে বুঝবো এটা ইন্টেলেকচুয়াল কিভাবে ডিসেবিলিটি বুঝবো? আছে? যেমন একজন প্রফেশনাল সাইকোলজিস্ট এর কাছে যখন আসবেন, সে একটা জেনারেল অ্যাসেসমেন্ট করবেন। সেখান থেকে বোঝা যাবে বাচ্চা আসলে কগনিটিভ ডিলে আছে কিনা। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড সাইকোমেট্রিক টুলস ব্যবহার করবেন। আমরা বলি আইকিউ টেস্ট। এখানে বেশ কিছু আইকিউ টেস্ট আমরা ব্যবহার করতে পারি। হুইচ 4 করতে পারি, ওয়াজি করতে পারি। এগুলো ব্যবহার করে তার intellectual disability আমরা আছে কিনা বের করি। একটা আইকিউ পাই আমরা সেটা দিয়ে ডিফাইন করি। সে হচ্ছে স্বাভাবিক বুদ্ধিমত্তার মধ্যে আছে কিনা। আইকিউ রেঞ্জটা স্বাভাবিকভাবে ৯০ থেকে ১১০ হলে আমরা বলি যে সে স্বাভাবিক বুদ্ধিমত্তার। হুম, আইকিউ যেমন বেশি হওয়ার সুযোগ আছে ঠিক একইভাবে কম হওয়ারও সুযোগ আছে। যদি দেখা যায় যে এটা ৯০ বেশি হয় তার মানে সে স্বাভাবিকের চেয়ে ভালো মনে ভালো রাখতে আইকিউ এর। পারেন বা ভালো পারফরম্যান্স করবেন মেন্টাল ওয়ার্ক গুলোতে। একইভাবে যখন একজন ব্যক্তির আইকিউ বা বুদ্ধিমত্তা আ ৮০ থেকে ৮৯ হয় তখন আমরা বলি লো এভারেজ। মানে এভারেজের চেয়ে কিছুটা কম আছেন। আচ্ছা, ৭০ থেকে ৭৯ র মধ্যে হলে আমরা বলি বর্ডার লাইন। তার বুদ্ধি প্রতিবন্ধিতা নাই। তবে ঠিক সে বেশ কম বুঝে। বেশ কম আছে। যখনই সেটা ৬৯ বা এর কম হবে তখন তার হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা রয়েছে। ওই বয়সী একজন শিশু বা ব্যক্তির কাছ থেকে আমরা যেরকম আচরণ মানে মেন্টাল যে এবিলিটি থাকার কথা ওটা আশা করলেও হবে না। এটা টোটালটা অটিজম না কিন্তু এটা একটা অটিজম। একটা একটা অটিজম টোটাল ডিফারেন্ট ডিফারেন্ট একটা ব্যাপার। বিষয়। আমরা ওটা চিন্তাও করতে চাই না যে এটা অটিজমের মধ্যে। না, আমরা জাস্ট এটা একটা এটা একটা
জায়গা, একটা বুদ্ধিমত্তাটা তার কম। বুদ্ধিমত্তার একটা জায়গা। এটা যদি একটু আলাদা করি, বুদ্ধিমত্তা শুধুমাত্র সে পড়াশোনা কম পারছে বা স্কোরে কম আসছে এটা দিয়েই শুধুমাত্র মেজার হবে না। সাথে, সাথে তার দৈনন্দিন কাজকর্মের সক্ষমতা কেমন এটাও ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট। এটা দিয়ে ডিফাইন হবে যে আসলেই তার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে কিনা। বেসিক্যালি দেখা যায় যাদের বুদ্ধি প্রতিবন্ধিতা থাকে তাদের দৈনন্দিন প্রতিটা কাজ অ্যাকোয়ার করতে টাইম লাগে। যেমন হুম। যে বয়সে জামাকাপড়গুলো নিজে পরতে শেখা, যে বয়সে কথা শেখার কথা, সেগুলো দেরি হয়। আম এমনকি টয়লেট ট্রেনিং এর একটা বয়স থাকে। উইদিন 5 ইয়ার্স এর মধ্যে দেখা যায় একজন শিশু এটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকবে তাদের আমরা দেখতে পাই ৭, ৮, ৯ বছরও লেগে যায়। আমি একদম যদি একটা স্পেসিফিক একটা এরিয়া নিয়ে চিন্তা করি, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে একটা বাচ্চার যদি মেন্টাল ডিসেবিলিটি থাকে, তাহলে বাবা-মা আসলে কিভাবে বুঝবে যে আমার সন্তানের এরকম সমস্যা আচ্ছা, আছে? যদি মেন্টাল অনেক সময় এরকম হয় ডিসেবিলিটি জি। তার পড়াশোনা ব্যাপারে বাবা-মা মারতে, মারতে অস্থির। বাচ্চা-কাচ্চার রেজাল্ট ভালো হচ্ছে না। বাচ্চা মার খেতে, খেতে অস্থির। বাট তার কিন্তু বাবা-মা বুঝতেই পারছে না যে তার বাচ্চার কোনো সমস্যা আছে। আমরা কিভাবে বুঝবো এরকম বাচ্চা-কাচ্চার এই বিশাল সমস্যা? যেহেতু আমি একজন মানে আম আমি শিশু বিকাশ নিয়ে কাজ করছি, শিশু বিকাশ কেন্দ্রে। এমন অনেক ক্লায়েন্ট আমি পেয়েছি যাদের এই কমপ্লেইনটাই বাবা-মা নিয়ে আসে, "আমার বাচ্চা পড়াশোনা একদমই পচা, ভালো না, মনে রাখতে পারে না। সে এত পরিশ্রম করছি আমি, কিন্তু তার থেকে আমি ভালো কিছু পাচ্ছি না।" তো ১ম যখন এই কমপ্লেইনটা নিয়ে আসেন, আমাদের একটা নরমাল অ্যাসেসমেন্ট থাকে। দেখা যায় বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো আমরা যখন নেই, তাদের দৈনন্দিন কাজকর্ম, কতটুকু কোন বয়সে কি শিখেছে, একটা অ্যাজাম্পশন তৈরি হয়ে যায় এবং বাচ্চার সাথে যখন কনভারসেশন করি, তখনও অনেক কিছু বোঝা যায়। তখন আমরা একটা স্ট্যান্ডার্ড টুলে যাই। বাবা-মা আসলে কিভাবে বুঝবে তার মেন্টাল ডিসেবিলিটি আছে আ বাচ্চার? আচ্ছা। বাবা-মা মেন্টাল ডিসেবিলিটি আছে বলতে আমি স্পেসিফিকলি যদি বলি বুদ্ধিগত জটিলতা আছে, তাহলে এটা বাবা-মা কিভাবে বুঝবেন? ১ম এই তাকে পড়াশোনা করাতে তার অনেক সময় লাগবে। অন্য বাচ্চাদের যে সময় নিয়ে করেছেন, তার আরো অনেক বেশি সময় যদি লাগছে। ১ম বাচ্চা হয়? ১ম বাচ্চা হলে সে নিশ্চয়ই আশেপাশের বাচ্চাদের সাথে তো দেখতে পাবে, মেশার ক্ষেত্রে। আরো সবচেয়ে যদি সহজভাবে বলি, বুঝবে হচ্ছে বাবা-মা তার ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো কি বয়সে কোনটা শিখছে। খাওয়া-দাওয়া কত বছরে শিখছে, তার টয়লেট টয়লেট ট্রেনিং ক্লিনিং টা কতটুকু বুঝছে, সাধারণ নির্দেশনাগুলো সে কতটুকু বুঝে। বুঝতে পারছি। যে দেখা যাবে এই বাচ্চাগুলো কোনো ঘটনা ঘটলে বাবা-মাকে এসে ক্লিয়ারলি বলতে পারে না বুঝিয়ে। স্কুলে কিছু হয়েছে বা পাড়ার কোনো একটা ছেলে তাকে গায়ে হাত তুলছে বা মাইর দিছে, বলতে পারে সে না। রিঅ্যাক্ট কিভাবে করবে? রিঅ্যাক্ট তেমন করতে পারে না এবং বয়স অনুপাতে যেমন তার ৫ বছর হয়ে গেছে, সে দেখা যায় যে ৫ বছর অনুযায়ী একটা বাচ্চা যেরকম কথা বলা দরকার, যেরকম বুঝিয়ে যে বাবা-মা একটা প্রশ্ন করলো সেটা তাকে বলবে, এগুলো সে পারে না, কম পারে। সে টয়লেট ধরে ফেলছে বা বাথরুমে গিয়ে টয়লেটটা করতে হবে সে বোঝে না। হুম, হুম, দেখা হুম। যায় প্যান্টেই করে ফেলছে। তার এই অ্যাওয়ারনেস গুলো থাকে না এবং আরেকটা বিষয় বিপদ বুঝে না সে যে আগুনে ধরে ফেলছে বা হুম, একটু হুম। পড়ে যাবে, একটু অ্যাওয়ার হয়ে চলা। এই বোধ শক্তিটা যেখানে তার সেখানে মধ্যে হাত দিচ্ছে, হ্যাঁ, হাত যেটা সেটা দিচ্ছে। করছে এই কোনটা? জায়গাগুলো সে বোঝে না এবং অনেক সময় appearance ও বোঝা যায়। হুম, যে বাচ্চার একটু লালা পড়ে অনেক সময় আমরা দেখতে পাই বা বাচ্চা একটু কেমনভাবে তাকিয়ে থাকে। এটাও হুম। অনেক সময় physical appearance ও আসে আচ্ছা। এবং সাথে হচ্ছে এই যে পড়াশোনার ক্ষেত্রে যদি বলি বাবা-মা এটা ১ম বুঝতে পারে পড়াতে গেলে। কারণ তারা এই ব্যাপারে খুব সিরিয়াস। হুম, সিরিয়াস বাচ্চাকে অনেক পড়াচ্ছি কিন্তু সে বুঝতেছে না। বলে অনেকবার সরেও লেখাচ্ছি কিন্তু সে নির্দেশনা বোঝেই না। অনেকদিন আমি তাকে একটা কবিতা বা ছড়া পড়িয়েছি সে মনে রাখতে এই যে পারে এটাও না। কিন্তু একটা মাপকাঠি হতে পারে হ্যাঁ, যে সে তার আ ধরে রাখার কিংবা সে কতটুকু মুখস্থ করতে পারছে হুম, সেটার উপরে। এটা বাবা-মা এইটা দিয়েই ১ম বুঝেন এবং আমাদের কাছে আসেন এবং সে সকালে কি দিয়ে ভাত খেয়েছে? বিকেলে ভুলে যায় এবং কোন দিন কি বার যেগুলো খুব ন্যাচারালি বলা সেই জায়গাগুলো বয়স অনুপাতে পারে না। তাহলে বাবা-মাকে আমার সন্তানকে বোঝার দিকে জোর দিতে হবে। তাহলে একমাত্র বুঝতে পারবে যে আসলে তার কোনো ডিসেবিলিটি আছে কিনা। হ্যাঁ, তো এটা যদি এইটা আমি আপনাকে একটু বলি, ১ম এই হচ্ছে বাবা-মার ক্ষেত্রে যেটা করতে পারেন বাচ্চার প্রতি জুলুম যেটা আমরা বলি অত্যাচার, মারধর করা, বকাঝকা করা, তুলনা করা, এগুলো বাদ দিয়ে যদি মনে হয় আমার বাচ্চাটা সাধারণ বাচ্চা ৮-১০ টা বাচ্চার চেয়ে একটু ব্যতিক্রম, সাথে, সাথে কোনো একজন প্রফেশনাল এর কাছে চলে যাওয়া। প্রফেশনাল সাইকোলজিস্ট এর কাছে সাইকোলজিস্ট হতে পারে, একজন সাইকিয়াট্রিস্ট হইতে পারে অথবা কোনো নিউরোলজিস্ট হতে পারে। এই ফিল্ডের কারো একজনের কাছে যাওয়া। যারা শিশু মানসিক হ্যাঁ, স্বাস্থ্য নিয়ে কাজ হ্যাঁ, করে। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন। তাদের কাছে গেলে দেখা যাবে তারা পরবর্তীতে অ্যাসেসমেন্ট বা কি প্রয়োজন এই জায়গাগুলোতে তাদেরকে রেফার করবে। রেফার করবে। এটা অবশ্যই করতে হবে। তো এই প্রবলেম থেকে উঠে আসার জন্য সাইকোলজিস্ট আসলে কি করে? ১ম এই যদি বলি, বুদ্ধিমত্তা তো মানে
ব্রেন আমাদের এমন একটা জায়গা যেখানে আসলেই বিশেষ কোনো মেডিকেশন বা ইন্টারভেনশন দিয়ে কাজ করার কিছুই নাই। এক্ষেত্রে সবার ১ম দরকার তার প্রতি সহানুভূতিশীল হওয়া, সহানুভূতি। তাকে empathetic বোঝা, হওয়া, তাকে empathetic হওয়া। বোঝা মারধর করতে হবে এবং না। কতটুকু সে নিতে পারবে। শোনেন আমি যদি এখানে একটা এক্সাম্পল বলি, ধরেন আপনি কত ওয়েট আপনি নিতে পারেন একবারে? সাপোজ আমার ক্ষেত্রে আমার ব্যাক পেইন আছে। আমি ২০ কেজির বেশি আমি উঠাতে এখন পারি না। আমি আপনাকে ১০০ কেজি দিলাম। আমি এবং আপনাকে অনেক বেশি প্রেস করলাম, অনেক বেশি আপনার প্রতি ওভারwhelmed হয়ে গেলাম যেন আপনি এটা করেন। আপনি কি পারবেন? এটা পসিবল না। আমার এবিলিটির বাইরে। আমি আপনাকে অনেক মারধর করলাম বা টর্চার করলাম। আপনি কি পারবেন? পসিবল না। কারণ আমার সক্ষমতাই তো নাই। আমার দ্যাটস দ্য শরীর পয়েন্ট। আসলে ঠিক করতে পারে। একইভাবে মেন্টাল হেলথ এরও সক্ষমতা অনুযায়ী তাকে প্রোভাইড করলে সে পারবে। যেমন আমি যদি আপনাকে ২০ কেজি করে ৫ বার দেই। ৫ বারে দিলাম, তখন আপনার কিন্তু জন্য এটা কেমন হবে? এটা কিন্তু ইজি হলো। একজন স্পেশাল বেবি বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে বা আমি ধরলাম ডিসেবিলিটি নাই বাট কগনিটিভ ডিলে আছে। কগনিটিভ ডিলে টার্ম যদি বলি তার বুদ্ধিমত্তা হচ্ছে ৯০ এর নিচে। হুম। সেই ব্যক্তির জন্য আমরা যদি ভাগ করে দেই তার টাস্কগুলো কেমন হবে? মানে আমরা একবারে তাকে বোঝাস্বরূপ কিছু না দিয়ে ছোট ছোট, করে ছোট ভাগ টাস্কগুলো করে আমরা ভাগ এবং করি। এই বাচ্চাগুলোকে হ্যান্ডেল করতে গেলে তার ডেইলি লিভিং বা আমরা যদি বলি দৈনন্দিন কাজগুলো হাতে কলমে প্রশিক্ষণ দিতে হবে। হুম, হুম। একজন ব্যক্তি তখনই বোঝা হবে যখন তার দৈনন্দিন কাজগুলো আরেকজনের করে দিতে হয়। করে দিতে হবে। হ্যাঁ। বাবা-মা কোথাও তাকে রেখে যেতে পারবে না। কারণ তাকে টয়লেট করলে পরিষ্কার করে দিতে হয়। তাকে হুম, খাইয়ে দিতে হয়। হুম, এটা একদম নরমাল বেবির জন্য। হুম, আপনি যদি না শেখান, সে শিখবে না। যেমন রুটি বানানো একটা দক্ষতা। যে হুম। কিনা প্র্যাকটিস করছে, শিখেছে সে পারবে। কিন্তু হঠাৎ করেই তাকে আমি একদম বড় হয়ে গেছে, তাকে একটা রুটি শেপ করে বানাতে দিলাম, সে পারবে না। পারবে। এটা হচ্ছে আমরা ধীরে যেমন শিখবো, স্পেশাল বেবিদের ক্ষেত্রে আরো বেশি আমরা একদম হ্যান্ডসাম ট্রেনিং এর মাধ্যমে হুম, শেখাবো। কিভাবে বুতাম লাগাতে হয়, বুতাম খুলতে হয়, কিভাবে খাবারটা খেতে হয়, কিভাবে হচ্ছে তার কাপড়গুলো ভাঁজ করে রাখতে হয়। ডে টু ডে লাইফ এর কাজগুলো তাকে হাতে কলমে প্রশিক্ষণ আমরা দেওয়া যদি এবং সেখানে প্রশংসা। টু দ্য পয়েন্টে সাইকোলজিস্ট কিভাবে কাজ করে এবং বাবা-মা এখানে কি ভূমিকা পালন করে এটা যদি আমরা একটু জানতে আচ্ছা, পারি। এই ক্ষেত্রে যদি বলি, বাবা-মা ১ম এ হচ্ছে একজন সাইকোলজিস্টের কাজ হচ্ছে বাবা-মাকে এই বিষয়ে অ্যাওয়ার করা। হুম, এটা যে তার একটা প্রবলেম। সে যেটা ইনটেনশনালি করছে না। এটা শুধুমাত্রই তার সমস্যার লক্ষণ। হুম। যখন সে এই বিষয়ে অ্যাওয়ার থাকবে তখন কিন্তু তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন পরিবর্তন হয়ে হবে। যাবে এবং তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনই হচ্ছে বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। তারপরে হচ্ছে একজন সাইকোলজিস্ট ওভারঅল তার ম্যানেজমেন্ট কি হবে সোশ্যাল, এডুকেশনাল এবং হোম এই বিষয়গুলোতে পরামর্শ দিয়ে দিবেন এবং একেকটা টাস্ক দিয়ে দিবেন। নির্দিষ্ট টাইমের জন্য সেগুলো করে আনবেন। তার পরবর্তীতে কি টাস্ক হবে সেগুলো দিয়ে দিবেন এবং এই ক্ষেত্রে সাইকোলজিস্ট আরো একটা কাজ করেন যদি সে আসলেই স্পেশাল বেবি হয় তখন বাংলাদেশ সরকারের যেসব উন্নয়ন প্রকল্প আছে, যেসব আম এক ইয়ে আছে কি বলে এগুলো? সুবিধা আছে সেগুলোতে এনরোল করাতে হেল্প করা। হুম, হুম। বাংলাদেশের সমাজ কল্যাণ কার্যালয় থেকে কিন্তু সুবর্ণ কার্ড করার সুযোগ আছে। আচ্ছা, বাচ্চা যদি এরকম এইসব বাচ্চাদের জন্য তখন সেটার জন্য তাদেরকে ইনফরমেশন দেওয়া হয়। তারা করলে এটার যেই সুবিধাগুলো আছে আম বা বর্তমানে শিক্ষা ব্যবস্থা কিন্তু ইনক্লুসিভ। হুম, হুম, স্পেশাল বাচ্চারা ওখানে করবেন। অনেক বাবা-মাই জানে না। অনেক বাবা-মা গেলে স্কুল থেকে জানানো হয়, "বাচ্চাকে নেয়া হবে না। আপনার বাচ্চা তো পারে না।" হুম। কিন্তু যখন তার এই সুবর্ণ কার্ডটা থাকবে তারা কিন্তু নিবে নিবে। এবং তার প্রতি তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। ও পাস না করলে ওকে বকা দিবে না, বকা মাইর দিবে। দিবে না। মানে টোটাল সমাজ এগিয়ে নিয়ে ব্যবস্থা যাবে। বাবা-মা সবাই যেন এই ব্যাপারে অ্যাওয়ার হ্যাঁ, থাকে। অ্যাওয়ার্ড থাকে এবং বাবা-মার কিন্তু এক্সপেকটেশন কমে যাবে যে আমার বাচ্চা লেটার মার্ক পাবে। হুম, 80 হুম, পাইতে হবে। তখন থাকবে আমার বাবা-মার থাকবে আমার বাচ্চা দক্ষ হবে, সে লিখতে পড়তে জানবে। অন্তত সে পাস করুক। পাস না করলেও যেন তার কোনো গিল্ট ফিলিং না হয় বা তার প্রতি যেন বাচ্চার প্রতি রাগ না হয়। এই জায়গাটা কিভাবে তিনি করবেন সেই জায়গায় কিন্তু সাইকোলজি দুর্দান্ত একটা কাজ করে। কারণ এক্সপেকটেশন ভার্সাস রিয়ালিটির যে চমৎকার একটা কম্বিনেশন আছে সেটা নিয়ে কাজ করে। এবং শোন আমি একটু এড করতে চাই, যখন কোনো বাবা-মা জানে তার বাচ্চার বুদ্ধিমত্তার রেঞ্জ এরকম, আমরা অনেক বাচ্চা পেয়েছি যখন বাবা-মা কাজ করেন তার বুদ্ধিমত্তার রেঞ্জ কিন্তু বাড়ে। বাড়ে। তার মানে কাজ আমার করলে বাড়ে। সন্তানের ভবিষ্যতের জন্য এবং এটা অবশ্যই বাড়বে তাকে যদি প্রপার গাইড এর মধ্যে হ্যাঁ, রাখা। এবং তার শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু একটু ডিফারেন্ট হবে। হুম, হুম, সবসময় যে একদম টেবিল ওয়ার্ক করে পড়াশোনা করতে হবে তা না। আমরা উঠতে বসতে যেকোনোভাবে পড়তে পারি। কালারস এর নাম শেখাইতে গেলে কিন্তু তার বই থেকে পড়তে হবে এরকম না। এনভায়রনমেন্ট এ যে কালার গুলো আছে, সে কি রঙের জামা পড়ছে, সে কি ধরনের তরকারি দিয়ে ভাত খাচ্ছে, প্রতিটা দিন কিন্তু এগুলো চর্চা করা যায়।
দিনের শেষ ঘুম থেকে উঠলো আজকে কি বার, এখন কয়টা বাজে, এভাবে বলা। কাউন্টিং কেন বই দেখে পড়তে হবে? হাতের আচ্ছা। আঙুলগুলো গণনা করা শেখানো যেতে পারে। ধরেন কিছু আছে, ফলই আনছে বাবা, গুনুক কয়টা আছে, একটা খেয়ে ফেললো কয়টা থাকে? ডিফারেন্টলি আমাদের চিন্তা করতে তার হবে। মানে আমি যখনই জানবো আমার বাচ্চার এই সমস্যা আছে, সমস্যার বিপরীত আমার করণীয় ওই ব্যাপারটা হ্যাঁ, বুঝতে পারবো। অতএব এখানে মূল ব্যাপার হচ্ছে আমার বাবা-মাকে বুঝতে হবে আমার বাচ্চার ইস্যুটা কি, আমার বাচ্চার মানসিক স্বাস্থ্য কি, আমার বাচ্চার অবস্থা কি। তার মানে বড় ভূমিকা বাবা-মা পালন করবে। এবং বাবা-মা প্রত্যেকটা বাবা-মার একাডেমিক জায়গাটাও একটা ইম্পোর্টেন্ট বিষয় এবং তার সারাউন্ডিংস এ যারা আছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। বাবা-মাকে দাদি-দাদা বা আ আশেপাশের মানুষগুলো কিন্তু অনেক ইয়ে করে যে, প্রভাবিত "তোমার করে। বাচ্চা এমন, তোমার বাচ্চা বুঝে না। তোমার বাচ্চা তোমার কারণে এমন হয়েছে।" মানসিকভাবে খুব হেয় প্রতিপন্ন ব্লেম করে। করে হুম, এবং মা-বাবা খুব হীনমন্যতায় ভোগে অন্য বাচ্চাদের সাথে নিজের বাচ্চাকে তুলনা করলে। হুম, হুম, এই জায়গাটা পরিবারও গুরুত্বপূর্ণ রোল করবে। প্রতিটা মানুষ তার প্রতি সহানুভূতিশীল হবে। হুম, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই চেষ্টা করবে। এখানে স্কুলেও বড় একটা ভূমিকা, সমাজেরও ভূমিকা এবং ফ্যামিলির ভূমিকা অন্যতম। এবং এই সব সিস্টেমটা যখন একসাথে কাজ করবে, আপনি বিশ্বাস করবেন না সোহান, আমার একজন ক্লায়েন্ট ছিল, তার বুদ্ধি প্রতিবন্ধিতার লেভেল ছিল মডারেট মানে মধ্যম লেভেলের বুদ্ধি প্রতিবন্ধিতা। কিন্তু মাটা এত সচেতন ছিল, এত কাজ করেছে, তার কগনিটিভ এবিলিটি কম কিন্তু তাকে দেখলে বুঝাই যায় না যে এবিলিটি কম। সে বাজার করতে পারে, সে হচ্ছে টাকা-পয়সার হিসাব বুঝে, সে ছোট বিজনেস বুঝে। মা তাকে এমনভাবে ট্রেন আপ করেছে, তার ওই কগনিটিভ এবিলিটির কম থাকাটাও তাকে কিন্তু মানে পিছিয়ে রাখে নাই। সে কিন্তু খুব বেশ ভালো করছে এবং যাদের বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, তাদের যদি একই কাজ বারবার করা হয়, রিহার্সাল এর মাধ্যমে যেহেতু করে, সে কিন্তু যে কাজটা শিখে সে দুর্দান্ত ভালো করে। ভালো। তার মানে এই প্রতিবন্ধকতাগুলো ওভারকাম করা যাবে যদি অ্যাওয়ারনেস থাকে এবং সে অনুযায়ী অ্যাকশন হয়। জি। আমরা এবার একটু জানতে চাইবো যে এই যে বয়ঃসন্ধিকালের যে সমস্যাগুলো হয়, তার মধ্যে অন্যতম সমস্যা আমরা মাইন্ড সেবাতে অনেক কেস আছে। বাবা-মার সাথে সন্তানের সম্পর্ক খুবই খারাপ। এই বাবা-মার সাথে সন্তান, টিনেজের যে বাচ্চা, বয়ঃসন্ধিকালের বাচ্চার সম্পর্কটা আরো চমৎকার করা যায় কিভাবে? বাবা-মার সাথে সন্তানের যে সম্পর্কটা ভালো না, সবার ১ম এ আইডেন্টিফাই করতে হবে কেন এই সম্পর্কের মধ্যে টানাপোড়েন। নিশ্চয়ই কিছু কারণ থাকে। যে কারণগুলো যদি মোটা দাগে বলি, আমি আমার ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স থেকে বলি, কেন হচ্ছে? বাচ্চাদের ১ম এ মনে হয় বাবা-মা আমাকে বোঝে না, বোঝে না। বোঝে না। এটা একটা বড় সমস্যা। হ্যাঁ। আমার কথা শোনে না। হুম। আমাকে সময় দেয় না, ১ নম্বর বাবা-মা আমাকে বোঝে না, ২ নম্বর আমাকে সময় দেয় না। সময় দেয় না। তারপর? তারপরে দেখা যায় এই বয়সের যে পরিবর্তনগুলো আছে বাবা-মা সহজে মেনে নিতে পারে না। মেনে নিতে পারে না। আবার রেসপেক্ট করে না। হ্যাঁ। এবং দেখা যায় যে এই সময় কিন্তু বাচ্চাদের কাপড়-চোপড় পরার একটু ভিন্নতা আসে। হুম, হুম, হুম। চুল কাটারও একটা ভিন্নতা ভিন্নতা আসে। আসে। এটা নিয়ে বেশ ভালো এ কনফ্লিক্ট হয়। এটা কিন্তু সে খুব মানে আমার বেশ কয়েকজন ক্লায়েন্ট ছিলেন, বাবা-মা নিয়ে আসছে। ও চুল কাটতে বললে চুল কাটে না। ও কেমন জামা-কাপড় পরে। হুম, হুম, হুম। এরকম এবং কিছু তার বিষয় নিয়ে। কিন্তু আ একটা সমস্যা হয় কি? যে এই টাইমে ফ্যাশন রিলেটেড বিভিন্ন রকমের প্রভাবও তার মধ্যে আসে। চুল কাটার পরিবর্তন হবে, জামাকাপড়ের পরিবর্তন হবে। এরকম কিছু শোন হয়? এটা কি স্বাভাবিক না? হ্যাঁ, আপনি এরকম না, পরিবর্তনের মধ্যে দিয়ে গেছেন না? না তবে একটা ব্যাপার কি? যে এখানে বাবা-মায়ের সাথে একটা ব্যাপার হয় কি? যে বাবা-মা চায় যে সে এভাবে চুল কাটুক, এটাকে তাকে কি দেখাবে? তাকে সোশ্যাল দেখাবে। মোডেস দেখাবে, সোশ্যাল সোশ্যাল দেখাবে। দেখাবে, হ্যাঁ, ভদ্র দেখাবে। ভদ্র কারণ দেখাবে। আমাদের চুল কাটা, হাতের নখ রাখা, মুছ রাখা, দাড়ি রাখা এগুলো সবকিছু ডিপেন্ড মানে একটা সোশ্যাল একটা ভ্যালু ক্রিয়েট করে। বাবা-মা মনে করে এভাবে চুল কাটলে আমার ছেলেরা মাস্তান মনে হবে, টোকাই মনে হবে। এভাবে চুল কাটলে আমার ছেলেকে ভালো মনে হবে। এই জায়গা থেকে কিন্তু বাপ-মা হ্যাঁ, এই ইস্যুসটা তো ফেস করে। দেখা যায় যে বাচ্চাকে অনেক বেশি নেতিবাচক কথা বলে, অনেক বকাবকি করে, টন্ট করে। বাচ্চার বাবা-মাকে আর পছন্দ হয় না। তারপর হচ্ছে এই সময় বাচ্চা একটু বাইরে যেতে চায়, একটু খেলতে চায়, পিয়ারদের সাথে বেশি সময় কাটাতে চায়, পড়ায় একটু কম মনোযোগ দিতে চায়। এটাও কিন্তু বাবা-মার সাথে বাচ্চার একটা দূরত্ব তৈরি করতে তৈরি করে, দেখা হ্যাঁ। যায়। আবার দেখা যায় যে এই যে টাকা-পয়সা না বলে নিয়ে যাওয়া। মা যদি জানতে পারে বা বাবা যদি জানতে পারে সেটাও বাচ্চা এবং বাবার মধ্যে মানে ফাইন্যান্সিয়াল একটা কনফ্লিক্ট তৈরি হয়। কনফ্লিক্ট তৈরি হতে পারে। হুম, আবার দেখা যায় যে মতামতের মূল্যায়ন না করা। বাচ্চা যা বলছে বাবা-মার একদমই পছন্দ হচ্ছে না বা তুমি বাবা-মা যা হুম, বলছে বাচ্চার একদমই পছন্দ হচ্ছে না। এই মতের অমিলও কিন্তু তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে সৃষ্টি করে। এবং এই সময় দেখা যায় যে বাচ্চা এবং বাবা-মার রুচির যেটা বলছি, রুচির ব্যাপক পরিবর্তন। পরিবর্তন কারণ জেনারেশন গ্যাপ আছে। এটা কিন্তু এটা জেনারেশন হবেই গ্যাপের কিন্তু। কথা মনে হয় একটা জিনিস মনে হলো। মেক্সিমাম বাবা-মা বলে যে, "আমরা তো এমনি মানুষ হই নাই। কিংবা আমাদের সময় তো এগুলো ছিল না।
মানে এই যে আমাদের সময় আমরা এভাবে মানুষ হয়েছি, তুমি কেন এভাবে হচ্ছ না? এই কনফ্লিক্টটা কিন্তু খুব বড় ব্যাপার। এটাও কনফ্লিক্ট। এটাও একটা হুম, বাচ্চাকে যে করে ফেলে। আরেকটা দেখা যায় যে এই সময় সোশ্যাল মিডিয়া বা মোবাইলের একটা বেশ ইমপ্যাক্ট দেখা যায়। হুম, যে এই সময় বাচ্চারা বেশি সময় দিতে পছন্দ করেন সোশ্যাল মিডিয়ায় বা গ্যাজেটস এ। হুম, দ্যাটস এই জায়গাটায় তারা বেশি সময় দেন এবং বাবা-মা যখন এটা দেখেন এবং বারবার না করেন, ওইটা তখন একটা একটা কনফ্লিক্ট কনফ্লিক্ট তৈরি তৈরি করে। করে এবং আরেকটা জিনিস দেখা যায় যে তার ডেইলি লাইফস্টাইলে একটা এলোমেলো হয়ে যায়। ঘুমের সময় ঘুমায় না, খাওয়ার সময় খায় না। অনেক এই বয়সে যেহেতু সচেতনতা বেশি, বিউটি বা যেকোনো কিছু মেয়েরা একদমই খেতে চায় না, ওজন কমায় ফেলতে চায়। কিন্তু এই সময় সবচেয়ে বেশি নিউট্রিশন প্রয়োজন। মানে তো হ্যাঁ, মা হচ্ছে এটা বকা ডায়েটের দিচ্ছে সময় না। মা বকা দিচ্ছে, খাচ্ছে না। খাওয়া-দাওয়া নিয়েও হচ্ছে গিয়ে প্যারেন্টস এর সাথে রাতের বাচ্চাদের সময় একটা কনফ্লিক্টিং সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আরো দেখতে পাওয়া যায় যে একসাথে খাচ্ছে না। এটা নিয়েও কি একসাথে বলছেন? খাচ্ছে না। এবং তারা খুব এই সময় দরজা বন্ধ করে একা, একা সময় কাটাইতে পছন্দ করে। হুম, হুম, এটাও কিন্তু হয়। বাবা-মা এটা নেগেটিভ ভাবে দেখে এবং এটা নিয়ে একটা কনফ্লিক্ট হয় এবং রিলেশনশিপ ইস্যু। বাহ! কখনো, কখনো এই বয়সেই রিলেশনশিপ এর মতো কিছু বিষয় উদয় মানে এই হয় সময় হয়ই এবং আসলে। একটা এটা হরমোনাল এটাও পরিবর্তন। বাবা-মা নেগেটিভ ভাবে নিতে পারেন বা তাদের ভালো লাগে, ভালো লাগা তৈরি হয়। অনেকের সাথে খুবই ক্লোজ কথা অনেক সময় বেশি ফোনে কথা বলতে থাকে। এই পরিবর্তনগুলো বাবা-মার সাথে একটা বাবা কনফ্লিক্ট হ্যাঁ, তৈরি করে কনফ্লিক্ট দেয়। তৈরি করে এবং আরেকটা বিষয় হচ্ছে এই সময় যদি ছেলেদের বিষয়টা বলি, খুব বেশি বাইকের প্রতি ফ্যাসিনেশন থাকে। এটা বাইকে আমি গ্যাজেটে বেশ কয়েকজন ক্লায়েন্ট পেয়েছি যে তাও কি বাইকের মডেল এমন মডেল নেয় যেটা বাবা-মার পক্ষে এফোর্ড এফোর্ড করা করা প্রবলেম। পসিবল ৩,০০,০০০ না। ৳৪,০০,০০০ র বাইক। তখন কিন্তু একটা বড় দ্বন্দ্ব তৈরি হয় এবং লেট নাইট অনেক আ বাচ্চা থাকে যে আসতে চায় না। অনেক সময় হচ্ছে বাইরে থাকতে চায়। হুম, তখন একটা হয় আবার কোনো সময় বাবা-মা এমন করেন যে সে নরমালি একটু সময় বাইরে আছেন এটাও নিতে পারছেন না। কিছু হুম, হুম। বাবা-মার মধ্যে এই জিনিসটাও আছেন। সেটাও কিন্তু প্যারেন্টস এবং এই যে যেই চাইল্ড থাকে তার মধ্যে হচ্ছে একটা কনফ্লিক্টিং রিলেশনশিপ ক্রিয়েট করে এই আরকি। আমরা তো মোটা কথায় বললে এই কিছু বিষয় খুব এই কমন বিষয় দেখতে পাওয়া এই যায়। বিষয়গুলোর ভুল বোঝাবুঝির কারণে বাবা-মা এবং সন্তানের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়। এবার যদি আমরা একটু বলি, এই যে কনফ্লিক্ট গুলো তৈরি হচ্ছে, এই কনফ্লিক্ট গুলো যেন তৈরি না হয়, এজন্য বাবা-মায়ের আসলে করণীয়টা কি? আচ্ছা। এই কনফ্লিক্ট গুলো রিজলভ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কিন্তু বাবা-মার পক্ষ থেকে আসবে। হুম, হুম। যেহেতু কারণ তারা ম্যাচিউর ম্যাচিউর এবং আর তারাও এই সময়টা পার এই করে গেছে। সময়টায় এক্সাক্টলি তারা ম্যাচিউর এই সময়টা পার করেছে এবং সবচেয়ে বেশি ভালোবাসে বাবা-মা বাবা-মা। এবং এবং সবচেয়ে বেশি বাবা-মা প্রভাবিত হয় বাবা-মার দ্বারা। যা করছেন সব বাচ্চার ভালোর জন্যই করছেন। তাই না? এবং বাবা-মা হচ্ছে সন্তানের কাছে রোল মডেল। হুম, যত শিক্ষাই থাকুক না কেন, পরিবার থেকে বাচ্চা যেই শিক্ষাটা পায় বা ওই বয়সী যা সবচেয়ে বড় শেখে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট ফেলে হচ্ছে পরিবার। পরিবার। তার মানে এটা একটা পাওয়ারফুল টুল। পাওয়ারফুল টুল। আমার যেন সাইকোলজিস্টের কাছে না যেতে হয়, কোন প্রফেশনাল এর কাছে না যেতে হয়, তাহলে বাসায় আমরা কিছু কাজ আগেই করতে পারি। হুম, প্রথমত হচ্ছে বাচ্চাটাকে বয়ঃসন্ধিকাল বা টিনেজ সম্পর্কে প্রপার ইনফরমেশন দেওয়া। এটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ এই সময় এই পরিবর্তনগুলো হবে এটা ন্যাচারাল। ন্যাচারাল। এটাকে আমরা সাত কোনভাবেই বন্ধ কোনোভাবেই করতে মানে পারব না। এভয়েড করার সুযোগ নাই। আপনি যদি অ্যাওয়ার করে ফেলেন সে জানে আমার এই হবে তাহলে সে অ্যাওয়ার থাকলো এবং সে এখান থেকে মানে প্রতিকার আমরা বলি যে প্রিভেনশন ইস বেটার দ্যান কিউর। আমরা হুম, বলি না? যে প্রিভেন্টিভ মেজারে সে আগাবে। হুম, হুম। ২ নাম্বার হচ্ছে সে জানলো, শিশুও জানলো, বাবা-মাও জানলো এবং বাবা-মাই অ্যাপ্রোচ টা করবেন বাচ্চার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি সম্পর্ক। করার। যেন সে তার যেকোনো ইস্যুস গুলো যেকোনো ইস্যুস বলতে পারে। বাবা-মাকে শেয়ার করতে পারেন। গোপন করার যেন প্রয়োজন না হয়। হুম, হুম। সেটা কিভাবে হবে? সেটা কিন্তু একদিনে হবে না। সেটা একটা চলমান প্রসেস। একটা চলমান প্রসেস। এটা একদম শুরু হবে ডে 1 থেকে বাবা-মার সাথে একটা শিশুর সম্পর্ক কেমন? হুম, দেখেন একটা সহজ এক্সাম্পল দেই। যেই শিশুটা দেখবে বাবার সাথে খেলতে গেলে বাবা খালি বারবার ফোনের দিকে চলে যান, ফোন করেন, একটু কথা বলেন। এই শিশুটা যখন হচ্ছে ১১ পার হবে, সেও কিন্তু বাবা-মার কথায় মনোযোগী হবে না। কারণ সে সেও কিন্তু দেখে আসছে এমন করতে হয়। হুম, হুম। হ্যাঁ? সেও কিন্তু পরবর্তীতে গ্যাজেটস এ আসক্ত হবে। সে বাবা-মার কোনো ফুল অ্যাক্টিভ লিসেনিং টা তার আসবে না। আসবে না। তার মানে
প্লে হচ্ছে একটা ইম্পোর্টেন্ট টুল সন্তানের সাথে সম্পর্ক উন্নয়নের। সেটা হুম। একদম আর্লি চাইল্ডহুড থেকে। বাচ্চার সাথে গাড়ি নিয়ে খেলা হতে পারে, বাচ্চার সাথে বল নিয়ে খেলা হতে পারে, মায়ের হতে পারে বাচ্চাকে নিয়ে একসাথে রান্না করা বা কোনো একটা ডাইনিং টেবিলে খাবারগুলো সাজানো। বাচ্চাকে নিয়ে যদি করে, বাচ্চা কি ফিলবে? অনার্ড ফিল করবে। তার মনে হবে সে একটা ভ্যালুয়েবল কিছু। মা এবং তাকে সে ছোট, পার্ট ছোট একটা। হ্যাঁ, পার্ট এবং সে খুব প্রেশাস ফিল করবে কিন্তু। হুম, হুম। তার মানে আপনি যদি চান বাচ্চার সাথে সম্পর্ক ফ্রেন্ডলি করতে, একদম আর্লি চাইল্ডহুড থেকে তার সাথে সম্পর্ক বিল্ড আপ এ মনোযোগী। মনোযোগী হন। বাচ্চাকে কখনোই ফ্যামিলি থেকে ডিটাচ করা যাবে না। রিচার্জ করা যাবে এবং না। আমরা যে একই সাথে সন্তান এবং আমরা যে একই সাথে কাজ করতে পারি, একইভাবে চিন্তা করতে পারি, এই পরিবেশটা পরিবারের তৈরি করতে হবে। প্রতিটা কাজে ছোট ধরেন আপনি রান্না করেছেন, একটা বাটি তাকে দিয়ে দেন। তুমি এটা রেখে আসো। বা হুম, বাসায় গেস্ট আসছে, আপনি নিছেন, কিছু একটা ওকে দেন। হুম, হুম। তাহলে সে নিজেকে মনে করবে না আই এম দ্য পার্ট অফ দ্য ফ্যামিলি। ফ্যামিলি। আম্মু তুমি একটু লেবুটা কাটো কিংবা তুমি একটু শসাগুলো কাটো। ছোট, ছোট কাজে তাকে এনগেজ করা সে যেন ফিল করে যে আমার এখানে কন্ট্রিবিউশন আছে। কন্ট্রিবিউশন আছে। কন্ট্রিবিউশন তাহলে আছে। কিন্তু সম্পর্কটা দেখেন কেমন হবে? মা বাচ্চাকে যেমনভাবে চিনছে বা বাচ্চাটাও মাকে করছে খুব মানে রিলায়েবল, ট্রাস্টওর্দি একটা সম্পর্ক, তখন খুব কিন্তু মজবুত তাদের একটা সম্পর্ক তাদের মধ্যে ওই যে টিনেজে এসে ফোন নিয়ে সারাক্ষণ ঘরে সারাক্ষণ বসে থাকার ব্যাপারটা কমে যাবে। কমে কারণ যাবে। এক্টিভিটিস বাড়ছে, ফ্যামিলি এক্টিভিটিস গুলো বাড়ছে। দ্যাট ইস দ্য হ্যাঁ। পয়েন্ট। হুম, আপনি দেখবেন অনেক বাবা-মা আছে, বাচ্চাকে কোনো কাজ করতে দেয় না। তার কষ্ট হবে। খাবারটা ৮ বছর ৯ বছর হয়ে গেছে খাইয়ে দিচ্ছে। কাপড়-চোপড় গুছিয়ে রেখে দিচ্ছে। তাকে স্কুল ব্যাগ রেডি করে দিচ্ছে। কিন্তু যখনই সে ১০-১২ হয়ে যাচ্ছে, মা খুব বিরক্ত। "তুমি তোমার নিজের কাজ নিজে করতে পারো না? তুমি তো বড় হয়েছ।" তখন আবার তখন আবার ওভার রিঅ্যাক্ট করছে কিংবা অনেক সময় তার ওভার এটা পছন্দ প্রটেক্টিভ হচ্ছে কিন্তু না যে আমাদের বড় কাজ হয়ে গেছে করে ফেলবে। আমি যেটা বলছিলাম একটা রুটির এক্সাম্পল দিলাম। যে একটা রুটি গোল করে বানানো শেখা আপনি একদিনে দিয়ে দিবেন। সে একদমই একদম সার্কেল করে বানাবে। এটা ইম্পসিবল। এটা একটা প্র্যাকটিস। এটা একটা আপনি তাকে শেখান নাই কিভাবে জামাকাপড় ভাঁজ করতে হয়। আপনি শেখান নাই তাকে কিভাবে নিজের ব্যাগটা গোছাতে হয়, কিভাবে একটা খাবার চা বানাতে হয়। তাহলে আপনি ১০ বছর বয়সে বা ২০ বছর বয়সে কিভাবে এক্সপেক্ট করেন সে বললেন আর পেরে যাবে? মানে সবচেয়ে বড় ব্যাপার মানসিক গঠন, তার কর্মকাণ্ড কেমন হবে, তার আচরণ কেমন হবে এটা ছোটবেলা থেকে ছোটবেলা স্টেপ বাই থেকে স্টেপ এই প্রসেস এ আমাদের কাজ দায়িত্বগুলো করতে হবে। বাচ্চাকে যখন আমরা ছোটকাল থেকেই দিব, বাচ্চা কিন্তু দায়িত্বশীল হবে। এবং যেটা বলছিলাম যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে আপনি যেমন আপনার বয়ঃসন্ধিকাল তার সাথে শেয়ার করতে পারেন। আপনি হুম, কিভাবে পার করেছেন? কিরকম ছিল? কি হয়েছে? গল্প ছোটখাটো হতে গল্পের পারে। ছলে আপনি উপদেশ দিবেন না, পরামর্শ দিবেন না। আপনি তার সাথে শেয়ার করবেন। হুম। জাস্ট ইনফরমেশন আমি এরকম শেয়ার। হলে এরকম করেছি, এরকম এরকম হয় করেছি এবং হ্যাঁ। করতে হয়। সে কিন্তু তখন আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে। হুম। সে যে কিন্তু বাবা আমারও এরকম হচ্ছে। এরকম হচ্ছে। মা এরকম তাহলে হচ্ছে। দেখেন সম্পর্কটা কেমন হবে? একদমই ওপেননেস তাদের মধ্যে ওপেননেস একটা কাজ তৈরি হলো। করবে। তারপরে যেটা হতে পারে, বাচ্চাকে যেটা আমরা বেশিরভাগ করি, তুলনা করি। যেটা খুবই ব্যাড একটা প্র্যাকটিস। এটা আমরা এইটার মধ্যে দিয়ে হ্যাঁ, লম্বা সময় গিয়েছি। আমরা হিউম্যান ছোটবেলায় বিং আমাদের হিউম্যান বিং কখনোই কেউ আমরা তুলনা পছন্দ করি না। হুম। আমরা ভাবি তুলনা করলাম, আমাদের পার্সপেক্টিভ থাকে তুলনা করলাম যেন সে শেখে কিভাবে আরো বেটার হওয়া যায়। বাট আমাদের মাইন্ড কিভাবে ইয়ে করে, আমি তো কিছু পারি না। আমি ওর মানে থেকে তাকে আরো লো নিচু। ফিল করায়। তার আমার মধ্যে তার কনফিডেন্স ক্যাপাবিলিটি টাকে আরো লো নাই। করে দেয়। লো হয়ে গেল সে কিন্তু আর চেষ্টা করবে না। সে শেষ এখানে স্টপ। বাট আপনি যদি তাকে অ্যাপ্রিশিয়েট করেন, ফাইন। তুমি ভালো করেছো। আশা করি পরের বার আরো ভালো করবে। হুম। এভাবে আগালে চলো এই জায়গায় আমরা আরেকটু কাজ করি। দেখবেন সে কনফিডেন্ট পাবে, বাবাকে শেয়ার করার আর মাকে শেয়ার করবে, আগ্রহ বোধ করবে এবং সে যেটা করবে পরবর্তীতে আরো ভালো করবে এবং এখানে আপনি গিফটের ব্যবস্থা রাখতে পারেন। হুম, হুম, হুম। আমরা বলি রিইনফোর্সমেন্ট আমাদের সাইকোলজির ভাষায়। মানে রিইনফোর্সমেন্টটা উৎসাহী কি? করা এবং উৎসাহী করা। তার সেটা কাজের একটা বিপরীতে কিছু গিফটের পাচ্ছে। মাধ্যমে হতে পারে। সে তাকে একটা ট্যুরে নিয়ে যাওয়া হতে পারে। তাকে ভার্বাল কোনো একটা অ্যাপ্রিসিয়েশন হতে পারে। বাট ফিজিক্যাল একটা জাস্ট পিঠে একটা থাপ্পড় দেওয়া আস্তে করে বা হ্যাঁ, মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া বা একটু হাগ করা বা একটা হাই ফাইভ দেওয়া। ফিজিক্যাল টাচ অনেক ইম্পোর্টেন্ট ইম্পোর্টেন্ট। সাম আপনি এই কেসেস এ। ছোট রিইনফোর্স এর মাধ্যমে ওর সাথে আপনার বন্ডেজটা আরো ইয়ে করা। যেমন এই ক্ষেত্রে আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম। সুইসাইড করা রেজাল্ট খারাপ হওয়ার জন্য এটা আমাদের দেশে কিন্তু খুব অহরহ হচ্ছে। হুম, হুম। একটা রেজাল্ট খারাপ করছে, সুইসাইড করছে। কেন করছে? বাচ্চা বাচ্চা ফেইলিউর নিতে পারছে না। ফেইলিউর নিতে পারছে না কিংবা সে যে শেয়ার করবে শেয়ার এবং করবে। তার যে অ্যাকসেপ্টেন্স নাই যে আমি এক্সাক্টলি রেজাল্টটা খারাপ করার পরেও আমি এখানে বিলং করতে পারবো। সে বিলং মনে কর করছে যে আমি রেজাল্ট খারাপ, আমার সবকিছু শেষ, আমার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করবে না। দ্যাটস ওয়াই সে তার মানে পথ অবলম্বন বাবা-মার করছে। উপর তার সম্পর্কের টানাপোড়েনটা দেখছেন? বাবা-মাকে যে তাকে এরকম একটা সিচুয়েশন এ অ্যাকসেপ্ট করবে সে জানেই না। জানেই না। তার মানে তার এই প্র্যাকটিসটা হয় নাই। কখনো ফেইল করল।
ফাইন উদযাপন করি। আচ্ছা দেখি তো কেন ফেল করছি? জীবনে একবার ফেল করতেই পারি। হুম, আপনার এই একটা মন্তব্য বাচ্চাকে আজীবন ফেইলের ভয় থেকে তাকে সরিয়ে ফেলবে। সরিয়ে সে ফেলবে। কখনোই ফেইলকে আর ভয় পাবে না। আমরা অনেক মানুষ আছি যে anxiety prone কেন হই পরীক্ষার আগে? failure কে নিতে পারি না। হ্যাঁ। কিন্তু failure একটা নরমাল ব্যাক অফ দ্য মাইন্ড বিষয়। ওইটা চিন্তা করে আমাদের আরো খারাপ হচ্ছে। দ্যাট ইস দ্য পয়েন্ট। আমরা failure কে অ্যাকসেপ্টেন্স টা নাই আমাদের। ভয় পাই কারণ বাবা-মার পরিবার থেকে আমি acceptance পাই নাই। হ্যাঁ। তার মানে বাচ্চা ফেইল করতেই পারে কখনো, কখনো এটাকে খুব নরমালি নেয়া। হুম, বাচ্চার প্রতি হার্ড না হয়ে কেন হলো? এটা নিয়ে কাজ করতে পারি। আর ফেইলিউর যে একটা নরমাল বিষয় সেটা করা। আরেকটা বিষয় বলি, বাচ্চাকে খেলতে দিতে চায় না। বাচ্চাকে হুম। বাইরের সারাউন্ডিংস এর সাথে মিশতে দেওয়া হয় না। এ খারাপ, এ খারাপ, এ খারাপ। এখন এত খারাপের সাথে মিশতে না হলে তার সোশ্যাল যে ডেভেলপমেন্ট সেটার কি হবে অবস্থা? আমার ডিজাস্টার। এই ক্ষেত্রে আমার একটা আ পরিচিত একজন পারসন আছে। ছোটবেলা থেকেই তার বাচ্চাটা আরেকজনকে না দেওয়ার একটা প্রবণতা ছিল। এই ক্ষেত্রে বাচ্চার কথা বলার প্রবণতা মানে তার সোশ্যাল যে অ্যাটাচমেন্ট এর ফলে মানুষ যত দেখবে, যত কিছু বলবে, যত কিছু করবে তত কিছু বেশি শিখতে পারবে। একসাথে খেলতে না দেওয়া, একা, একা থাকার ফলে বাচ্চার বিভিন্ন দিক থেকে তার গ্রোটা হয় নাই। এটাই কিন্তু হয়। যেমন এখন এ এ আপনার এই কথার সাথে একটা কথা আমি এড করি, স্পিচ ডিলে। হুম, এটা বাংলাদেশের এখন খুব কমন প্রবলেম। আমরা এখন ১ম হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, দ্বিতীয় হচ্ছে বাবা-মা হচ্ছে এখন ২ জনেই বেশিরভাগ ক্ষেত্রে কর্পোরেট বা জব করছি। পাশে ফ্যামিলি মেম্বার নাই। হুম, হুম। বাচ্চা একা, একা গ্যাজেটস এ আছে। বাচ্চার বাচ্চা স্পিচ ডেভেলপমেন্ট হচ্ছে না। স্পিচ ডেভেলপমেন্ট ৩ হচ্ছে না বছর হয়ে গেছে বাচ্চা কথা বলছে এবং না। ৪ বছর হয়ে গেছে কথা বলছে না। বাচ্চার মানুষজন কম বাসায়, বাচ্চা ওয়ান ওয়ে কমিউনিকেশন মানে টিভি স্ক্রিন কিংবা ফোন দেখছে ওয়ান ওয়ে কমিউনিকেশন বাচ্চা বুঝতেই পারছে না আমার কথা বলতে হবে। কথা বলতে এখানে একটা প্রবলেম হচ্ছে। আমরা যেখানে ছিলাম সেটা হলো যে বাচ্চাকে খেলতে দিচ্ছে হ্যাঁ, না। খেলতে দিচ্ছে না। এই ক্ষেত্রে যেটা হচ্ছে বাচ্চা খেলতে না গেলে লিডারশিপ কিভাবে শিখবে? প্রবলেম হুম, সলভিং কিভাবে শিখবে? ফেইলিউর অ্যাকসেপ্ট করা কিভাবে শিখবে? হুম। প্লে খুবই নরমাল একটা জিনিস। মনে হচ্ছে কিছুই হচ্ছে না কিন্তু এটা খুবই পাওয়ারফুল টুল। কিভাবে? টিমে খেলতে হয়। টিমে খেলতে হয়, হ্যাঁ, রোদের মধ্যে রোদের মধ্যে সারভাইভ খেলতে করা হয়। শিখবে সে। ফিজিক্যাল স্ট্রেংথ তো বাড়বেই। হুম, সে হচ্ছে টিমে খেলতে গেলে লাভ, টিম ম্যানেজমেন্ট শিখবে, দলীয়ভাবে কাজ করতে হয় শিখবে। একটা প্রবলেম সলভিং কিভাবে হয় দেখেন সিম্পল। খেলতে ছিল, মানে খেলার সময় বলটা হচ্ছে বাউন্ডারির ওই পাশে চলে গেলে হয়তো এখানে কোনো একটা বাসা আছে। হুম, হুম, বলটা আনতে হবে। হুম, হুম, কেউ হুম, একজন আনবে, তাই হুম, না? হুম, হুম, হুম। এই যে বলটা আনতে হয়, কোনো একটা কমিউনিকেশন করবে বা কোনোভাবে যাবে, একটা প্রবলেম সলভিং সিম্পল একটা বিষয়। এবং খুবই চমৎকার ব্যাপার মনে আছে। দেখেন, আমাদের যখন বলগুলো পাশের বাসায় যাইতো কিংবা এমন একটা জায়গায় যেত সে বাসায় একজন মানুষ আছে সে বকাঝকা করে। এই বকাঝকাটা কিন্তু সবাই ফেস করতে চায় না। এখানেও কিন্তু তার একটা ডেভেলপমেন্ট এর ব্যাপার আছে। অনেকে enforcement এর পরে যাচ্ছে যে ঠিক আছে। আবার অনেকেই উইলিংলি যাচ্ছে যে না উনাকে আমি ফেস করব। সুন্দর করে গিয়ে উনাকে কনভিন্স করছে। এই যে কনভিন্স করার ক্ষমতা কিন্তু এখানে বাড়ছে। যে আন্টি আমার তো বলটা চলে আসছে। আমরা তো চাইছিলাম না আসার। একটু ভুল হয়ে গেছে। এই যে তাকে একজনকে কনভিন্স করে বলটা নিয়ে আসলো। তার মধ্যে কিন্তু একটা দেখছেন শোন, হ্যাপিনেস আপনি কাজ খুব করবে। সুন্দর করে এটা আপনি হুম। উপস্থাপন করলেন। এটাই সে কনভিন্সিং পাওয়ার বাড়লো, একটা সমস্যার সমাধান করলো, সে নেগেটিভিটি ফেস করতে পারলো। আবার দেখেন তার ২ ভয়টাও দূর হলো। ২ টা দল। কখনো কি ২ টা দল উইন করে? না, উইন করে না। সে তার মধ্যেও একটা দল করে। তাহলে হ্যাঁ। সে কিন্তু অ্যাকসেপ্ট করছে রিজেকশন, ফেইলিউর। হুম। তাহলে কি আপনার মনে হয় যে ছেলেটা অনেক খেলাধুলা করেছে, অনেকবার ফেইলিউর হয়েছে, অনেকবার হয়েছে, সে একটা পরীক্ষার রেজাল্ট খারাপ করলে সুইসাইড করবে? না। তার মধ্যে ওই তার মধ্যে যে ফেইলিউর একটা চাপা নরমাল জিনিস, হুম, সেটা নিতে পারবে এবং তার মেন্টাল স্ট্রেংথ কিন্তু বাড়ছে। হুম, এবং এই যে টিনেজের যে পরিবর্তন, আমরা কার সাথে কথা বলতে পছন্দ করি? সমবয়সীদের হুম, সাথে হুম, হুম। প্রতিটা মানুষ। বন্ধু-বান্ধবের সাথে সবচেয়ে বেশি তাহলে শেয়ার সে করি। সবচেয়ে বেশি কার সাথে কমফোর্টেবল ফিল করবে তার প্রবলেম গুলো? বন্ধু। বন্ধু-বান্ধব। হুম, তাহলে আমরা যদি তাকে খেলতে না দেই, তাকে মিশতে না দেই, তার এই সোশ্যাল ডেভেলপমেন্ট টা কিভাবে হবে? হাউ ইট ইস ডেভেলপমেন্ট পসিবল? টা হবে না। এইজন্য বাবা-মাকে যেটা করতে হবে, তাকে সার্টেন একটা পিরিয়ড বন্ধু-বান্ধবের সাথে মিশতে মিশিয়ে দিতে দিতে হবে। হবে। তবে এক্ষেত্রে একটা বিষয় সে কাদের সাথে মিশছে এটা ইম্পোর্টেন্ট। হুম, বাবা-মাও এক্ষেত্রে রাইট আছেন। কখনো, কখনো দেখা যায় পিয়ার গ্রুপের প্রেশারের কারণে সে স্মোকিং এ চলে যেতে পারে। হুম, সে বিভিন্ন অ্যাডাল্ট কনটেন্ট দেখতে পারে। হুম, সে কোনো ক্রাইম এ যুক্ত হয়ে যেতে পারে, তাই না? হুম, হুম, সে যে ক্ষেত্রে বাবা-মা যে রোলটা প্লে করতে পারেন, বাবা-মা ফ্রেন্ড সার্কেলটাকে একটু চুজ করে দিতে পারেন। হুম।
তাদের সাথে চুজ করার সুযোগটা থাকলে ফ্রেন্ডদেরকে একটু বাসায় আনতে পারেন। তাদের সাথে কথা বলতে পারেন, এটাও ফাইন্ড আউট মিশতে করতে পারেন। হবে যে কার সাথে আমার বাচ্চা মিশছে। হ্যাঁ, এই যে এটা করার জন্য হচ্ছে ফ্রেন্ডদেরকে বাসায় আনা হুম। বা বাবা-মা কখনো তাদের সাথে গিয়ে কথা বলা। তাহলেই তো তাদের কনফিউশনটা দূর হয়ে গেল যে আমার বাচ্চা নেতিবাচক কারো সাথে মিশছে। নিশ্চয়ই। মানে খারাপ বা আমরা যেটাকে বলতেছি ট্যাবু বলছি যে আমি চাচ্ছি না মিশুক তাদের সাথে। ওরকম কোনো গ্রুপের সাথে গ্রুপের নাই। সাথে। আমি খুব রিল্যাক্স আছি এবং ওটা তোর সোশ্যাল ডেভেলপমেন্ট এ একটা ভালো প্রভাব ফেলবে কিন্তু। হুম, লাইফে ইতিবাচক নেতিবাচক ২ টা পার্টি দরকার আছে। হুম। একজন মানুষ একদম 100% মানে ভালো হবে এটা আমরা এবং এটা সবসময় যে সে সম্ভব সে না। পজিটিভ জিনিসই ফেস করবে না, ব্যাপারটা কি এরকম? নেতিবাচক জিনিসগুলো দরকার ফেস আছে করবে এবং কিন্তু। সে ওখান থেকে কিভাবে বের ওখান হবে? থেকেই কিন্তু লার্ন করবে সে। লার্ন এর জায়গাটা কিন্তু তাহলে আমরা সেটা। আরেকটা জায়গায় ফাইন্ড আউট করলাম যে বাবা-মাকে উচিত তার সন্তানকে খেলাধুলাতে উৎসাহী করা এবং এই সুযোগটা তাকে তৈরি করে দেয়। এবার আরেকটা পয়েন্ট আমরা কি আচ্ছা এই কিভাবে ক্ষেত্রে আমি কাজে লাগাবো? আরেকটু এড করে নেই এবং মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় মাঝে এসে বলছি বাট এটা গুরুত্বপূর্ণ। সেটা হুম। হচ্ছে এই বয়সী বাচ্চাদের একটা রুটিনে রাখা খুবই ইম্পোর্টেন্ট একটা টুল। কখন খেলবে, কখন পড়বে, হ্যাঁ, কখন ঘুমাবে যদি এগুলো। রুটিনটা ঠিক না থাকে মানে তার লাইফটা যে সে কিভাবে লিড করবে সে কিন্তু মানে একটু মানে ছন্নছাড়া হ্যাপহ্যাজার্ড হয়ে হবে। যায়, ছন্নছাড়া হয়ে যাবে। সবগুলাই এইজন্য ফেলবে। বাবা-মা এবং সন্তান ২ জনে বসে একটা ফার্স্ট রুটিন। এ একটা রুটিন তৈরি করবে। যেমন অনেক সময় মা দুপুরে বলতেছে, "এই পড়ো।" সন্ধ্যায় বলতেছে, "পড়ো।" রাতের ১০ টায় বলছে, "পড়ো।" হোয়াট ইস দিস? মানে একটা বাইন্ডিংস থাকলো না। কখন পড়বে, কখন বাচ্চাও খেলবে। তখন পড়ো শুনতে তারও এখন এটা নরমাল হ্যাঁ। হয়ে গেছে যে মা তো সে বলবে সে যেন বুঝতে পারে যে বিকেল ৪ঃ০০ বাজলে ৪ঃ০০ থেকে ৫ঃ০০ আমার খেলার সময়। খেলার সময়। আমি দুপুরবেলা খাওয়ার পরে এই টাইমটা আমার ঘুমানোর সময়। এটা যেন বুঝতে পারে। মানে একটা রুটিনের আওতায়। তুমি সন্ধ্যার আজান পড়ার সঙ্গে বাসায় ঢুকবে এটা যেন সে বুঝতে পারে। এই বাউন্ডারিটা যেন সেট করা যায়। বাউন্ডারিটা। এই যে রুটিনটা করলে যেটা হবে বাচ্চার জন্য বা ওই কৈশোরকালীন ব্যক্তিটার জন্য ইজি হবে এটা ফলো করা এবং বাবা-মাও এতে স্যাটিসফাইড থাকলেন। শিশুটিরও কোনো প্রবলেম হলো না। যে আমার মানে সকাল ধরলাম ৭ঃ০০ থেকে ৯ঃ০০ পর্যন্ত পড়া। তারপরে স্কুলের জন্য রেডি হওয়া, বাসায় আসলে খাওয়া-দাওয়া। গ্যাজেটস একদম নো বলা যাবে না। এটা কি সম্ভব এখন এই না, না। মুহূর্তে? তাকে তো আ তাকে গ্যাজেটস তো কিন্তু আমরা এখন গ্লোবালাইজেশন এর যুগে গ্লোবাল তাকে তো গ্লোবাল হইতে এখন হবে। আপনি দেখেন ডিজিটাল যুগ। পড়াশোনা সবকিছু গুগলে। তাই না? সবকিছু ChatGPT তে। এখন তাকে পজিটিভলি যেন সে পজিটিভলি যেন এটা যেন ইউজ ইউজ করে করে সেই সেটা। জায়গায় বাবা-মা একটু অ্যাওয়ার হওয়া, তাকে মোবাইলের সেটিংসটাকে নিজের আন্ডারে রাখা ঠিক আছে। তবে এবং একটা সার্টেন টাইম অবশ্যই আমি তাকে গেমস খেলতেই দিতে পারি। কিছু সময় আমি অবশ্যই তাকে মোবাইল ইউজ করতে দিতে পারি। বাট টাইমটা একটা আমাকে টাইম ডিফাইন করে দিতে হবে। তাকে অবশ্যই ল্যাপটপ কম্পিউটার দিতে হবে। সেটা যেন একটু এমন একটা জায়গায় হয় যেটা একজন বাবা-মায়ের বাবা-মারা কিছুটা কন্ট্রোলে থাকতে পারে। অবজারভেশন এ অবজারভেশন থাকবেন এ থাকতে পারে। এবং একটা সার্টেন টাইমে। তারপরে আবার হচ্ছে খেলার টাইমটা সার্টেন টাইমে ইভেন কিছু বা এই সময় কিন্তু বাচ্চাদের প্রচুর এনার্জি থাকে। প্রচুর। এনার্জেটিক হয়। হ্যাঁ, এখন বাচ্চাকে যদি আপনি 24 আওয়ার্স বলেন বাসায় থাকতে স্কুল ছাড়া, তারা এনার্জি বার্ন করবে কোথায়? হ্যাঁ। স্কুলে তো ক্লাস করছে সেখানে তো সে তো এনার্জি বার্ন করার সুযোগ নাই। হুম, তাহলে আপনি যদি তাকে খেলাতে দেন, ধরেন একটা ক্রিকেট ইয়াতেই ভর্তি করে দিলেন হুম। বা ফুটবলের কোনো একটা মানে একাডেমিতে ভর্তি করে দিলেন বা ড্রইং কারো ভালো লাগে। অথবা তার হচ্ছে গিয়ে চয়েস অনুযায়ী কোনো একটা একাডেমিতে দিয়ে দিলেন। সেখানে একটা সে ফ্যান্টাস্টিক টাইম সে মানে কিন্তু তার মানে কাটাবে। পড়াশোনার বাইরে তার একটা যেন মি টাইম এর মতো থাকে মি যেখানে টাইম তার থাকে। থাকে। দ্যাটস দ্য পয়েন্ট। তার মি দ্যাটস দ্য টাইম পয়েন্ট। থাকবে। তাহলে যেটা হবে বাবা-মাও তাকে একটা সুন্দর ইয়াতে রাখলেন। শিশুটিও একটা বা ওই কৈশোরও একটা টাইম টেবলের মধ্যে এটা থাকলেন এবং ২ জনেরই এটা ফলো করা খুবই ইজি খুবই হবে। এবং এটার পাশাপাশি আপনি যেটা বলেছেন সেটা আমি আবারও রিক্যাপ করি। ডিভাইস সে ইউজ করবে কিন্তু সঠিক ওয়েতে ইউজ করবে। তাকে এই গ্লোবালাইজেশন এর যুগে এই যুগে তাকে কোনোভাবে এই জায়গায় পিছানো যাবে না। সোহান সে সবচেয়ে বড় কনফ্লিক্ট কিন্তু এই ডিভাইস নিয়েই আমরা দেখতে পাই যে বাবা-মার সাথে এবং ইয়ার হয়। ব্যাপারটা হচ্ছে যে অ্যাডিকশন এর পর্যায়ে না যায় এভাবে যেন সন্তানের সাথে কমিউনিকেশনটা সুন্দর হয়। আমি একটু যেহেতু অ্যাডিকশন বলেছেন, মোবাইল অ্যাডিকশনটা নিয়ে আমি একটু কথা অবশ্যই, বলব? অবশ্যই আমরা ওকে ফাইন। মোবাইল অ্যাডিকশন নিয়ে শুনতে চাই। কিভাবে হয় অ্যাডিকশনটা? বাবা-মা শিশুকে সারপ্রাইজ দিতে দিয়ে একদম আইফোনই দিয়ে দেয়। একটা গ্যাজেট ট্যাব তার কাছে দিয়েই দেয়। ল্যাপটপ তার কাছে 24 আওয়ার্স থাকে। একদম আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট থেকে বা বাসায় এতগুলো গ্যাজেট সে চাইলেই ইউজ করতে পারে। তো সেই বা গেমস খেলতে পারছে, ফ্রি অ্যাক্সেস। এখন সেই শিশুটি যখন অ্যাডিকশন এর পর্যায়ে গেল, আপনি আবার ধুম করে ২-৩ দিনের মধ্যে চাচ্ছেন তার নো অ্যাডিকশনটা অ্যাডিকশন। হুম। হাউ ইট ইস পসিবল? তার মানে এটা আমাদের শুরু থেকেই এটা নিয়ে কাজ করতে হবে। শুরু থেকেই কি আমাদের বুঝতে হবে পরিমাণ কোন জায়গায় গেলে অ্যাডিকশন হবে এবং অ্যাডিকশন থেকে মুক্ত হওয়ার উপায়গুলো। সেই আর্লি ইন্টারভেনশন আমরা যেটা প্রিভেনশন। তার প্রিভেনশন। মানে আমি আমার বাচ্চাকে ডিভাইসের টাইম ঠিক করে দিব, কত আওয়ার্স দেখতে পারবে। ইভেন কখনো কন্টেন্ট গুলো আমরা
এখন করা চাইলেই যায় তো। করব। কিড কনটেন্ট গুলো আসে কিন্তু। কিড করাই কনটেন্ট যায়। আপনি যদি গুগলে বা বিভিন্ন ওয়েবসাইটে যদি একটু রেস্ট্রিকশন মোডে দিয়ে দেন, শিশু চাইলেও অনেক ওয়েবসাইটে যেতে পারবে না। যেতে পারবে না। এবং আপনি বেশিরভাগ সময় তাকে টেলিভিশনে দেন। গ্যাজেটসই কেন দিতে হবে? হ্যাঁ, টেলিভিশন। কারণ এটাতে কিন্তু আমাদের ফিজিওলজিক্যাল অনেক ইস্যুস দেখা যায় যে বেশি সময় গ্যাজেটসে তাকিয়ে থাকলে আমাদের লো ভিশন তৈরি হওয়ার একটা সুযোগ থাকে। এবং এটার পাশাপাশি আরেকটা জিনিস আমার মাথায় আসলো। সেটা হলো যে বাচ্চাদের সাথে এই যে গ্যাজেট, টিভি দেখা, ল্যাপটপ দেখা, কম্পিউটার এটা যদি আমরা পরিবার ওয়াইজ করতে পারি। মানে এটা তো পরিবারের সাথে আমরা একটা নাটক দেখছি পরিবারের সাথে কিংবা একটা মুভি দেখছি পরিবারের সাথে। এইটা মনে হয় আরো একটু বেশি হেল্প করে। এটা একই দুর্দান্ত সাথে হেল্প ২ টা করবে। কাজ করবে, একটা ফ্যামিলি বন্ডিং তৈরি করবে। আবার সে একা গ্যাজেট না দেখে সবাই মিলে একসাথে করতে পারবে। এটা হ্যাঁ? একটা দুর্দান্ত কথা বলেছেন। যখন একসাথে সে এই কাজটা করবে, তখন সে চাইলেও অন্য কোনো কনটেন্ট দেখার সুযোগ নাই। হুম, ১ ২ হচ্ছে কি যে যেটা বললেন ফ্যামিলি বন্ডিংটাকে ইনক্রিজ করা এবং পরিবারের একটা অংশ হিসেবে সে এগেইন মনে করবে আমি পরিবারের একটা ইম্পোর্টেন্ট পার্ট। হুম, কারণ অ্যাডোলেসেন্স পিরিয়ডটাই সে না শিশু না অ্যাডাল্ট। হুম। সে কি সে নিজেও জানে না। এই সময় যত বেশি তাকে পরিবারের মধ্যমণি করে রাখা হবে সে তত বেশি ইম্পোর্টেন্ট ফিল করবে এবং তার আইডেন্টিটি সে খুঁজে পাবে। কোনোভাবেই বাচ্চা-কাচ্চাকে ডিটাচ করা যাবে না। ডিটাচ করা এই যাবে না। ফ্যামিলি নামক অর্গানাইজেশনে সে যেন সবসময় ফিল করে সে একটা পার্ট এবং তাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, তাকে ভালোবাসা হচ্ছে, তাকেও মর্যাদা দেওয়া হচ্ছে। এটা খুবই ফাইন। ইম্পোর্টেন্ট। এর পরের স্টেপটাকে যদি হ্যাঁ, বলি, অবশ্যই। হ্যাঁ, ওকে, কোয়ালিটি টাইম। এটা মনে হয় আমার আরো ১ম এ বলা উচিত ছিল। হ্যাঁ, কারণ এটা বলছি। এত ইম্পোর্টেন্ট আমরা একটা প্রত্যেকটা বিষয়। ব্যাপার নিয়ে হ্যাঁ, আলোচনা করব। আসলে এই ব্যাপারগুলো অনেক বিস্তারিত। আসলে অনেক জায়গা আছে, অনেক কিছু বলার আছে। আমরা যতটুকু চেষ্টা করব যে ওকে এই জায়গা ফাইন। থেকে কথা বলার। কোয়ালিটি টাইম এই টার্মটার সাথে কিন্তু নাওয়াডেজ আমরা খুবই বেশি পরিচিত। কোয়ালিটি টাইমটা যদি আমি সিম্পলি যদি একটু ডিফাইন করি, কোয়ালিটি টাইম হচ্ছে বাচ্চাকে বা শিশুকে বা যদি বলি ওই অ্যাডোলেসেন্ট কিশোরকে হ্যাঁ। এমনভাবে দেওয়া ওই সময়টা শুধু ওর জন্যই। ও যেন ফিল করে যে ফিল করে। আমাকেই দিচ্ছে। এটা ফিল করানো যে এই সময়টা শুধু তার। আমরা অনেক সময় দেই। কম্পিউটারে কাজ করছি, শিশুটি পাশে আছে তার সাথে মাঝে কথা বলছি। মোবাইল ইউজ করছি, কথা বলছি। নো, কোয়ালিটি টাইম ডিফারেন্ট। শিশুর সাথে খেলা, শিশুর কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, ও যা বলছে, নিজের জিনিসগুলো শেয়ার করা। মানে তখন শুধু মানে প্যারেন্টস বা কোন বাবা বা রকম মা ইন্টারাপশন থাকবে না। শুধুমাত্রই সাথে ওই কিশোর। আর হুম, কিছু না। ওর সাথেই সকল কমিউনিকেশন এবং অ্যাক্টিভ লিসেনিং। হুম। অ্যাক্টিভ লিসেনিং বলতে তো আমরা বুঝি যে তার কথা মনোযোগ সহকারে শোনা, যা বুঝতে পারলাম সেটা তাকে বলা এবং তার ইন্টারেস্টের বিষয় নিয়ে কথা বললে দেখা যায় তখন আরো মানে আ মা কনভারসেশনটা আরো লাইভলি হয়ে ওঠে। যেমন একটা শিশু বা কৈশোর হচ্ছে ফুটবল খেলতে পছন্দ করে। তার সাথে ফুটবল নিয়ে কথা বলেন বা কোনো একটা ফুটবল ম্যাচই দেখা হোক সে কিন্তু এবং খুব ২ এনজয় জনে করবে। মিলে এনজয় করা হলো। হুম। দুর্দান্ত একটা সময় উপভোগ করবে এবং ওই কিশোর তার নিজেকে অনেক ভ্যালুয়েবল ওই সময়টা মনে আমাদেরকে করে। আসলে সর্বোপরি আমার সন্তানকে বুঝতে হবে। তার ইন্টারেস্টের জায়গা কোথায়? সে ক্রিকেট খেলা পছন্দ করলে তার সাথে একটু ক্রিকেটের গল্প হয়, একান্তে গল্প, একটা খেলা দেখা উপভোগ করা হইতে পারে কিংবা যে যেটাই পছন্দ করুক না বাবা-মায়ের উচিত ওই ব্যাপার নিয়ে একটু ডিসকাশন করা, একটু মি টাইম কাটানো। একটা ব্যাপার যে বাচ্চাকে অ্যাডোলেসেন্ট কে কিংবা টিনেজ আমার সন্তানকে একটা কোয়ালিটি টাইম দিতে হবে। একটা চমৎকার টাইম দিতে হবে যে টাইমটা শুধুমাত্র আমাদের হবে। সেখানে কোনো ইন্টারাপশন থাকবে না। আর কি আচ্ছা, বাবা-মার করা উচিত? এখন একটু ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলি যেটা আমরা ১ম এ বলেছি রিলেশনশিপ ইস্যুটা নিয়ে কথা বলি। এই বয়সে বাচ্চা একটু রিলেশনশিপের দিকে আকর্ষণ বোধ করবে যেটা হচ্ছে অপোজিট জেন্ডার। একটু হুম, মোবাইলে কথা বলতে চাইবে, মোবাইলে কথা বলতে একটু চাইবে। মেসেজ শেয়ার করতে চাইবে, ভালো হয়তোবা লাগা তৈরি ভালো লাগা হবে। তৈরি হবে। ছেলে বন্ধু কিংবা মেয়ে হ্যাঁ, বন্ধুর প্রতি। এই বিষয়টা আমরা কিভাবে রিঅ্যাক্ট করছি? বাবা-মায়ের এটা বাবা-মার শোনার পরে আসলে রিঅ্যাকশন করণীয়টা কি? দ্যাটস ইম্পোর্টেন্ট আমরা এটা কিন্তু ২ কিভাবে টা পক্ষ। রিঅ্যাক্ট করছি? বাবা-মা যে আসলে রিঅ্যাক্ট করবে না, এটা চিন্তা করাও কিন্তু ভুল। কারণ বাবা-মা তো সে চায় না এটা করুক। তো সেই জায়গায় আসলে বোথ পার্টি আমরা আসলে কিভাবে ব্যাপারটা মেইনটেইন করতে আচ্ছা পারি? সোহান এই জায়গায় একটু প্রশ্ন করি। টিনেজ তো পার করেছেন। কত ভালো লাগা ছিল এগুলা কি আছে? না মেক্সিমামই নাই। নাই না? টিনেজের ভালো লাগা আসলে ওইভাবে চলে থাকেও গিয়েছে না। না? অনেক চলে তার মানে এটা আপনি বুঝতে পারছেন ন্যাচারাল আসবে চলে যাবে। আসবে চলে তার যাবে। মানে প্যারেন্টস এর আউটলুক এখানে কি সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাবা-মা একদম লাগাম ছাড়া তাকে ছেড়ে দিবেন তাও হবে না। বাট রিঅ্যাকশন এর ওয়েটাও ডিফারেন্ট হবে। হুম। ওই যে আমরা ১ম এই সবাই হচ্ছে কিন্তু গিয়ে সবাই কিন্তু জানি যে এই আবেগের সময়টাই চলে যাবে। চলে যাবে। তার এই ভালো লাগাটা আস্তে চেঞ্জ হবে।
আমরা কিন্তু বুঝি যে থাকবে না। আমরা কিন্তু অনেকে বলিও যে ওই স্কুল লাইফের প্রেম কখনো থাকে না। বাট বাবা-মার ক্ষেত্রে তো ওই সময়টা একটু কিভাবে মেইনটেইন করা এইটা যায়? কিভাবে? আপনি একটু খেয়াল করেন তো যখন বেশি কোনো একটা জায়গায় বাধা প্রদান করা হয়, সেই কাজটা করার প্রবণতা মানুষের বেড়ে বেড়ে যায় যায়, না? বেড়ে যায়। কারণ মনে হচ্ছে কেন বাধা দিচ্ছে? তখন সে আরো বেশি মানে ইন্টারেস্ট ফিল করে। ইন্টারেস্ট তো এই ক্ষেত্রে ১ম হচ্ছে নরমালাইজ করা। নরমালাইজ বলতে আমি বুঝাচ্ছি পজিটিভ ওয়েতে নরমালাইজ পজিটিভ করা। ওয়েতে। বসবে, কথা বলবে, ওকে জানানো এই সময়ে যে আবারও ওই যে বয়ঃসন্ধিকালের পরিবর্তনটা, প্রেম আসা এটা খুবই স্বাভাবিক। এটা ব্যক্তি বাবা হলে বাবা, মা হলে মা শেয়ার করা আমার এরকম, এরকম হয়েছিল। পরে এক্সপেরিয়েন্স শেয়ার করা যে এমন হয়ে গিয়েছিল। তাহলে কি সে একটা মানে ইনফরমেশন পেল যে এই সময় ভালো লাগে। এটা ১ম ট্রু কথা হচ্ছে এটা আমরা মেনে নিল। বাবা-মা মেনে মেনে নিলাম। নিল যে বাবা তোমার যে পরিবর্তন হয়েছে ভালো লাগছে এটা নরমাল। এটা খুবই আমার নরমাল। লাইফে এরকম ঘটনা ঘটেছিল এবং ফলাফল কি হয়েছে এটাও হ্যাঁ, কিন্তু শেয়ার করল। এটাও শেয়ার করল। এবং তারপরে এক্সপেরিয়েন্স শেয়ার করাতে সে কিছু ইনফরমেশন পেয়ে গেল। ২ নাম্বার হচ্ছে সে এই ক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করবে। হুম, সে অ্যাডোলেসেন্স টাকে শেয়ার করা। হুম, বুঝতে পারছেন? হুম। খুব রিঅ্যাক্ট না করা। একদমই কথা বলা যাবে না। মোবাইল নিয়ে নিল। বাচ্চাকে একদমই দরজা বন্ধ করতে দিবে না। একদমই কোথাও এইজন্য একদমই মানে বাসায় তালাবদ্ধ করে ফেলে রেস্ট্রিক্টেড না করা। রেস্ট্রিকশন নো। প্রেশারাইজ করব না। এটা নিয়ে খুব জোর জবরদস্তি করব না। খুব নরমাল থাকবো, অবজার্ভ করব। যদি দেখি ডিজাস্টারাস কিছু হয়ে যাচ্ছে তখন একজন সাইকোলজিস্ট এর সাথে শেয়ার করাই এবং, যেতে পারে। এবং সবসময় বড় ব্যাপার আমি যদি বেশি রেস্ট্রিক্টেড করি বাচ্চা আমাকে শেয়ার করবে না। শেয়ার করবেন। ভুল করবে, এক্সাক্টলি ভুল করবে, ভুল পদক্ষেপ নেবে, আরো এবং ডিজাস্টার কিছু হইতে পারে। কিছুই শেয়ার করবেন। করবে না। এইজন্য ফ্রেন্ডলি একটা সম্পর্ক রাখা, বাচ্চা যেন এসে শেয়ার করে আপনাকে। হুম, যেন আপনি তাকে কোনো একটা ডিজাস্টার হওয়ার ক্ষেত্রে প্রিভেন্ট করতে পারেন। ডিপেন্ড করবে। তার মানে একটা এনভায়রনমেন্ট তৈরি করা, যা হচ্ছে শেয়ার করা। সে কৈশোরটাকেও হচ্ছে কিশোর বা কিশোরীকে ইনফর্ম করা, এমন, এমন হতে পারে। ফাইন অতটুকু যাক, অবজার্ভ করা। কিন্তু এটা তো আমরা জানি। হুম, হুম। এটা কিছুদিন পরে ভ্যানিশ হয়ে যাবেন। ভ্যানিশ হয়ে যাবে। নাই হয়ে যাবেন। এজন্য বাবা-মাকে এই ব্যাপারটা এভাবে হ্যান্ডেল করা যেতে আপনি পারে। জানেন আমার কিছুদিন আগে একজন ক্লায়েন্ট ছিল। আ সে হচ্ছে গিয়ে স্কুল থেকে হচ্ছে বহিষ্কৃত হয়। আচ্ছা, এই সম্পর্কের জের দরুন। ধরে, হ্যাঁ। হ্যাঁ? আ এখন সে এমন হয়েছে সে আর পড়াশোনা করতে আগ্রহ বোধ করছে না। সে বহিষ্কার হইছে তার পরীক্ষা হইছে। সে কিন্তু এবং সোশ্যালি খুব হ্যাঁ, বাজে একটা এবং সিচুয়েশন আ চলে গেছে। তার ঘুমের ডিসরাপশন চলছে। সে খুব সম্ভবত সাবস্ট্যান্স ও নিচ্ছে এবং বাবা-মাকে সে একদমই সহ্য করতে পারছে না। হুম, হুম। একদমই সহ্য করতে পারছে না। সে সারারাত সজাগ থাকে, দিনে ঘুমায়। ঘুমায়। তার মানে একটা সম্পর্ক যদি মানে সে যদি এটা গাইডলাইন না পায় বা সে যদি এখানে তার মধ্যে ২ টা সিচুয়েশন হয়েছে। সিচুয়েশন একটা সম্পর্ক আবার একটা হচ্ছে স্কুল থেকে বহিষ্কৃত হয়েছে। হ্যাঁ, ২ টা প্রবলেমের বুলিং, মধ্যে দিয়ে যাচ্ছে। রিলেশনশিপ ব্রেকডাউন, সোশ্যালি তার সোশ্যালি তার ফেম নষ্ট হওয়া। হুম, মানে ক্লায়েন্টটা এখন এমন একটা পর্যায়ে যে একজন মানে সে হচ্ছে গিয়ে তার কোনো এখন লাইফের গোল নাই। করবে। সে কি করবে বুঝছে না। বুঝছেন? কিন্তু এই ক্ষেত্রে যদি বাবা-মা একটু ফ্রেন্ডলি হতো, ওপেন হতো, তাকে ১ম থেকে এগুলো স্টেপ বাই স্টেপ অ্যাওয়ার করত, হয়তোবা এখন আর এই পর্যায়ে আসতো না। হুম, তো এই জায়গায় প্যারেন্টস দেরকেও অ্যাওয়ার থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু শেয়ার করি। যেহেতু এই জায়গাটায় কথা বলছি, ড্রেস আপ, গেট আপ, হেয়ার কাট। এই জায়গাগুলো অনেক নেতিবাচক ভাবে আমরা হচ্ছে বাচ্চাদেরকে মানে টন্ট করি বা বিভিন্ন শব্দ বিভিন্নভাবে ইউজ করি। কিন্তু এটা তো খুবই ন্যাচারাল। এই সময়টা সে করবে। হ্যাঁ, হ্যাঁ। তার কি ফ্যাসিনেশন এর জায়গা আছে। সে ফুটবল খেলা দেখেছে? ফুটবল খেলায় মেসি এভাবে চুল কেটেছে। তার হয়তো এটা ভালো লাগছে। রোনালদো এভাবে চুল কেটেছে, তার ভালো লাগছে। এরকম হয়। বিভিন্ন রকমের সেলিব্রিটি আছে তারা এইভাবে ড্রেস আপ, গেট আপ হচ্ছে। কারণ যেহেতু সে বয়ঃসন্ধিকালে আসছে, তার শারীরিক লম্বা-চড়া হয়েছে, সে এভাবে চুল রাখতে চায়, এভাবে দাড়ি রাখতে চায়। এই পরিবর্তনগুলো সে কিন্তু কিন্তু হচ্ছে। বারবার আয়নাও দেখবে। সে একটু বারবার সাজুগুজু নিয়ে বা সাজুগুজু একটু নিয়ে রূপচর্চা নিয়ে অ্যাওয়ার্ড থাকবে। তখন কিন্তু সেগুলাতে অনেক নেতিবাচক মন্তব্য পায়। মন্তব্য যে পড়াশোনা করছো না, কি করছো? তুমি তো হুম, নষ্ট হয়ে যাচ্ছ, খারাপ নষ্ট হয়ে হয়েছে। যাচ্ছ। এই মন্তব্যগুলা কিন্তু এই শিশুর জায়গায় নেতিবাচক প্রভাব ফেলে কিশোর-কিশোরীদের মনে। আপু যেমনটা লম্বা সময় ধরে আমরা শুনছিলাম, তার মধ্যে আরেকটা পয়েন্ট আমরা করতে চাই যে, আ এই বয়সে, এই বয়সে বাচ্চারা কিছুটা সম্মান পেতে চায়। আমরা অনেক সময় একটা ভুল করি যে, বাবা-মা বড় মানুষ, তারা বিভিন্ন কথাই বলতে পারে, বিভিন্ন জিনিস করতে বলতে পারে এবং তারা যে ডিসিশন গুলো দেয়, তার বিপরীতে তারা বিভিন্ন রকমের প্রশ্ন করে বসে কিংবা গুরুত্ব দেয় না। এই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু সম্মান পেতে চায়। এই ব্যাপারটা আসলে কি করণীয় আসলে বাবা-মায়ের? আচ্ছা, শোন সম্মান তো আমাদের সবারই একটা নিড, তাই না? আমরা সবাই আমরা সম্মান অনেক পেতে সময় ফিল পছন্দ করি যে করি। ছোটদের মনে হয় সম্মান চায় না। শুধুমাত্র রেসপেক্ট জিনিসটা বড়দের জন্যই। এই ব্যাপারটা আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে সেই জায়গা এটা থেকে। আমাদের অবশ্যই একটা ভ্রান্ত ধারণা। একদম ছোট একটা শিশু ২-১ বছর হয়েছে সেও কিন্তু রেসপেক্ট বোঝে। তাকে কে রেসপেক্ট করল। হুম, হুম।
সে একটা কিছু বলল, বাবা-মা যখন অ্যাটেন্ড করে, শিশুটি খুব খুশি হয়। তাহলে যে ১৩-১৪ বছর, তার কি পরিমাণ রেসপেক্ট প্রয়োজন হতে পারে। এই আমরা ব্যাপারটা খুব মাথায় রাখতে হবে। অল্পতেই কিন্তু বোঝা যায়। হুম, তো এই বয়সে রেসপেক্টটা ওদের বড় একটা নিড। কারণ সে হচ্ছে, প্রথমেই বললাম যে আইডেন্টিটি ক্রাইসিস, সে জানে না সে কি। যখন তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় বা সে কোনো একটা মতামত দিল, সেটাকে একদমই পাত্তা দেওয়া হয় না বা তাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়, সে কিন্তু খুবই ডিসরেসপেক্টেড ফিল করে। হুম। তার মানে এক্ষেত্রে বাবা-মার আসলে করণীয় এটা কি? বাবা-মার করণীয় কি? সন্তান কিছু বলতেই পারে, এটাই স্বাভাবিক। তার একটা মতামত থাকতেই পারে, তার চিন্তা থাকতেই পারে। সবার আগে তার মতামত বা চিন্তাকে শোনা। শোনা। মানে খুবই চমৎকার ওয়েতে শুনতে হবে। খুবই চমৎকার। empathetic একদম ওয়েতে। অ্যাক্টিভ লিসেন করবে এবং কি বলছে সেটা বুঝার চেষ্টা করবে। হুম, হুম। ফাইন। যদি মনে হয় বাচ্চা রাইট, মেনে নেওয়া। আর কোনো কারণে যদি মনে হয় যে না, এখানে একটু পরিবর্তন দরকার, পরিমার্জন দরকার, তখন সি ওই সন্তানকে বলা যে কেন এটা পরিবর্তন করা দরকার এবং কিভাবে করা দরকার। একটা ভ্যালিড রিজন দিতে হবে। একটা রিজন থাকবে এবং খুবই রেসপেক্টফুল ওয়েতে। তাকে আচ্ছা। একদমই ধুম করে সরিয়ে দেওয়া মানে না। তার যে কথাটাকে একদম টোটালি ডিনাই করার ডিনাই না করে না করে বোঝার চেষ্টা করা। যদি বাই চান্স যদি মনে হয় যে পরিমার্জন দরকার, কেন দরকার? একদম রিজনটা বলা এবং কিভাবে সে এটাকে মডিফাই করবে সেই জায়গাটাও তাকে প্রয়োজনে দেওয়া। যে তুমি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করো তো আর কি হতে পারে? মানে কি করলে আরো বেশি ভালো হবে? একটা ব্যাপারে তো অনেকগুলো ওয়ে আছে। তাকে বোঝানো যে তোমারটা একটা ওয়ে, চাইলেও এই ওয়ে গুলো অবলম্বন করা যেতে পারে। এটা একটু বেটার একটা ভাষণ হতে পারে। তার মানে তার কথাটাকে গ্রহণ করে আরো কিছু পথ দেখানো। এটা এবং কেন এটা করবে এটাও বোঝানো। হ্যাঁ, এটা খুব ইম্পোর্টেন্ট। সেটাও ভ্যালিডেট করা। ভ্যালিডেট করা যে জি। কেন সে ওইটা না করে এটা করবে। এটাতে সে রেসপেক্ট পাবে এবং অফ সে কোর্স। ভালো ফিল করবে। আ আমরা আরেকটা ব্যাপার আমরা তো এবার শুনলাম যে পিতামাতা আসলে কি করবে বাচ্চার ক্ষেত্রে? বাচ্চাকে এই সময়টাতে এই বয়ঃসন্ধিকালে এই টিনেজে কি করবে? আমরা যদি এবার জানতে পারি যে একজন টিনেজার যে কিনা মানসিক শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানসিক স্বাস্থ্য চমৎকার থাকার জন্য, ভালো থাকার জন্য, মাইন্ডফুলনেস থাকার জন্য তার করণীয় কি? ঠিক, এটা তো টু ওয়ে প্রসেস। সন্তান এবং বাবা-মা হ্যাঁ, বা পরিবার। একে অপরের উপর এক পরিপূরক। পরিপূরক। এখানে একদম একজনই সব এফোর্ট দিবে, আরেকজন কিছুই করবে না। তাহলে তো রেজাল্টটা ওরকম আশা অনুরূপ আসবে না। তার মানে ২ জনের কিন্তু এখানে কন্ট্রিবিউশনটা দরকার। হুম, সেই ক্ষেত্রে যদি বলি, ওই কিশোর বা কিশোরীরও কিন্তু কিছু রোল আছে তাদের নিজেদের জন্য। হুম, হুম, ১ম এই হতে পারে যে তাদের লক্ষণ অনুযায়ী যদি আমরা বলি কি করতে হবে, তাহলে মনে হয় সেটা ভালো হয়। যেমন এই সময় তো খুব মন খারাপ হবে। হুম, হুম, অনেক সময় মানে কখনো খুব ভালো লাগছে, আবার একদমই ভালো লাগছে না, ডাউন অনুভব করছে। বিভিন্ন বিষয়ে anxiety হতে পারে। অনেক অজানা বিষয় নিয়ে তাদের সংশয় থাকতে পারে। পরীক্ষা ভীতি থাকতে পারে। এই সময় দেখা যায় যে সামাজিক ভীতিটা খুব প্রকট থাকে। কারো সাথে মিশতে চায় মিশতে না, হবে। একা থাকতে পছন্দ করে। অনেক সময় স্কুলেও যেতে চায় না। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু খুব লক্ষ্য হবে এবং ফিজিক্যাল, মেন্টাল ২ টা হেলথই কিন্তু এই সময় যেহেতু এফেক্টেড হয়, ফিজিক্যাল হেলথটাও কিন্তু আমরা গুরুত্ব দিব। জি, এই সময় দেখা যায় যে যেইসব পরিবর্তন হচ্ছে সেগুলো সে কিভাবে হ্যান্ডেল করছে সেটাও কিন্তু ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট। যদি বলি কিভাবে করবে? যদি অতিরিক্ত মন খারাপ লাগে বা কিছুই ভালো না লাগে, চট করে তার মন ভালো করে সে তো জানে। প্রতিটা মানুষই তার সম্পর্কে অ্যাওয়ার। সেই তার সে কাজগুলো ভালো করা। লাগবে। হুম, হুম, যদি রান্না করতে ভালো লাগে রান্না করা। যদি মনে হয় কোনো একটা ফুড খেলে তার ভালো লাগে সেইটা রান্না করে সে খেলো। বা গান শুনতে পারে বন্ধু-বান্ধবদের সাথে বা এই সময় কিন্তু কাজিনসরা খুব ভালো একটা ইমপ্যাক্ট ফেলে হ্যাঁ, তাদের হ্যাঁ। মেন্টাল হেলথ এ। মেন্টাল হেলথ এর জন্য। কথা বললে সমবয়সীদের সাথে কথা বলতে পছন্দ করে। তাহলে অন্তত সমমনার মানুষদের সাথে সমমনা। মিশতে ভালো তাহলে লাগে। সে তার পরিবারের যারা আছে রিলেটিভস, আত্মীয়স্বজনদের সাথে তার বয়সী তাদের সাথে একটু খোলামেলা আলোচনা করতে পারে। বিকেলে একটু হাঁটা, গায়ে রোদ লাগানো, এগুলো হুম, কিন্তু মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ ২ টাতেই দুর্দান্ত কাজ করে। দুর্দান্ত কাজ করে। যে একটু আলো বাতাস লাগলে গায়ে, ঘরে সারাক্ষণ ছিল, একটু বাইরে একটু হাঁটতে গেল। হুম, এটা কিন্তু মন ভালো করতে তাকে দুর্দান্ত আ সহযোগিতা করে। সহযোগিতা করে। এ এই প্র্যাকটিস এই গুলো সে প্র্যাকটিস করবে। গুলো সে মন ভালো করার জন্য করতে পারে। ইভেন সে কিন্তু লিখতে পারে। অনেক সময় এই সময় মনে অনেক কিছু চলে। একটা ডায়েরি মেইনটেইন করতে পারে। হুম, হুম, হুম। ব্যক্তি ডায়েরিতে তার মনের ভাবনাগুলো লিখে ফেলে। লিখতে হবে। এটাতে অনেকে ভেন্টিলেশন হয় হ্যাঁ, কিন্তু। ভেন্টিলেশন হয়। ভেন্টিলেশন আবার হয়। অনেকে ড্রইং পছন্দ করে। হুম, সে ভালো লাগছে না, একটু তার প্রিয় কাজ ড্রইং করে ফেলল। হুম, হুম। এই কাজগুলো সে মন ভালো রাখার জন্য করতে আবার পারে। যে গানগুলো শুনলে তার মনে উৎফুল্লতা আসে সেগুলো সে শুনতে পারে। হ্যাঁ, এইটা একটা সুন্দর কথা বলেছেন। অনেক সময় কিছু গান আছে যে গানগুলোকে itself আমাদের মন খারাপ করে দেয়। হ্যাঁ, তো এইগুলো থেকে হ্যাঁ, দূরে থাকা মন ভালো করে। এরকম একটা হুম, সিনেমা হতে পারে, গান হতে পারে।
যেকোনো কিছু মন ভালো করার আবার সে আবেগ ধর্মীয় হিসেবে কাজ করতে চর্চাগুলো পারে। করতে পারে অনেকের। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি এটাও কিন্তু একটা এক্সেলেন্ট ওয়ে। মানুষ কিন্তু রিলিজিয়াস প্র্যাকটিস কিন্তু তাকে খুব বেশি কাম ডাউন করে কাম একটা ডাউন করে। ডিস্ট্রেসের সময়। হুম। রিলিজিয়াস প্র্যাকটিস এটা খুবই নাইস একটা ওয়ে। আর এংজাইটি রিলেটেড ইস্যুসগুলো থাকলে যেমন সোশ্যাল অ্যাংজাইটি আমাদের হ্যাঁ, থাকে, বাচ্চা-কাচ্চা একটা সমস্যা হয় যে ও বিয়ের প্রোগ্রামে যাবে না। বাবা-মার সাথে খুব কনফ্লিক্ট। একটা বিয়ের দাওয়াত করছে, বিয়ের প্রোগ্রামে যাবে না। আবার অনেক সময় এরকম হয় যে বাসায় গেস্ট আসছে, ও রুম থেকে বেরোবে না। এরকম হয়। এই এই জায়গা বাড়ন্ত থেকে বয়সে আসলে কিন্তু এটা খুব বেশি ওই যে হুম, শারীরিক একটা পরিবর্তন হয়, নিজেকে নিজে গ্রহণ করতে পারে না। হুম, নিজের ইয়ে নিয়ে আমরা খুব কনসার্ন থাকে কনসার্ন থাকি। এবং দাড়ি মুছ বের হয়ে দাড়ি গেছে। মোজ বের হয়ে গেছে, কেমন লাগছে দেখতে। কেমন আবার তো অনেক অনেক ব্রণ সময় হয়েছে। হ্যাঁ, কেমন লাগছে? এই এই কথা মনে করাতে আমার একটা ক্লায়েন্টের কথা মনে আসছে। সে স্কুলে যাওয়া অনেকটা বন্ধ করে দিয়েছে। কারো সাথে মিশতো না, কথা বলতো না। তার মনে হতো তার মুখে ব্রণ, সবাই ভাববে সে আনহাইজেনিক। সে হুম, হয়তো মানে হাইজিন মেইনটেইন করে না, তাকে পচা লাগছে দেখতে। এজন্য সোশ্যাল গ্যাদারিং সে এভয়েড করত। এভয়েড করছে। তার মানে যে শরীরবৃত্তীয় যেসব পরিবর্তন হচ্ছে সেটাতেও সে আনইজি ফিল করতে পারে। মেয়েরাও কিন্তু এক্ষেত্রে খুব আনইজি ফিল করে। কারণ ড্রেস মেয়েদের আপের একটা বড় চেঞ্জ আসে। ড্রেস আপের একসময় চেঞ্জ। ফ্রক পরতো বা স্কার্ট পরতো। এখন তাকে একটু সালোয়ার কামিজ পড়তে সালোয়ার হচ্ছে। কামিজ পরতে হচ্ছে, ওড়না মেইনটেইন করতে হয়। হুম। সেই বিষয়গুলো কিন্তু তাকে মানে এই সোশ্যাল বডি অ্যাংজাইটির শেমিং এর মতো মানে বিষয়গুলো নিয়ে আসে। আবার অনেক সময় কিন্তু এই বয়সে যেমন ওয়েট গেইনও করে। আচ্ছা, এটা ওয়েট খুবই নাইস একটা কথা যে ওয়েট গেইন এটাও কিন্তু বডি শেমিং এর অন্যতম একটা কারণ। এই সময় বাড়ন্ত বয়সে এগুলো হবে, ইটস ন্যাচারাল। হুম, হুম। এই সময় দেখা যায় ওই শিশু বা কিশোর ওয়েট লস করার জন্য খাওয়া-দাওয়া একদম কমিয়ে দেয়। সেটাই। ওই যে তারা ওই যে মোটা হওয়ার জন্য বডি শেমিং হয়, ওইটা দেখে ভয় পায়। এইজন্য এই এবং প্রবলেমটা এবং হয়। তো মানে ফুড রিলেটেড কিছু ইস্যু হতে ডিসঅর্ডারই আছে। তাহলে বুলিমিয়া, আমরা বলি অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যে খাবার অনেক খেয়ে কিছু এসে বমি করে দিচ্ছে, হুম, কম খাচ্ছে, ওষুধ নিচ্ছে যেন তার ওয়েট না গেইন হয়। ওয়েট না বাড়ে। এই যে এই টাইপের ইস্যুর জন্য আমাদের সোশ্যাল অ্যাংজাইটিটা বাড়ছে। আমরা এটা মানুষের বাড়ছে মানে এবং হতে পারি না। তো সাথে এই হচ্ছে দেখা যায় যে কম মেশা মানুষের সাথে। হুম, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বের হতে চাই সবার আগে মেশা বাড়াতে হবে। মানে যে জায়গাগুলোতে যেতে আমাদের কষ্ট হচ্ছে সেই জায়গাগুলোতে আমাদের বেশি, বেশি যেতে হবে। মানে আমরা এই প্রবলেমটা ফেস করতে চাই। ফেস করতে হবে। ফেস এটার করতে হবে। সমাধানই হচ্ছে এটা বেশি, ফেস বেশি করা। ফেস করা। যত বেশি ফেস করবে তত বেশি সেই জায়গাগুলোতে নরমালাইজ হবে বা হুম, স্বাভাবিকতার দিকে যাবে। হুম, অ্যাকসেপ্ট করতে পারবে। মানে অ্যাকসেপ্ট করে নেওয়া হুম, হুম, সিচুয়েশন গুলোতে এক। আর ফিজিক্যাল হেলথ যেহেতু এই বয়সে খুবই ইম্পোর্টেন্ট, খাওয়া-দাওয়ার বিষয়ে কিন্তু হেলথি ডায়েটে থাকতে হবে। হেলথি ডায়েট। এক্ষেত্রে ২ টাই হয়। অনেকে একদম কম খায়, আবার অনেকে আছে অনেক বেশি ফাস্ট ফুড আইটেম খায়, বাইরের খাবার খায়, বাসায় খেতেই চায় না। এবং ২ এই টাই সময় কিন্তু কিন্তু আবার আনহেলথি। অনেক বেশি শরীরের নিড হয়। অনেকেই আবার প্রচুর বেশি খেতে শুরু করে দেয়। হ্যাঁ? হ্যাঁ, এবং সাথে, সাথে এমন অনেক ক্লায়েন্ট আসে যে তাদের পায়ে ব্যথা, শরীর বোনে ব্যথা। এই যে, হুম, ওই যে নিউট্রিশন দরকার সে প্রপার নিচ্ছে না। হুম, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা প্রপার হেলথি ডায়েট খুবই ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট। নিউট্রিশন ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট। এখনই ডায়েট, এখনই মানে ওষুধ নেওয়া এগুলোর দিকে কম মনোযোগ দিয়ে এখন পর্যাপ্ত প্রপারলি পরিমাণে শরীরে যেন প্রপারলি ফুড যায়। ফুড এটা নিতে হবে। কারণ একটা সময় পরে সে বডি এমনি অ্যাডজাস্ট হয়ে যাবে। হুম, হুম, হুম। বডি ইটসেলফ কারণ এটা অ্যাডজাস্ট বাড়ন্ত হবে। সময়। বাড়ন্ত সময়। এই এই সময় টাইমে মানুষ লম্বা হবে। তার বোনগুলো কেউ স্কিনি হবে, কার স্কিনি ওয়েট হবে, বেড়ে যাবে বেড়ে কিন্তু যাবে। একটা সার্টেন পিরিয়ড পরে সে কিন্তু বডির সাথে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট তার করা যাবে। মানে বডি তাহলে স্ট্রাকচারটা। ১ম কথা হচ্ছে যে আমরা এটা ফেস করার জন্য সোশ্যাল অ্যাংজাইটি কিংবা যেকোনো রকমের অ্যাংজাইটি গুলো ফেস করার জন্য ১ম কাজ যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এটা ফেস করতে হবে। ২য় ব্যাপার খাবার-দাবার সবকিছু ঠিকঠাক করতে হবে। লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে কি ঘুমেরও একটা ইয়ে আছে। হ্যাঁ, ঘুমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বয়সে অনেককেই দেখা যায় রাত জাগে, ডিভাইস থাকে। এই কারণে হতে পারে অনেকে পড়াশোনাটাও মনে করে যে মাঝরাতে পড়লে ভালো পড়তে পারবো। রাত জেগে পড়লে হ্যাঁ, ভালো এটা মনে একটা থাকে। তাদের মধ্যে একটা মানে কাজ করে চিন্তা। কিন্তু গবেষণায় দেখা গেছে একটা হেলদি ঘুম হচ্ছে গিয়ে মিনিমাম 6 to 8 আওয়ার্স। 8 মিনিমাম আওয়ার্স হলে 8 আওয়ার্স ফাইন। একদম ফাইন। মানে তবে 8 to 9 এইটার চেয়েও বেশি ইম্পোর্টেন্ট টাইমিং। কোন টাইমে সে আপনি ঘুমাচ্ছে 12 আওয়ার্স দিনে ঘুমালেন, তাহলে হবে না। এটা কম ইফেক্টিভ। রাতে আপনি 5 আওয়ার্স ঘুমালেন বাট টাইমটা ছিল ৯টা থেকে ৩টা বা ১০টা থেকে ৪টা বা ৫টা, ৬ ঘন্টা বাট ইটস মোর পাওয়ারফুল তার মানে ফর ইউর আমার বডি। রাতের ঘুম রাতের জন্যই রাতের দরকার জন্য। এবং রাতের ঘুমটা রাতেই হইতে হবে। এবং কেউ যদি রাতে প্রপারলি না ঘুমায় সেটা কিন্তু সারাদিনের কাজে তাকে ইমপ্যাক্ট ফেলবে। ইমপ্যাক্ট ফেলবে। মানে তার লো রুটিনটাই ফিল করবে, উল্টাপাল্টা হয়ে যাবে। উল্টোপাল্টা হয়ে যাবে। সব মানে এনার্জি লো এনার্জি হবে, ডিসগাস্ট অনুভূতি হতে পারে। তো হুম। একটা স্লিপ প্যাটার্ন বা ঘুমের একটা সঠিক সময় খুব ইম্পর্ট্যান্ট। এই সময় ইভেন সবসময়, তবে এই সময়টা বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এই সময় দেখা যায় আ
শিশু বা কিশোররা রাত জাগাটা প্র্যাকটিস করে বেশি। হুম, হুম। তো হেলদি একটা স্লিপ প্যাটার্ন, হেলদি ফুড, এই ২ টা ফিজিক্যাল, মেন্টাল ২ টার জন্যই দুর্দান্ত ভালো কাজ করে। তারপরে যদি বলি স্ট্রেস, হুম, হুম। স্ট্রেস তো এই সময় আসবেই। অনেক প্রেশার, চাপ, বিভিন্ন চাপ এবং পড়াশোনার চাপটাও পড়াশোনার কিন্তু এই চাপটা সময় অনেক বেশি। সবচেয়ে বেশি বেড়ে যায়। যেমন এই সময়টা হচ্ছে একটা মানুষের ফাউন্ডেশন পিরিয়ড। হুম, সে বড় হয়ে ডাক্তার হবে, না ইঞ্জিনিয়ার হবে, না প্লেয়ার হবে, না বিজনেসম্যান হবে, কোন দিকে যাবে, এটা কিন্তু মোস্টলি ডিপেন্ড করে তার এই সময়ের অ্যাক্টিভিটির উপরে। হুম, হুম, হুম। তাই না? সে যদি কোনো ক্রীড়াবিদ হতে চায়, অবশ্যই তাকে এই সময়ে এফোর্ট দিতে হবে তার মানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ওই বিষয়ে। যদি সে যে মনে হয় না আমি মেডিকেলে পড়বো বা আমি সায়েন্স নিয়ে পড়বো, তাহলে অবশ্যই তাকে কোন গ্রুপটা চুজ করবে সেটাতে এফোর্ট দিতে হবে এবং পড়াশোনাটা ওইভাবেই লিড করতে হবে। তার মানে এসএসসি, এইচএসসি এই টাইমটাইতে কিন্তু আম ডিফাইন করা হবে। হুম, তাহলে এই সময়টা খুবই পাওয়ারফুল একটা টাইম। সে কিভাবে নিজেকে গড়ছে, কোন হুম। দিকে যাচ্ছে। এবং সে কোন দিকে যাবে এই টাইমটাকে এই ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করবে। ম্যানেজমেন্ট, তার গোলটা কি হবে সে এখানেই সে ফিক্সড করে তখন সে লং টার্ম গোলে কিন্তু তার জন্য ইজি হবে। কিন্তু তার কোনো গোল নাই। সে ফাউন্ডেশনটা কি এখানে তৈরি করবে করতে কিছুই হবে। জানে না। আমরা বলি না যে একটা রাডারবিহীন নৌকা, মানে তার কোন দিকে যাবে সে মানে সেটা কিন্তু বলতে পারবে না। হুম, একটা হুম। রাডার দরকার। এই সময় এরকম জীবনের একটা একটা গোল দরকার। রুটিন বা গোল এটা খুব হেল্পফুল। এই ক্ষেত্রে বলি যদি একটা রুটিন খুব পাওয়ারফুল এই বয়সের ক্ষেত্রে। হুম, সন্তান বা শিশু বা কিশোর এই সময় তার জন্য একটা প্রপার রুটিন তৈরি করবে। রুটিন তৈরি করবে। তারপরে যদি বলি এই বয়সে তার পিয়ার সিলেকশন ইম্পর্টেন্ট তার বন্ধু-বান্ধব, মেন্টাল হেলথের জন্য। বন্ধু-বান্ধব যার সাথে বন্ধু-বান্ধব মিশছে। যার সাথে মিশবে খুবই ইম্পর্টেন্ট। সে তার মতো কিরকম চায় ওরকম বন্ধু-বান্ধব সিলেক্ট কিন্তু তাকে নিজেকেই করতে হবে। সিদ্ধান্ত কিন্তু নিজেকেই নিতে নিতে হবে। হবে, স্কুলে যদি ভালো বন্ধু-বান্ধব থাকে তার কিন্তু স্কুলের প্রতি আকর্ষণ বাড়বে। বাড়বে। এবং তদ্রূপ তার ক্যারিয়ারটাও কিন্তু ভালো হবে। হ্যাঁ, ক্যারিয়ার আবার হচ্ছে বাসার আশেপাশে যদি সে বন্ধু-বান্ধব তৈরি করতে পারে, এক হচ্ছে তার সামাজিক দক্ষতা বাড়বে, লিডারশিপ ক্যাপাবিলিটি ডেভেলপ করবে, প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়বে এবং তার সুন্দর সময় কাটবে। সময় তার মানে পাবে। ঘরে এটা সে দিয়ে আবদ্ধ স্ট্রেসটাও না কমবে। হয়ে হুম, সে যদি বন্ধু সিলেকশন করে ভালো, তার মতো করে সে একটা নির্দিষ্ট সময় তাদের সাথে কাটায়, তার মন, মগজ সবকিছু কিন্তু একদম ফ্রেশ বাহ! থাকবে। খুব সুন্দর একটা প্রেশারটাও কম, সময় সব দিক থেকে প্রেশার কম প্রেশার থাকবে। কমবে এবং সাথে, সাথে যদি বলি এক্সারসাইজ এক্ষেত্রে হেল্প করে বাচ্চাদের ডিস্ট্রেস কমাতে। কারণ এই সময় তো তারা অনেক এনার্জেটিক থাকে হুম, হুম, এবং ওই সময় কিন্তু অনেক সময় বডি নিয়েও তারা খুব অ্যাওয়ার, বিশেষ করে ছেলেরা। হুম, তাহলে সে মিনিমাল লেভেলের কিছু এক্সারসাইজ করতে পারে হুম, হুম। এবং আম খেলাধুলা করবে। সবচেয়ে সহজলভ্য যদি বলি আমাদের এক্সারসাইজ যদি বলি হাঁটা। হুম। দুর্দান্ত ভালো কাজ করে। প্রতিদিন অন্তত ৩০ প্রতিদিন মিনিট অন্তত হাঁটতে ৩০ হবে। মিনিট হাঁটতে পারে। সেটা সকালে, সন্ধ্যায়, ঘুমের আগে। এটা তার ভালো ঘুম আনতে সহায়তা করবে। বডিকে কাম ডাউন করতে হেল্প করবে। তারপরে হতে পারে আর কি আমরা দেখতে পাই? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এই টাইমে সবচেয়ে বেশি যে চাপ সেটা হচ্ছে পড়াশোনার চাপ, পরীক্ষার চাপ। এই জায়গা থেকে বের হওয়ার জন্য বাচ্চারা কি করবে? এই যে এটা তো আমাদের বিশাল টিনেজাররা একটা কি করবে বিষয়। আসলে? তবে আমি যদি কয়েকটা কথায় শেষ করতে চাই, হুম, আ অনেক সহজ একটা সাবজেক্ট যদি আমরা বলি বাংলা, ধর্মশিক্ষা। কিন্তু সে সারা বছর পড়ল না। পরীক্ষার ২-১ দিন আগে নিল। তার কাছে এটা কেমন কঠিন মনে হবে একটু খেয়াল করেন। হ্যাঁ, যেটা একদমই আননোন সেটা তো অবশ্যই কষ্ট। চাপটা কি? চাপ মানে হচ্ছে ওই জিনিসটা মোকাবেলার জন্য পর্যাপ্ত পরিমাণ ক্যাপাসিটি বা রিসোর্স আমার নেই। হুম, তাই তো? তাহলে সে যদি ক্যাপাসিটি আগেই বিল্ড আপ করে বা আগেই ভাগ করে অল্প করে পড়ে ফেলে, পরীক্ষার আগে তার কাছে এটা খুবই ইজি। এটাও সেটা কিন্তু ওই রুটিনের একটা ব্যাপার থাকে। সে যদি রুটিনের একটা ১ম ব্যাপার। থেকেই রুটিন লাইফ লিড করে মোটামুটি তাহলে তার চাপটা কমে যাবে। এইটাই কিন্তু হয়। তার মানে দেখা এটার যায় যে টোটকা তারা হচ্ছে মনে করে সহজ, থাক পড়ব কিন্তু পরীক্ষার আগে এত পড়া তার কাছে জমে যায় কিন্তু সময় আছে তার খুবই অল্প ১ সপ্তাহ অথবা ২ দিন। সে ধরে কোনো কিছুই দেখতেছে শেষ করতে পারছে না। তার মধ্যে একটা এনক্সাইটি তৈরি হয় এবং সে মনে হয় পারবে না। তখনই কিন্তু তার চাপ একটা অনুভব করে। চাপ অনুভব হয় বা সে আর হুম, ওই কাজটাই কমপ্লিট করতে পারে না। তাহলে আমরা বলতে পারি সে যদি রুটিন ওয়াইজ থাকে তাহলে এই চাপগুলো কমবে। তার মানে আগে থেকেই প্রতিদিনই গোল অল্প, সেট অল্প করে সে এটার জন্য রেডি হবে। পরীক্ষার চাপ কমানোর জন্য রুটিন ধরে পড়াশোনা করা এবং একটু করে শেষ করা যেন চাপটা একবারে না হয়। আর কি পন্থা থাকতে পারে আর চাপ হতে কমানোর পারে জন্য? যে সবাই তো সব সাবজেক্ট একই রকম পারবে তা না। হুম, সে আইডেন্টিফাই করবে তার কাছে কোন সাবজেক্টটা বেশি টাফ হচ্ছে বা কোন জিনিসটা
মানে সে বুঝতে কষ্ট হচ্ছে, সেই বিষয়টার জন্য এক্সট্রা টিউশন নেওয়া হুম। বা প্যারেন্টসের হেল্প নেওয়া বা এল্ডার ব্রাদার সিস্টার থাকলে তাদের আমরা হেল্প নেওয়া, ফাইন্ড আউট করা ফাইন্ড আউট করা, কোন প্রবলেম আইডেন্টিফাই করা যে আইডেন্টিফাই তার করা কোন জায়গাটায় বেশি প্রবলেম হচ্ছে, প্রবলেম। সেইটা নিয়ে আমরা মানে বেসিক্যালি সলিউশন ফোকাসড হয়ে আগাবো। সমাধান কি? প্রবলেমের দিকে মনোযোগ কম দিব, প্রবলেম আইডেন্টিফাই করব, বাট আগাবো হচ্ছে সমাধানের দিকে। মানে প্রবলেম কিভাবে আইডেন্টিফাই এগুলো করে, সলিউশন হ্যাঁ, করা যায়। প্রবলেম আইডেন্টিফাই করে এটা সলিউশন। তাহলে আমরা এই এগুলো করতে পারি। এটার পাশাপাশি পরীক্ষার দিন প্রচন্ড অ্যাংজাইটি হয় এবং এই অতিরিক্ত অ্যাংজাইটির কারণে আমাদের অনেক সময় পরীক্ষা খারাপ হয়। এই নির্দিষ্ট জায়গায় আমরা কি করব? এই নির্দিষ্ট জায়গাটা যদি বলি, পরীক্ষার দিন এংজাইটি হওয়া এটা খুব স্বাভাবিক। দেখেন, আমাদের যদি মিনিমাল লেভেলের বা একটা নির্দিষ্ট লেভেলের এংজাইটি না থাকে, আমরা কি পরের দিনের জন্য প্রিপারেশন নিব বা না। রেডি হব? হব না কিন্তু। এংজাইটি আছে বলেই আমরা হচ্ছে প্রিপারেশন নেই ওই জিনিসটাকে ফেস করার জন্য। তো মানে এংজাইটি আসা খুবই স্বাভাবিক। স্বাভাবিক। তবে কখনো, কখনো আমরা এত বেশি উদ্বেগ অনুভব করি যে ওই কাজটাই আর কমপ্লিট করতে পারি না। এমন হাত পা কাঁপাকাঁপি করছে, আমি এমন হাত পা কাঁপছে যে আমি 10 মিনিট কলমটাই আর নষ্ট। চালাতে পারছি না বা 10 আমি মিনিট লিখতে পারছি না বা ভুল হচ্ছে। ইনস্ট্যান্ট যদি বলি কিছু করণীয় থাকতে পারে, প্রথমেই হচ্ছে পরীক্ষা জীবনের একটা অংশ। হুম। পরীক্ষার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। আমরা পরীক্ষা ফেস করতে হবে, নিজেকে প্রস্তুত করা। এবং ২ নাম্বার হচ্ছে ব্রিদিং রিল্যাক্সেশন খুবই পাওয়ারফুল একটা টুলস। ইনস্ট্যান্টলি যেটা আমাদেরকে খুব ইনস্ট্যান্টলি। সহযোগিতা করবে। সেটা কি? এটা বিভিন্ন পদ্ধতিতে করা যায়। তবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা একদম ধীরে, ধীরে নিঃশ্বাস নেব। সেটা যে যতটুকু নিতে পারে, ৫ সেকেন্ড হতে পারে, ৪ সেকেন্ড হতে অথবা পারে। 10 সেকেন্ড হতে পারে। যে যতটুকু পারে নিতে পারে। তার নিঃশ্বাসের এবিলিটি অনুযায়ী নিঃশ্বাসটা কিছু সময় ধরে রাখবো। সেটা হতে পারে যতক্ষণ ধরে আমি নিঃশ্বাস নিলাম তার অর্ধেক সময়। হুম। তারপর ধীরে, ধীরে নিঃশ্বাসটা মুখ খুলে আমরা ছাড়বো। এ সময় চোখ বন্ধও থাকতে পারে, খোলাও থাকতে পারে। এরকম আমরা 5 to 10 মিনিটস পরীক্ষার হলে বসে আমি একটু তারপরে নিঃশ্বাসটা যেটা আমাদের প্রয়োগ করতে পারি ব্রেইনকে কাম এবং করবে। নিজেকে অ্যাফার্মেটিভ বা অটো সাজেশন দিতে পারি যে আমি তো পেরেছি, আমি পারবো। এবং যখন আমরা নিঃশ্বাস নিই নিজের বডি, শরীরের প্রতি স্ক্যান করতে পারি। আমার হাত কেমন লাগছে, বুক কেমন লাগছে, মানে অ্যাটেনশনটা ডাইভার্ট করা। ডাইভার্ট করা সেটা বডির প্রতি হতে এবং পারে, পজিটিভ চিন্তা করা হ্যাঁ, ওই টাইমে। সাউন্ডের প্রতি হতে পারে। আর এটা কিভাবে কাজ করে যদি বলি, বিজ্ঞান কিভাবে বলে, আমরা যখন অ্যাংশাস থাকি আমাদের ফ্রন্টাল লোব ঠিকভাবে কাজ করে না। যখন আমরা প্রচুর পরিমাণ অক্সিজেন নেই এবং ধরে রাখি, সেটা বডিতে প্রসেস হতে টাইম দেয়, মানে আমাদের শরীরে এটা অক্সিজেনটা সার্কুলেট করে। আবার যখন ধীরে, ধীরে ছেড়ে দিই, মানে শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের একটা ব্যালেন্স তৈরি করে, আমাদের ব্রেনের ফ্রন্টাল লোবকে কাজ করার জন্য হেল্প করে। তখন দেখা যায় সেটা কাম হয়। কাম হয়। কারণ এংজাইটি হয় স্ট্রেস হরমোনের কারণে। হুম। বডিতে যখন স্ট্রেস হরমোন বেড়ে যায়, কর্টিসল বেড়ে যায়, আমাদের বডি পার্টসগুলো খুব দ্রুত কাজ করতে থাকে, বুক ধড়ফড় করতে থাকে, কারো হাত পা কাঁপতে থাকে, গলা কাঁপতে থাকে। এটা জাস্ট ব্রিদিং রিল্যাক্সেশন অল্টার করে আমাদের বডিটাকে। আমাদের বডিটাকে বডিটাকে কাম ডাউন কাম করে ডাউন দেয়, করে। ব্লাড সার্কুলেশনকে স্বাভাবিক করে দেয়, ব্রেনে পর্যাপ্ত অক্সিজেন নেয়। দেখা যায় যে ইনস্ট্যান্টলি আমাদের এংজাইটি কমে কমে আসে যাচ্ছে। এবং সাথে, সাথে নিজেকে করা আমি পারবো। এবং পরীক্ষার সময় যেটা করা, সবচেয়ে যেই প্রশ্নটা আমি ভালো পারি, সেই প্রশ্নটা দিয়ে দিয়ে শুরু শুরু করা। করা। যেন আমার ফ্লুয়েন্ট থাকে, ফ্লুয়েন্ট চিন্তা না থাকে। কারণ ১ম পার্টটা যদি পেরে যায় সে কিন্তু কনফিডেন্ট হয়ে যাবে এবং পরেরগুলা সে খুব দুর্দান্ত আরেকটা পারবে। মানসিক চাপের সবচেয়ে বড় কারণ হয়ে যায় মাঝপথে গিয়ে কিংবা শেষের দিকে এবং পরবর্তী পরীক্ষা ভীতি বাড়ায়। সেটা হলো যে আমাদের প্রশ্নগুলোর সাথে আমাদের সময়টিকে ভাগ করে নেই না। এতে কি হয়, একটা প্রশ্নে আসলে ২০ মিনিট সময় দেওয়া দরকার অ্যান্সার লিখতে, সেখানে আমি ৪০ মিনিট হয়ে গেছে। তখন প্রেশারটা বেড়ে যায় আপনি এবং কিন্তু ভুলটা আপনার হয়। প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন হ্যাঁ, তো যে আমাদেরকে একটু সময়গুলোকে ভাগ করে নিতে হ্যাঁ, হবে। টাইম টেবিল যদি সে ঠিক করে রাখে এবং আগে থেকেই ২-১ বার পরীক্ষার অভিজ্ঞতা তার তৈরি হয়, তার জন্য কিন্তু খুবই ইজি হবে। হ্যাঁ, কোন কোয়েশ্চেন কত মার্কস কত টাইম করে দিবে, তখন কিন্তু তার ওই যে লাস্ট প্রশ্নটা খুব খারাপভাবে লেখা বা একদম না লেখা, হুম, এই জায়গাটা কিন্তু কমে আসবে। কমে আসবে। তাহলে আমরা যেটা বুঝলাম, পরীক্ষার হলে কিংবা আগে যদি প্রচণ্ড বেশি অ্যাংজাইটি হয়, প্রচণ্ড প্যানিক লাগে, তখন আমরা ব্রিদিং এক্সারসাইজ করব যেটা আমাদের বডি এবং মাথাকে কাম করবে। এটা আমরা করতেই পারি যেকোনো সময়, যেটা আমাদেরকে কামনেস করবে। আর আমরা আগে থেকেই পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। আরেকটা বিষয় আমি একটু হুম, অ্যাড করি প্লিজ। যেটা মনে হচ্ছে হ্যাঁ, হেল্প করবে। পরীক্ষার আগের রাতে অনেকে দেখা যায় ঘুমায় না। হুম, হুম। যেটা কিন্তু পরের দিন তাকে এবং স্ট্রেসে মানে ফেলবে। সে এভাবে চিন্তা করে যে আমি আজকে এটা শেষ করে উঠবো, দরকার হলে ২ ঘন্টা ঘুমাবো, পরীক্ষা শেষ করে এসে তখন আমি আপনি এগোবো। দেখেন আপনি সারারাত ঘুমান নাই। আপনার বডি কিন্তু রিঅ্যাক্টিভ থাকবে। আপনার বডি, মাইন্ড
খুব ভালো কনসেন্ট্রেশন দিতে পারবে না। কারণ সে এনার্জি কম ফিল করবে, অনুভব করবে এবং সারারাত না ঘুমানোর যে প্রভাবগুলো, ভুলে যাওয়া, ঝিমানো, টায়ার্ড লাগা যা হবে যা আপনার পরীক্ষার হলে গিয়ে ইমপ্যাক্ট ফেলবে। এজন্য পরীক্ষার আগের রাতে ভালো একটা ঘুম, ভালো করে খাওয়া-দাওয়া করে এসে পরীক্ষায় দিতে প্লাস আসা আমাদের পরীক্ষার জন্য যে খুবই সরঞ্জাম দরকার। সেগুলোও কিন্তু সঠিকভাবে হ্যাঁ, রাখতে ছোটবেলা থেকে বারবার হ্যাঁ, বলে আসতো স্যাররা যে আ প্রবেশপত্র, কলম সবকিছু আগের দিন রাতে। হ্যাঁ। কারণ সকালবেলা আসলেই আমি ভুলে যাব, ভুলে গেলে আমার পরীক্ষা শেষ। প্যানিক হয়ে যাব, দৌড়াদৌড়ি ছুটাছুটি, পরীক্ষার হলে গিয়ে দেখছি প্রবেশপত্র নেই, একটা মাথায় এই যে গেল সে পরীক্ষাটাই এবং শেষ। ওই একটা নেগেটিভ ইভেন্টের জন্য পরে এটার ইমপ্যাক্টটা কিন্তু ইমপ্যাক্টটা খুব বাজে হয় পরীক্ষায় পড়ে। এবং এজন্য আপনি যেটা বললেন পরীক্ষার আগের রাতেই হুম, সুন্দর করে গুছিয়ে রেডি-টেডি করে রেখে হ্যাঁ দেওয়া, সুন্দর করে এবং ভালো একটা হেলদি ঘুম দিয়ে আসা এবং এটা আরেকটা জিনিস একটু বলি, পরীক্ষার আগে সবাইকে দেখা যায় একদম ঢোকার আগ পর্যন্ত পড়ছে আর পড়ছে। হুম, একটু পড়াশোনাটা বন্ধ করব। বন্ধ আগে করা। মেন্টাল স্টেবিলিটি নিয়ে আসবো, চিন্তা করব পরীক্ষায় কি হতে পারে, চমৎকার ওয়েতে আমরা কাজ করব। আর সর্বোচ্চ ক্ষতি কি হবে যদি সবগুলো প্রশ্নের অ্যান্সার না দেয়া যায়? সর্বোচ্চ রেজাল্ট একটু খারাপ হবে, এটাকে মেনে নিতে হবে। মেনে নিতে হবে। হ্যাঁ, এইটা খুবই দরকার। মানে অ্যাকসেপ্টেন্স। ফেল হতে পারে, পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে, বাট এটা ন্যাচারাল। এটা কিন্তু হতে এটা পারে। একটা মজার বিষয় হচ্ছে যাদের অনেক অ্যাংজাইটি থাকে তারা কিন্তু ফেল করে না। এবং যেরকম মানে ডিজাস্টার ক্যাটাস্ট্রফিক চিন্তা করে যে খুব খারাপ কিছু হবে, কিছুই হয় না। কিন্তু হলে যে পরিমাণ কষ্ট হতো ঠিক ওই পরিমাণ কষ্ট সে হলে বসে করে। বুঝতে তাই পেরেছি। নিজেকে রেডি করা সর্বোচ্চ ক্ষতি কি হবে? হ্যাঁ। একটু সে মার্কস কম পেলেই সর্বোচ্চ ক্ষতি ক্ষতি কিছুই কিন্তু এটাকে হয় না। অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করে আরেকটা নিতে হবে। লাস্ট যেটা আমরা বলতে চাই, এই সময় শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে কিছু আ আমাদের প্রাইভেট পার্টে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। ছেলেদের ক্ষেত্রে বিভিন্ন রকমের ইস্যুস ফেস করে, মেয়েদের পিরিয়ডজনিত কারণে অনেক কিছু ফেস করে। এই সময়ে আসলে তারা কিভাবে চিন্তা করবে এবং কি স্টেপ নেবে? এই ছোট্ট করে যদি আচ্ছা, একটু বলতেন। এটা খুবই ভালো একটা আ জায়গা নিয়ে কথা বলা হবে মনে হয় বললে। কারণ এই প্রবলেমগুলো কিন্তু টিনেজার্সরা বেশিরভাগ সময় অনুভব করে থাকে। জি, দেখা গেছে যে হাইজিন রিলেটেড জিনিসগুলো সে ভালোভাবে না থাকলে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রবলেমের মধ্য প্রবলেম দিয়ে হয়। যায়। আবার দেখা যায় পিরিয়ড যেহেতু মেয়েদের একটা খুবই নরমাল বিষয় এটা অনিয়মিত অনেকের হয়, অনেকের অতিরিক্ত হয়। অনেক সময় সে লজ্জায় বলে না। হুম, এই জায়গাটায় তাদের প্রতি পরামর্শ থাকবে বাবা-মার সাথে আলোচনা খোলামেলা করে আলোচনা করা এবং বা কেয়ার গিভার এর সাথে তারা কথা যেন বলা। প্রশ্নও করে যে আসলে স্বাভাবিক পিরিয়ড টাইম কতদিন? সাপোজ কারো 3 ডেজ, 5 ডেজ। এইটা যদি 5 ডেজ যদি 10 ডেজ হয় তাহলে যেন সে বুঝতে পারে যে এটা প্রবলেম। সে মানসিকভাবে হীনমন্যতে না থেকে বাবা-মার সাথে বাবা-মার আলোচনা সাথে করবে। কথা বলা আর এটা আসলে লজ্জা না। এটা নরমাল এটা একটা একটা ফিজিক্যাল বিষয়। একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ এটা চেঞ্জ। খুবই নরমাল হুম, বিষয় এবং প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হওয়া। শরণাপন্ন হতে হবে। ছেলেদের জন্য সেম হ্যাঁ, ব্রেইন তাদেরও পলিউশন হ্যাঁ, হচ্ছে, হচ্ছে সেক্ষেত্রে সে এইটাকে নিয়ে যদি অতিমাত্রায় হয়, সেক্ষেত্রে সপ্তাহে কতদিন, সেটা যদি বেশি মাত্রা হয়, সেক্ষেত্রে বাবা-মার সাথে বাবা-মার আলোচনা সাথে করবে। কথা বলা। প্রয়োজনে সে সাইকোলজিস্টের সাথে পরামর্শ করবে অথবা সে ডক্টরের শরণাপন্ন হবে। এই ব্যাপারটা যেন তারা মাথায় রাখে। এই টোটাল ব্যাপারটা তো আমরা আ কভার করলাম যে পিতামাতা কি করবে, আ সন্তানরা কি করবে বয়ঃসন্ধিকালে। এখন আমরা এই টোটাল ব্যাপারটার ২ জন বাবা-মা মানে প্যারেন্টস এবং সন্তান ২ জনের একটা প্যারালালি চমৎকার সম্পর্ক বোঝাপড়ার মাধ্যমেই আমাদের এই বয়ঃসন্ধিকালটা ভালো কিংবা খারাপ যাবে। এক কথায় ছোট্ট করে আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমরা একটু জানবো ছোট করে বাবা-মা এবং সন্তানদের প্রতি আপনার বার্তাটা কি হবে এই বয়ঃসন্ধিকালটা ফেস করার জন্য? এই বয়ঃসন্ধিকালের ফেস করার জন্য বাবা-মা একজন আরেকজনের পরিপূরক। তবে এখানে প্যারেন্টস এর দায়িত্বটাই আমি অনুভব করি বেশি। বেশি কারণ তারা একটা ট্রান্সেকশন এ যাচ্ছে এবং বাবা-মা হচ্ছে তাদেরকে হেল্প করবে। হেল্প করবে। তবে বাচ্চারও বা সন্তানেরও বাবা-মার কথা প্রতি মনোযোগী হওয়া, দরকার। তাদের তারা তো অনেক অভিজ্ঞতার ভিত্তিতে কথা কথা বলে। বলছে। তারাও তাদের একসময় এটা পার হ্যাঁ, করেছে। তাদেরকেও রেডি থাকা কারণ অনেক সময় এখন সন্তানরা বা কিশোর-কিশোরীরা মনে করে বাবা-মা ব্যাকডেটেড। তারা ব্যাকডেটেড তো বুঝে কিছু কম। বোঝে না এবং হুম, তাদের কথাকে কিন্তু তারাও অবমূল্যায়ন করে। হুম, ২ টা বিষয়ই কিন্তু হয়। বাবা-মার কথাগুলো মানা, শোনা, একই সাথে বাচ্চাদের প্রতি বা সন্তানের প্রতি তাদেরও আরো দায়িত্বশীল আচরণ করা আচ্ছা, এবং কোনোভাবে যদি ২ জন মিলে সম্পর্ক মানে কোনোভাবেই ঠিক করতে পারছে না, মনে হচ্ছে যে না হ্যান্ডেল করার বাইরে, তখন অবশ্যই কোনো প্রফেশনাল সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট এর কাছে শরণাপন্ন হওয়া এবং এখানে একজন সাইকোলজিস্ট দুর্দান্ত কাজ করে ক্যাটালিস্ট হিসেবে তাদের সম্পর্ককে রিভিল করার ক্ষেত্রে, তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে এবং সেগুলোকে রিজলভ করার রিজলভ ক্ষেত্রে। করে। তাহলে আমরা ফাইন্ডিং যেটা পেলাম, বাবা-মায়ের সম্পর্কটা তো
চমৎকার যোগসূত্র নিয়ে এটা করবেই। যদি প্রবলেম খুব বেশি হয়ে যায়, খুব বেশি প্রবলেম যেটা আমরা কোনোভাবেই ঠিক করতে পারছি না বাবা-মা সন্তানের মধ্যে, তখন আমরা একজন প্রফেশনাল সাইকোলজিস্ট কিংবা সাইকোথেরাপিস্টকে শরণাপন্ন হব, যেটা আমাদের এই সম্পর্ক উন্নয়নের কাজ করবে। লম্বা সময় ধরে আলোচনা করলাম, চেষ্টা করলাম যে আসলে এই বয়ঃসন্ধিকালের সকল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা। যদিও বা এটা ছোট্ট কোনো জায়গা না, এটা অনেক বড় বিস্তর। আমরা আবারও আসবো আরো নতুন কোনো এপিসোডে, যেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, পার্ট বাই পার্ট আলোচনা করব। ধন্যবাদ সাদিয়া আপু আপনাকে। আপনি আমাদের সাথে মাইন্ডশেপের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আপনার ক্লায়েন্ট ফিডব্যাকও খুবই চমৎকার। আমরা আশাবাদী আমরা সবাই মিলে এই মানসিক স্বাস্থ্যটার ব্যাপারে অ্যাওয়ারনেসটা আরও বেশি বিল্ড আপ করব, আরও বেশি কথা বলবো এগুলো নিয়ে, যেন আমাদের এই সন্তানরা যারা তাদের লাইফের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, তাদের এই পিলারটা যেন আরও শক্ত হয়, আরও সুন্দর হয় আমাদের সমাজ, জাতি এবং জাতিগতভাবে যেন আমরা সামনে আগে যেতে পারি, সেই চেষ্টা সবসময় থাকবে। তারই লক্ষ্যে মাইন্ডসভা এই পডকাস্টগুলো করছে, যেন আমাদের কোশ্চিন এবং উত্তর, কি করা উচিত, কি করণীয় উচিত, সে ব্যাপারে কাজ করা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সোহান। আমারও খুব দুর্দান্ত একটা সময় কাটলো জি। এই বিষয়টা নিয়ে কথা বলে এবং নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করতে পেরে, এবং এই আলোচনার মাধ্যমে যদি কিছু গ্রুপও উপকৃত হয়, সেটা আমার জন্য খুবই ভালো একটা অনুভূতি প্রকাশ করবে, এবং আমি খুবই খুশি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পেরে। ধন্যবাদ আপনাকে আপনাকে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু দর্শকের কাছে যাইতে চাই। যেমনটা বলছিলাম যে মাইন্ড সেবা সবসময় চেষ্টা করছে আ এই টোটাল প্রশ্নগুলো নিয়ে, মানসিক স্বাস্থ্যের যে বিষয়গুলো, এবং আজকে যেমনটা আমরা চেষ্টা করলাম যে বয়ঃসন্ধিকাল বা টিনেজারদের সমস্যাগুলো কি, এই সমস্যাগুলো থেকে আসলে বাবা-মা এবং সন্তানরা কিভাবে কাজ করতে পারে। আমরা চেষ্টা করি যে এই অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমাদের সমাজ, জাতি এবং আমরা যেন উপকৃত হই, আমাদের সুন্দর একটা সমাজ গঠন করে। আমি আপনাদেরকে সবাইকে বলতে চাই, এইরকম আরো অনেক ব্যাপার নিয়ে পডকাস্টে আমরা আসতে চাই। এরপরে কোন পডকাস্ট এবং কোন ব্যাপারগুলো নিয়ে আপনারা জানতে ইচ্ছুক, এই ব্যাপারগুলো আমাদেরকে জানাবেন। Facebook এ দেখে থাকলে আমাদেরকে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, এবং YouTube এ আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও এবং পরবর্তী পডকাস্ট দেখার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আমরা সবসময় চেষ্টা করছি ইথিক্যাল ওয়েতে, গাইডলাইনের ভিত্তিতে সম্পূর্ণ সুন্দরভাবে যেন মানসিক স্বাস্থ্য সবার মাধ্যমে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। মাইন্ড সেবা চেষ্টা করছে বাংলাদেশে প্রায় ৩০ টা ব্রাঞ্চের মাধ্যমে সেবা প্রদান করতে, এবং আপনার হাতের নাগালেই আমাদের ব্রাঞ্চ আছে। যদি কোনো মানসিক স্বাস্থ্য সহযোগিতার দরকার হয়, মাইন্ড সেবার শরণাপন্ন হতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।